একদিন সকালে উঠলাম, উঠে দেখি 17 জন মানুষ আমার বাসায় এসছে। আমার হ্যান্ডকাপ পরাইলো আমার হাতে, হ্যান্ডকাপ পরায় একটা গাড়িতে করে নিয়ে গেল। তখন আমি মনে হয় স্বর্ণের চালানের সাথে টুকটাক যুক্ত। তাই আমি ভাবছি যে হয়তো এরকম কোনো ইনফরমেশন পাইছে, র্যাব এসে আমার হয়তো ধরে নিয়ে যেতেছে। এবার আমি ভাই হব, এতদিন তো ভাই ছিল। আমার এর ফোন দিতে হইতো, ওরে ফোন দিতে হইতো, পুলিশ আমাকে থাপ্পড় দিছে। লাইক আই হ্যাভ টু জাম্প ওভার, আই হ্যাভ টু গো ইন দ্য টপ। আমি আলাদা আরও 2-3টা সার্কেল তৈরি করলাম নিজের। ওকে। এবং ওই সার্কেলে যখন আমি প্রবেশ করলাম, ওরা ওদের এক একজনের স্টোরি এক এক রকম। কেউ মার্ডার, কেউ বানায়, কেউ মন্ত্রীর ছেলে, কেউ এমপির ছেলে। বাট আপনি প্রবেশ করলেন কিভাবে? নিচে গিয়ে দেখি সাধারণ মানুষ দেখলে আমি ভয় পাচ্ছি। রাস্তায় যে রিক্সা দিয়ে মা আমাকে পিজি হাসপাতালে নিয়ে যাচ্ছে, তোমার মানসিক চিকিৎসা করা দরকার, তোমার একটা ডাক্তার দেখানো দরকার। তো রিক্সায় বসে মাকে ধরে আমি থরথর করে কাঁপতেছি। ও মাই গড। আমি থরথর করে কাঁপতেছি এবং রাস্তায় যে পাশে মানুষজন, মানে সবাইকে দেখে আমার এত ভয় লাগতেছে। আমি মারে বলতেছি, মা আমার বাসায় নিয়ে চলো। নামটা একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে আবুল কাশেম। আবুল কাশেম। আবুল কাশেম। বর্তমানে বয়স কত আপনার? আমার বর্তমান বয়স 30। চলেন শুরু করেন, যেখান থেকে বলতে ইচ্ছে করে, যেভাবে বলতে ইচ্ছে করে। আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন আচ্ছা। এবং 2005-এ শান্তিনগরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমার বাবা নিজে শুরু করেন। কিসের বিজনেস ছিল? ওইটা ছিল শাড়ির বিজনেস ছিল। বাবা প্রথমে কাজ করতেন সেলসম্যান হিসাবে। ওকে। ধানমন্ডিতে 1990 সালে উনি ঢাকায় আসেন এবং তখন থেকে উনি সেলসম্যান হিসাবে কাজ করেন। ধানমন্ডি ময়ূরী নামে এক দোকান ছিল সেখানে। তো ওর পর ওখান থেকে দীর্ঘজীবন সেলসম্যান থাকার পরে উনি নিজে ব্যবসা দেন শান্তিনগর টুইন টাওয়ারে। আচ্ছা। তখন আমি খুবই ছোট, লাইক মেবি 4-5 পড়েন। আপনি কি প্রথম সন্তান? হ্যাঁ। আচ্ছা, ওকে। আমার ফ্যামিলিতে আরও 2 ভাই এবং 1 বোন আছে। 6-7-এর দিকে ব্যবসাটা খুব ভালো চলতে থাকে এবং ওনার ব্যবসার পরিধি বড় হয়। এবং আমার যতটুকু মনে পড়ে যে ক্লাস 8-এর রমজান মাসে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসা খুব ভালো থাকে। তো উনি আমাকে বলে যে তুমি একটু দোকানে আসো। খুবই লাইক আমি তো বললাম যে লাইক খুব এভারেজ, লাইক নর্মাল একটা ড্রেস পরে চলে গেছি। কিন্তু বাবা পরে আমার বললো যে লাইক তুমি তো এই ধরনের ড্রেস পরে আসতে পারো না এখানে। আমি বললাম যে তুমি তো আসতে বলছো, আমি তো আর কিছু বলো নাই। তো পরের দিন আবার বললো যে তুমি পরের দিন আসো। পরের দিন ড্রেস নিয়ে গেলাম, ক্যাশে বসাই দিল। তো বসাই দেওয়ার পরে আমি তো লাইক 8-এ পরে, মানে আমার কথা হচ্ছে তখন আমি খেলবো। 2 টাকা 5 টাকা পেয়েছি আমরা যে সময়, ওই সময়টা। হ্যাঁ, মানে তখন আমার ক্যাশে বসাই দিয়ে বলতেছে, মানে উনি পাশে দাঁড়ায় আছে, আমি তার পাশে দাঁড়ায় 2 ঘন্টা ক্যাশে থাকলাম। এরপর একটা শাড়ি দিয়ে বললো শাড়ি বিক্রি করো। And I was like, It was sudden. All of a sudden, like I had no idea. And আমি বললাম শাড়ি কেমনে বিক্রি করবো? দিল একটা ধমক যে কেমনে বিক্রি করবো এটা আমি জানি না, শাড়ি খুলবা কথা বলবা। এবং উনি পাশে দাঁড়ায় আছে এবং I was like so nervous and then he pushed me like you have to talk, like তুমি কথা বলো. So he's a genius. Like Very genius. first 2 weeks it was so hard and then he was like scolding me up and down, like একটু 19 থেকে 20 হলে উনি আমাকে ঝাড়তেছে স্টাফদের সামনে এবং বাবাকে সবাই খুব ভয় পাইতো আর কি। মানে উনি 35টি স্টাফ, ওইখানে আমাদের 5টা দোকান ছিল। তো যেটার থেকে উনি স্টার্ট করছে ওইটাতে আমাকে বসাইছিল এবং আমাদের দোকানের নাম ছিল আঁচল শাড়ি কুটির। আঁচল শাড়ি কুটির, হ্যাঁ। খুব ভালো ব্যবসা, সব কিছু চলতেছে। তো এর মাঝখানে আমাকে এরকম পুশ করা হচ্ছে। বাসায় যাচ্ছি রাত 1টা-2টার দিকে, আবার সকাল 10টার থেকে দোকানে। তো আমি পড়াশোনা ওই সময় খুব একটা ভালো হচ্ছে না। কিন্তু বাবার কথা হচ্ছে যে পড়াশোনা পরে, এই রমজান মাসে কোনো পড়াশোনা নেই, তুমি আমার সাথে থাকবা। ওকে। তো এভাবে রমজান গেল। রমজান যাওয়ার পরে সারা মাস অনেক চাপ, মানে খুব ভয়েই ছিলাম এবং 2 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আমি কথা বলা শুরু করলাম সবার সঙ্গে। মানে কাস্টমার আসতেছে, কথা বলতেছি, মানে উনি আমাকে সেলসম্যানের মতো ট্রিট করতেছে এবং আমি ওই সেলসম্যানের পাশে যে বসে থাকে ওইখানে একটা টুল দিয়ে দিছে যে তুমি কাস্টমারটা দাঁড়ায় যাবা, আর যদি কেউ না থাকে বসতে পারো সামান্য সময়ের জন্য, আর বাকি সময় তোমার দাঁড়ায় থাকতে হবে। সো ইট ওয়াজ লাইক 12 to 14 hours এবং সেও দাঁড়ায় থাকতো, আমিও দাঁড়ায় থাকতাম। ওকে। So this is how it starts and then আমি এনজয় করা শুরু করলাম, লাইক ওকে there's some money coming. এবং উনি আমাকে বলতেছে তোমার যা খেতে ইচ্ছা হয় তুমি খাও, তোমার যা করতে মন চায় তুমি করো, কিন্তু তোমার এখানে এটা করতে হবে, মানে এই ডিউটিটা তোমার পালন করতে হবে। এবং কিছুদিন পরে উনি দেখা যেত তারাবির যে সময়টা থাকে উনি চলে যেত, উনি পুরোটা আমাকে ছেড়ে দিয়ে যেত, মানে 10 দিন পরেই। তো তখন হিউজ পরিমাণ টাকা মানে আমি রিসিভ করতেছি এবং আমার বাবা আসলে গ্রামে পড়াশোনার তেমন সুযোগ ছিল না বাবার। তো
ওই সফটওয়্যার বেসড বা খুব আধুনিকভাবে যে ব্যবসা পরিচালনা করা ওইটার ব্যাপারে উনি একটু অজ্ঞ ছিলেন। তো উনি যা করতো সব ম্যানুয়ালি, লাইক হিসাব সব কিছু হাতে কলমে হতো। তো ওইখানে যেটা ছিল যে সব কিছু যে আমি রিসিভ করতাম টাকা সব কিছু ক্যাশ এবং হাতে কলমে, মানে আমাদের কোনো বার কোড বা কোনো কিছু ছিল না তখন। তো রং আর আমরা একসাথে শুরু করি। মানে বিশ্বরং পরে ভাগ হয়ে গেছে, হ্যাঁ, রং বাংলাদেশ, বিশ্বরং। আগে ছিল হচ্ছে তাঁতঘর, প্রথম ছিল এদের তাঁতঘর। ওকে, ঠিক আমরা একসাথেই শুরু করি, মানে তাদের এটা হচ্ছে তাদের দোকান, পাশেরটা হচ্ছে আমাদের দোকান, আমরা দুজন একসাথে জার্নি স্টার্ট করি। এরপরে এবি ফ্যাশন মেকার্স, মোহাম্মদপুর বাসন্তী যে ওনার, উনি আমার বাবার এমপ্লয়ি ছিলেন এক সময়। ওকে, ঠিক এক বছর রমজান মাস শেষ আমি চলে আসলাম, আবার 9-এ শুরু হলো। 9-এ তো আর বলতে হয় নাই, রমজান মাস আমাকে জাস্ট বললো চলে আসলাম। 10 গেল, তো তখন আমার পড়াশোনা একটু ব্রেক থ্রু হয়, কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এবং ওই রমজান মাসের ওই চাপটার কারণে মানে আমি ঘুমাইতে পারতাম না ঠিক মতো এবং আমার পড়াশোনার খুব ক্ষতি হতো। তো এই ইফেক্টটা হচ্ছে রেজাল্টে আমি পাইতাম এবং স্কোর খারাপ হওয়া শুরু করে। তো বাসায়ও একটু স্কুইজিং, লাইক তুমি কেন পারতেছো না, আবার ওইখানেও একটা প্রেশার। তো আমি কাউকে এক্সপোজ করতে পারতাম না, লাইক কী হচ্ছে আমার সাথে এগুলো। আমি চুপ করে শুনতাম। তো মাঝে মাঝে দোকানে এরকমও অনেক ঘটনা ঘটতো, আমি কাউকে বলতে পারতাম না। আমি দোকান থেকে নিচে নেমে 1 ঘন্টা বা আধা ঘন্টা আমি রাস্তায় চুপ করে দাঁড়ায় আছি বা মসজিদে গিয়ে বসে আছি। না, শান্তিনগর তো খুব বেশি বড় জায়গা না, ছোট জায়গা, আপনি হয়তো জানেন। তো এই ঘটনাগুলি ঘটার পর রিল্যাপস ক্যারি করা শুরু করলাম আমি। লাইক মানে এই যে আপনার ভিতরে একটু ছোটখাটো ফ্রাস্ট্রেশন ঢুকলো, এটা কি শুধুমাত্র একাডেমিক রেজাল্ট খারাপ হওয়ার কারণে নাকি ওভারঅল মানে স্ট্রেসটা যে রিলিফ করতে হয় বা আমি যে স্ট্রেস ক্যারি করতেছি এটাই আমি জানতাম না। ওকে, মানে আমার ভিতরে যে পুশ করা হচ্ছে যে লাইক ইউ হ্যাভ টু ডু ইট বাট নোবডি ইজ আস্কিং মি লাইক এম আই স্টিল এবল টু ডু ইট অর নট। ও ফাইন, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্লিজ নোট ইট দ্যাট। এবং ওনার বয়স তখন খুব বেশি না, উনি ক্লাস 9-এ পড়ছেন, হ্যাঁ, লাইক 17 or 18 সামথিং অর 16 মেবি। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা কিন্তু এই সময়ের বাচ্চাদেরকে এটা মাথায় রাখি না যে ওদের তো আর চিন্তা ভাবনার কিছু নাই, সবসময় এটা। হ্যাঁ, মানে আমারও যে একটা পছন্দ থাকতে পারে, আমারও যে একটা ভালো লাগা খারাপ লাগার জায়গা থাকতে পারে, এটা আসলে আমি পাচ্ছিলাম না তখন। তো হোল স্কুল লাইফে লাইক আমাকে নিয়ে কোনো বাজে কমপ্লেন নাই, আমার নামে কোনো ব্যাড রেকর্ড নাই। এভরিওয়ান নোজ লাইক আই এম এ ভেরি গুড, ভেরি ডিসেন্ট বয়। সো এসএসসিটা গেল, এসএসসি পাস করলাম, ব্যবসা সেম, লাইক দ্য সেম থিং ইজ হ্যাপেনিং। এসএসসি রেজাল্ট কেমন আসলো? খুব বেশি না, ইন এভারেজ লাইক 4.5। ওকে, লাইক আপনি সায়েন্স থেকে? ওকে। তো আমার এক্সপেকটেশন ছিল যে লাইক এ প্লাস পাবো বা এরকম কিছু, হলো না। কত সালে এসএসসি আপনার? 2009 কলেজে উঠলাম। তো ওই যে 2-3 বছর প্রিভিয়াসলি যে একটা মানে লাইক আই হ্যাভ আ লট অফ মানি বাট আই ডোন্ট নো লাইক হোয়াট টু ডু। লাইক আমার আলমারিতে খুললে আমি 70,000 1 লাখ টাকা ওই সময় আমি পাচ্ছি, লাইক 2010-এ আলমারি খুললে আমি টাকা দেখতেছি আমার ওইখানে আছে। তারপর বাবার কাছে চাইলে বাবা টাকা দিতেছে, তা খরচটা করবো কোথায়, মানে টাকাটা যে আমি খরচ করবো আমি জানি না। সো দ্য থিং ইজ লাইক হ্যাপেন লাইক আই হ্যাড আ লট অফ মানি। আমার বয়সের যারা আছে ওদের দেখতাম ওরা 500 টাকা নিয়ে বা 1000 টাকা নিয়ে বঙ্গবাজারে চলে যেতেছে, আর ওইখানে আমি তখন ওয়েস্ট টেক্সে যাচ্ছি। লাইক আমি বঙ্গবাজার এত টাকা আপনার কাছে আসতো কিভাবে? আমি বাবার থেকে নিতাম, আমি বললাম আমাকে তুমি টাকা দাও। তো বাবা তো জানে যে ও টাকা নিয়ে করবে নাকি, ও তো খরচ করবে না, জামা কাপড়ই তো কিনবে, নাও। মানে আমাকে দিত, আমাকে অর্থগুলো আপনি জমা করতেন? আমার আলমারিতে পড়ে থাকতো, আপনার আলমারিতে আমার পড়ে থাকতো। তারপর দেখা যায় কিছুদিন পর মাকে দিয়ে দিছি বা কিছুদিন পর বাবাকে দিয়ে দিছি যে আমি কি করবো টাকা দিয়ে, তুমি নিয়ে যাও। আচ্ছা, যে কারণে আপনার প্রতি ওনাদের ফেইথ ছিল যে ঠিক আছে নিয়ে যাও। মানে আমাকে বললাম না যে লাইক কোনো ব্যাড রেকর্ডস বা কোনো কিছু নাই। রাইট। তো ভর্তি হওয়ার জন্য আমি ফাঁকি মারার জন্য কলেজ খুঁজতেছি যে এত পড়াশোনা আমার দিয়ে হবে না, আমি কমার্সে চলে যাব। এবং আমি তেজগা কলেজে ফাইনালি চুজ করলাম যে এখানে কলেজ মনে হয় একটু প্রেশার কম। আচ্ছা, তেজগা কলেজে ভর্তি হলাম। তো ওইখানে ভর্তি হওয়ার পরে লাইক আমি তো খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে ছিলাম, তো ওটা ছিল বয়েজ। তো তেজগাঁয়ে গিয়ে দেখলাম যে লাইক গার্লস অ্যান্ড বয়েজ লাইক একসাথে, কিন্তু সরকারি তো অ্যাটমসফিয়ারটা আমার কাছে খুব কমন ছিল যে লাইক এরকম হবে, এরকম এই সেই। তো কলেজে ওঠার পরে 2-1 বন্ধুর সাথে পরিচয় হইলো। এর মধ্যে কেউকে দেখলাম যে কেউ একজন বাইক চালায়। আমার কাছে জিনিসগুলো খুব কালারফুল লাগতেছিল তখন, যে লাইক ওয়াও লাইফ ইজ সো নাইস। এর মধ্যে এক বন্ধু আমাকে একদিন শখের বসে বলল যে একটা সিরাপ, লাইক ঠান্ডা সিরাপ আছে, এটা খাইলে খুব ভালো লাগে। তো তখন ছিল 31st, লাইক 2010-এর 31st বা 31st নাইট। তো ভালো লাগে, আমি বললাম যে কীরকম ভালো লাগে। তো বললো যে তুমি কখনো সিগারেট খাইছো? আমি বললাম না, আমি কখনো সিগারেট খাই নাই। বললো যে ওকে, তুমি সিরাপটা খাইতে পারো, খাওয়ার পরে তোমার ভালো লাগতে পারে। আমি বললাম অলরাইট, লেটস ট্রাই দিস। তো বাট আপনি জানতেন না এটা সম্পর্কে? আই হ্যাভ নো আইডিয়া লাইক হোয়াট দ্য থিং ইজ লাইক। ওকে, কেন ভালো লাগবে, কি কারণে ভালো লাগবে, কোনো আইডিয়া ছিল না? জাস্ট লাইক ও একটা ফার্মেসিতে গেল, ওই সময় মনে হয় 50-55 বা 60 টাকা দিয়ে একটা সিরাপ কিনলো। কি সিরাপ ছিল এটা? আই থিঙ্ক। তো নিল, 2টা নিল,
নিয়ে একটা নিরিবিলি জায়গায় এসে পুরোটা খুলে বলে পুরোটা খাও। তা আমি একটু মুখে দিলাম, আমার কাছে খুব তিতা লাগলো, লাইক এটা তো খাওয়া যাবে না। আমার সামনে দেখলাম ও পুরোটা খেয়ে ফেললো। ও আপনার ক্লাসমেট? স্কুলে আমরা পরিচয় ছিল, কিন্তু কলেজে ওঠার পরে ওই সখ্যতাটা হচ্ছে যে ও এক কলেজে পড়ে, আমি আরেক কলেজে পড়ি, আমরা এলাকায় মানে টুকটাক গল্প টল্প মানে হয়, জীবনে প্রথম friend, আড্ডা okay, আড্ডা fine, যে একটু হ্যাঁ hang out এই করা, হ্যাঁ right, okay, fine. মানে আমি কখনো তো বেরোই নাই, লাইক আমার সঙ্গটা দেখেন আপনারা, হ্যাঁ, ইম্পর্টেন্ট, আজকের গল্পটা খুব ইম্পর্টেন্ট। ও খুব এনফোর্স করলো তুমি ট্রাই করো, পারবা, ভাল লাগবে। তা আমিও ট্রাই করলাম এবং যাচ্ছে তাই একটা অনুভূতি, লাইক মানে বলে বোঝাতে পারবো না। সো 30 minutes I'm still okay. After 1 hour I realized like okay something happened, my voice has been changed, লাইক আমার গলার টোন চেঞ্জ হয়ে গেছে এবং আমি খুব ভার মানে খুব মুড নিয়ে কথা বলতেছি এবং আমার মেজাজ খিটখিট হয়ে আছে। তো আমি বলতেছি আমি তো মনে হয় এখন খারাপ ব্যবহার করতে পারবো কারোর সাথে। তো বললো হ্যাঁ তুমি চাইলে কারো মারতেও পারো। এটা বলে একটা লোকের ডাক দিয়ে ঠাস করে থাপ্পড় দিল ও আমার সামনে। হ্যাঁ দেখো এই যে আমি মারলাম, মানে রাস্তায় থাকে না যে মানে কিছু অসহায় বা ওহো। সাধারণ মানুষ, তো ওই ওই সময়টা তোর এরকম মনে হতো যে কাউকে মারলে আমি হিরো বা আমরা এলাকার Okay. ভাই বা আমরা এলাকার বড়, এই এলাকায় আমাদের উপরে কেউ কথা বলবে না, এটা ছিল খিলগায় তখন ওকে সিপোকে। ওকে। তো আমি দেখে আমি বললাম যে বাপরে এটা তো বিশাল ব্যাপার, তাহলে তো অনেক 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 ক্ষমতা এদের, তাহলে তো এদের সাথেই থাকতে হবে। এবং ওই একটা সিরাপ খাইলেই হয়ে যায়। হ্যাঁ এটা খেলে এবারে এরকম অনুভূতি হয়। তো বাসায় গেলাম 2 দিন, লাইক আই হ্যাভ নো আইডিয়া লাইক হোয়াট হ্যাপেন্ড। এবং আমার ঘুমাইছেন? হ্যাঁ শুয়েছিলাম, মানে আমি শুয়েছি উঠছি আমি মনে হয় 1.5 থেকে 2 দিন পরে। এবং আমার মা বলতেছে তুমি কি সুস্থ আছো, এবং উঠে দেখতেছি যে আমার গলা সমস্যা করতেছে, এখানে আমি খাবার খেতে পারতেছি না, লাইক নর্মাল ফুড যেটা সেটা আমি খাইতে পারতেছি না, এবং আমার বডি খুব ব্যথা করতেছে, লাইক এভরি বোনস ইজ লাইক মনে হচ্ছে কেউ পিটাইছে। হ্যাঁ মানে কেমন জানি একটা পিটাইছে, তো হ্যাঁ এরকমই। হ্যাঁ। ওই সময়টাতে আসলে আমার হাতে খুব ভালো ভালো ফোন, লাইক মানে যেগুলি মানুষের চোখে বাঁধবে, ওকে। মানে আমার বন্ধু মহলে বা ওদের কাছে আমার ব্যাপারটা হচ্ছে যে ও তো লাইক বড় লোকের বিন্দাস। ছেলে, ও লাইফ বিন্দাস, এরকম একটা ব্যাপার ওদের চোখে বাজবেই। হুম। তো আমি তখন ফোন চালাচ্ছি এবং মানে সব কিছু আমার খুব সুন্দর যাচ্ছে। তো এমন সময় এই যে ঘটনাটা ঘটার পরে আমি নিজেও খুব লাইক এরকম কেন হচ্ছে বা না না এগুলি ভালো না। হুম। তো ওই দিন মনে হয় 2-3টা সিগারেট খাওয়াইছিল ও আমাকে, ওই সিরাপের সঙ্গে? হ্যাঁ সিরাপের সঙ্গে, যে তুমি খাও ভালো লাগবে। খেলাম, ওকে ফাইন। তো এরপরে যেটা ঘটলো যে আবার আমি পড়াশোনা কলেজ, তখন তো দোকান নেই কারণ রোজার মাস ছাড়া আমার দোকানে যাওয়ার প্রয়োজন পড়ে না, হাত খরচ পাচ্ছি চলতেছে। তো এরপর আরও একদিন এরকম, তারপর আরও একদিন এরকম ফোন দিচ্ছে, একদিনের পরে এটা চললো কিছুদিন। ও আপনি সিরাপ কন্টিনিউ করছেন? না মানে ওর সাথে দেখা হলে ও দেখা যায় একটু খাচ্ছে বা একটু অনুরোধ করতেছে তুমি আজকে অর্ধেক খাও, হ্যাঁ। একটু নাও, তুমি না নিলে আমার ভালো লাগতেছে না, আচ্ছা তুমি নিও, তুমি বসে থাকো আমার পাশে, এরকম করে আর কি। ওকে। তো প্রথম কয়েকদিন আমি নেই, এরপরে ওর ইনফ্লুয়েন্স আমি নিজের অজান্তেই নিচ্ছি। নেওয়া শুরু হ্যাঁ করলেন? এবং 1 সপ্তাহ যাওয়ার পরে আমারই বললাম যে আজকে তুমি কি খাবা না, তো তুমি একটা নাও, আজকে আমি টাকা দিচ্ছি তুমি নাও, ওকে ফাইন। লাইক হ্যাঁ। এইভাবে করে হুম। আমার আগ্রহটা তৈরি হইলো। তো আমি বললাম সিরাপ এটা থেকে কি আর ভালো কিছু নাই, তো তখন বললো হ্যাঁ আছে তো। এরপরে সে মুভ করলো আমাকে যে হ্যাঁ যে তুমি কি এটা জানো। আমি বললাম যে এইগুলি তো লাইক লো ক্যাটাগরি যারা আছে তারা খাবে, এইগুলি তোমার আমার সাথে তো যায় না। অ্যান্ড অলসো লাইক হি ইজ অলসো বিলং ফ্রম দ্য গুড ফ্যামিলি, হুম। লাইক ও ভালো পরিবারের থেকে বিলং করে। তো এর মাঝখানে দেখতাম ও একটু গিটারও বাজায়, গান টান বাজায়, মানে ওই সময় শিখতেছে ও গিটার বাজাচ্ছে। তো ওর কথা হচ্ছে যে গিটার বাজাইতে গেলে মিউজিক করতে গেলে এগুলো লাগে। এটা ছিল হচ্ছে ফার্স্ট লাইক পরে ঢুকতে গেলে যে এটা তুমি যদি মিউজিক করো, তা আমি বললাম যে আমার তো গোষ্ঠীর ভিতরে কেউ গান বাজায় না, আমি তো জীবনে গানই গাইনি, তো এটা কেমনে সম্ভব। তো বললো তুমি পারবা, তুমি ট্রাই করো, তুমি পারবা। আমার একটা গিটার দিয়ে দিল, দিয়ে বললো যে তুমি এটা রাখো এবং তুমি আমার সাথে আড্ডা মারো, আমি তোমাকে কয়েক জায়গায় নিয়ে যাবো, মানে বড় বড় মিউজিশিয়ানদের কাছে। ওকে ফাইন। তো আমি বাসায় যখন গিটার নিয়ে আসলাম, আমার মা আমার দিকে তাকায় থান্ডার হয়েছিল যে লাইক হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন, লাইক তুমি গিটার নিয়ে আসছো কোত্থেকে, গিটার কোত্থেকে পাচ্ছ, আর তোমার ঠোঁটের নিচে এরকম কালো হচ্ছে কেন। ও তখন আপনি স্মোক করতেন টুকটাক? ওই যে ওর সাথে দেখা করছে এবং বাসায় যাওয়ার সময় দেখা যায় আমি অনেকগুলো চকলেট খাইতেছি, পারফিউম দিতেছি, স্প্রে করতেছি, বাট আমার যাতে করে স্মেলটা না আটে। হ্যাঁ স্মেল, মানে আমি সোবার থাকার চেষ্টা করতেছি, বাট চেহারার মধ্যে একটা ছাপ পড়ে যাচ্ছে আর কি। খাবার খাচ্ছি না ঠিক মতো। তো মা তো মনে হয় এগুলি নোটিস করছে তখন, এবং আমি তো খুব জলি মাইন্ডেড ছিলাম, মানে বাসায় ঢুকে গল্প করতেছি এর সাথে ওর সাথে, তখন দেখা যাচ্ছে আমি খুব রিজার্ভ হয়ে গেছি, লাইক খুবই রিজার্ভ। আমার রুমে আমি একা এবং
মোস্ট অফ দ্য টাইম আমি ঝিমাচ্ছি আসলে বেসিক্যালি, মানে আমার একা থাকতেই ভালো লাগতেছে তখন। মানে সিরাপ খেয়ে যখন বাসায় আসতেছি, ও আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না, আমার লাইট দেখতে ভালো লাগতেছে না, আমার গান শুনতে ভালো লাগতেছে। আমি একটা উইয়ার্ড লাইফ লিড করতেছি, কিন্তু আমার কাছে এটা ভালো লাগতেছে। লাইক গানে হেডফোন দিয়ে আমি এক বারান্দা এক কোণে বসে চুপচাপ 4-5 ঘন্টা এক গান কে শুনে, আপনি শুনতেছেন? আমি শুনতেছি একই গান 4-5 ঘন্টা, এবং এটাই আমার কাছে ভালো লাগতেছে। তো এইভাবে করে চলতেছে লাইক 15 দিন 20 দিন চললো। এরপরে আমরা মা একটু নোটিস করে যে তুমি কাদের সাথে মিশতেছো। গিটারটা প্রথমে আমি শুধু ক্যারি করতাম, লাইক নিয়ে যেতাম, আসতাম, ওরা বাজাতো, আমি দেখতাম। এর মাঝখানে দেখতাম ওরা খাইতো, তো আমি খাইতাম না, লাইক না। তো একদিন আমি শখের বসে বললাম যে আচ্ছা এত করে খাচ্ছ, আমার একটু দাও তো দেখি কেমন। খেলাম, খেয়ে নো ফিল, লাইক কোনো অনুভূতি নেই। বাসায় যাওয়ার পরে লাইক মাই আইজ আর লাইক ফ্রিকিং রেড, মানে আমার চোখ যে এত লাল, মানে এটা আমার কোনো অনুভূতি ছিল না, বা আমি বুঝতে পারি নাই। এবং আমি খাবার খাচ্ছি, মানে খুব এখন আবার ডিফারেন্ট দেখতেছে, আমার মা আমাকে আবার এখন ডিফারেন্ট দেখতেছে, এখন আমি বেশি কথা খাওয়ার পরে বলতেছি, প্রচুর আমি খাবারের খুব ক্ষুধা লেগে যায়। খাচ্ছি, খাবারে খুব ক্রেভিং হচ্ছে, হ্যাঁ। বাড়তি কথা বলতেছি, আবল তাবল কথা বলতেছি, হো হো করে হাসতেছি, মানে। তো মা মনে হয় নোটিস করছে, তো আমার এইটা খুব ভালো লাগলো, ওই সিরাপের থেকে আমার কাছে খুব ভালো লাগলো, যেটা তো মাথা ঝিম করতেছে না, বা আমার কাছে হঠাৎ করে আমার মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো করতে করতে দেখতেছি যে আমার কাছে ভালো টাকাই খরচ হচ্ছে, লাইক আই এম স্পেন্ডিং ভেরি গুড মানি, এবং আমি টাকাটা ম্যানেজ করতে পারতেছি না। বা বাবারে যে আমি আগে দিতাম যে হ্যাঁ তুমি 10,000 রাখো, আগে দেখা যায় 10,000 রাখলে আমি 8,000 টাকা ফেরত দিতেছি 15 দিন পর, এখন 10,000 দেখা যাচ্ছে যে লাইক 5 দিনেই শেষ হয়ে যাচ্ছে। তো এটা আমারই ভালো লাগা শুরু করে। ওদের বাইক আছে, আমার বাইক কিনতে হবে। ইন্টার প্রায় শেষ হয়ে গেল, এর মধ্যেই খুবই বাজে রেজাল্ট আসলো, খুবই বাজে রেজাল্ট, লাইক 2.9। 2.9? হ্যাঁ, মানে মানে লাইক পড়ার টেবিলে বসেনি নাই বলতে? না, 13 দিন আমি ক্লাস করছি শুধু, হোল ইন্টার লাইফে তেজগাঁ কলেজে। আর বাকি সময়টা বাকি সময় আমি ওদের সাথে আড্ডা মারতাম, এই মিউজিক? এই মিউজিকের চক্করে পড়ে, এই গান বাজাচ্ছে, এই একটা বাড়ির ছাদে বসে। এবং এই আড্ডাগুলি এরকম হয়, আমার কাছে মনে হয় আমার সময় যেটা হয়েছে যে আপনি অনেক, মানে লাইক 1.5 বছরে আমি মনে হয় 400-500 ছেলের সাথে আড্ডা মারছি ইন জেনারেল ওই সময়টাতে। এই বাড়ির ছাদে, ওই বাড়ির ছাদে, এই বাড়ির ছাদে, ওই বাড়ির ছাদে, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের চিলি গোঠা ছিল, আড্ডার জায়গা ছিল, এরকম ছিল। মানে আমরা খুব সিকিউরলি আড্ডা মারতেছি, এখানে কেউ আসতে পারবে না এরকম। ওকে। মানে এলাকার বড় ভাই বা এদের সাথে কথা বলে আপনি, এরা বললে মাইক টাইট দিতে পারে, বা এদের দেখলে আমরা হাঁটতেছি, দেখতেছি 15টা ছেলে একসাথে হাঁটতেছি, ওকে। চা খাতে যাচ্ছি, লাইক 20 জন একসাথে, মানে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা প্যাকড। এইটা হচ্ছে ইন্টার লাইফটা আমার এভাবে চললো, 2 বছর এভাবে গেল। এবং মা বাবা একটু মনে হয় আপসেট হয়েছে তখন, মানে তারা আমাকে মানে হাতে নাতে ধরতে পারে নাই যে আমার কাছে কোনো কিছু আছে, কারণ আমি তো সবসময় সোবার। বাট সন্দেহ করা শুরু করছে কিনা যে কিছু না, একটা তারা হচ্ছে? জাস্ট একটু আপসেট, তোমার চেহারাটা এরকম হয়ে যাচ্ছে কেন, তুমি খাইতেছো না কেন, বা কি হয়েছে তোমার, কি কোনো সমস্যা বা কোনো কিছু, এই ঘটনাগুলো যেটা হয় যে ঘটতেছিল। অনেক বেশি শুকিয়ে যায় ওই সময়টা, আমি অনেক শুকিয়ে গেছিলাম শুকায় তখন। যায়, স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়, হ্যাঁ, এবং মেজাজ হয়ে যায় খুব খিটখিটে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো কিন্তু এই যে অনেকেই বলতেছে না যে কিবরিয়া ভাই আপনি কিভাবে জানেন, এটা আমার নিজের লাইফ দিয়ে বলতেছি না ভাই, আমি প্রচুর মানুষকে ইন্টারভিউ করেছি, দ্যাটস হোয়াই আই এম সেইং, এন্ড ইটস ভেরি কমন। ইটস ভেরি কমন। অ্যাপারেন্টলি লাইক আমার এক বন্ধুর বাসায় আমি গ্রামে ঘুরতে যাই, এবং সেখানে ওর বোনের সাথে আমার খুব ভালো, লাইক মানে চোখাচোখি হয়। তো আমি তো কোনো ভালোবাসি নাই কাউকে, বা কোনো মেয়ের সাথে আমি ওরকমভাবে সখ্যতা করতে পারি নাই এটা ইন্টারমিডিয়েট লাইফেই? ওই সময়টাতেই, Okay. ওই সময়টাতে যখন ওই যে সিরাপ খাওয়াইলো তার ঠিক 1 সপ্তাহের এদিক সেদিকের মধ্যে। ওকে ওকে। তা আমি ওকে শেয়ার করলাম যে আমার এরকম একজনকে ভালো লাগতেছে, তো কি করা যায়। তো বললো যে ভালো লাগলে প্রেম করবা। প্রেম যে কীভাবে সিরাপ করবো? খাওয়াচ্ছে তারই বোন? না, ওটা আরেকটা ফ্রেন্ড, কোন সার্কেলের? সার্কেলের, মানে ফোনে আমি কথা বলতে পারতাম না, বা দেখা যায় যে সম্পর্কটা ছিল জাস্ট লাইক হচ্ছে যে একটা ইমাজিনেশনস, লাইক আমার ইমাজিনারি। কখনো কথা হয়েছে ওর সঙ্গে? ফোনে কথা হইতো, তাও আপনি খুব জানাইছেন কম। যে আপনি তাকে পছন্দ করেন? হ্যাঁ, এবং ও আপনাকে পছন্দ ও করতো? আমাকে পছন্দ করতো, ও আমাকে আর কি জানালো যে হ্যাঁ আমিও তোমাকে পছন্দ করি। এবং দেখা যায় ওর সাথে আমি কথা বলতে পারতেছি না, বা আমার কাছে তখন এটাও রিল্যাপস ক্যারি করতেছে যে আহারে মানুষ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, এটা করতেছে, আমি ওর দেখতেই পারতেছি না। তো জীবনের প্রথম আমার কাছে মনে হলো যে না আমি একটু কিছু করে দেখাবো। তো রাত 1টার দিকে, মানে ইন্টার পরীক্ষাটা তখন দিছি মাত্র, রেজাল্ট এখনও বের হয় নাই। 1টার দিকে আমি ভালোবাসার প্রদর্শন দেখানোর জন্য, যে আমি অনেক ভালোবাসি তোমাকে, এটা দেখানোর জন্য ওর বাসার নিচে আমি গেছি। ওর বাসার নিচে, ওর বাসা দোতলা ছিল, জানলার সামনে আসবে, আমি ওকে একটু দেখবো, দেখে আবার বাসায় চলে আসবো। এবং তখন আমি স্মোক করি। তো বের হয়ে একটা সিগারেট খেতে খেতে যাচ্ছি, তো সে দেখা করলাম, বের হইলাম, ঠিক বের হওয়ার সাথে সাথেই পুলিশের একটা গাড়ি আমাকে থামালো।
পুলিশে একটা গাড়ি থামালো, থামা বললো কই যাচ্ছ? আমি বললাম যে এই তো হাঁটতেছি। বলল কেন হাঁটতেছো, কোথায় হাঁটতেছো, এত রাতে কি? বললাম বাতাস খেতে বেরোইছি। বের হয়ে ঠাস করে একটা চর, কোনো কথা নাই, কোনো কিছু জিজ্ঞেস করে ঠাস করে একটা চর। এখন চর খেয়ে আমি থতমত খেয়ে গেলাম যে এটা কি হলো আমার সাথে, লাইক চর মারলো আমারে। গাড়িতে ওঠে, এরপরে আজে বাজে অকথ্য ভাষায় গালিগালাজ গাড়িতে করলো, তুলে ফেলছে? গাড়িতে তুলে ফেললো। টহল পুলিশ থাকে না এরকম এলাকার, গাড়িতে তুলে ফেললো। এরপরে বললো মা বাপরে ফোন দেয়। আমি বললাম না ফোন দিব না। এরপর থানায় চালান করে দেবে, এই করবে সে, আমি ফোন দিবই না। এরপরে আরও কিছুক্ষণ টর্চার করার পরে আমি বাধ্য হলাম মারে ফোন দিতে। খিলগাঁও রেলগেটে তখন, মালিবাগ রেলগেটে তখন রাত বাজে তখন 2:30। আমার বাবা মা দৌড়ে আসছে। আমার বাবা, ছেলেকে পুলিশে নিয়ে যাচ্ছে। হ্যাঁ মানে আমার বাবা তো একদম মানে লাইক আকাশ থেকে পড়ছে, লাইক হোয়াট, লাইক তুমি একটার সময় বাসার বাইরে কখন বেরোইছো, রুমের বাইরে তুমি কখন চিন্তার বেরোইছো? বাইরে, বাবার জন্য তো চিন্তার বাইরে। মানে বাবা জাস্ট লাইক লিটারালি শক, লাইক লাইক তুমি এখানে বা এই পুলিশ তোমার মানে কি হচ্ছে, মানে কি হইতেছে এগুলি। জীবনে ওইটাই প্রথম। তো হ্যাঁ। বাবা গিয়ে পরে 500 টাকা না 1000 টাকা দিল, ছেড়ে দিছে। বাসায় গেলাম তো ওই দিন লাইক ফার্স্ট টাইম লাইক আই ওয়াজ গেট কট, লাইক আমি কোনো একটা কারণে বের হয়েছে, আমি তখনও বলি নাই যে এরকম আমি কারো পছন্দ করি বা কেউ আমার পছন্দের তালিকায় আছে। বাবা কোনো কথা বললো না, জাস্ট চুপ করে গেল, বললো ঘুমায় পড়ো। ঘুমায় পড়লাম। সকালে উঠলাম, মা তো একেবারে বাসা পুরো গরম করে ফেলছে যে কী করতেছো তুমি, তোমার কি, মানে অনেক কথাটা তো বললো, কথা কাটাকাটি। তা আমি চুপ করে শুনলাম। পরে বলে ফেললাম যে হ্যাঁ আমি এরকম একজনকে পছন্দ করি। ও ওই সময় বলে ফেলেন? হ্যাঁ বলে ফেললাম যে আমি একজনকে পছন্দ করি এবং আমি চাই ওর সাথে আমি অনেক কিছু করতে, বা ওর সাথে আমি একটা লম্বা সময় আমি পরিকল্পনা করতেছি। মা শুনে আর কোনো কথা বলে নাই। মানে আমি যে মার মুখের উপরে এই কথাটা বলতে পারি, এটা মার আসলে চিন্তার বাইরে ছিল যে আমার ছেলে কথা বলা শিখে গেছে। তো মা একটু মনে কষ্ট পেয়েছে তখন। সাথে সাথে আমি বন্ধুর সাথে গেলাম যে বন্ধু ঘটনাতে এরকম ঘটাই ফেলছি, কী করা যায়, বাসায় তো আমি এলিগেলি বলে ফেলছি, আসো তুমি। তো ওই দিন ও আমাকে দিল খাওয়ায় প্রথম, ওকে, যে এইটা করছো, তুমি তো ছিল আজকে রিল খাও, সিরাপ আর খাবো না এখন থেকে, আমরা এখন থেকে রিল খাবো। এবং ততদিনে আমি জানতাম না যে খায়, কিন্তু অ্যাডিক্ট। তো ওর একটা পার্টনার দরকার ছিল, অ্যান্ড আই ওয়াজ দ্যাট পার্টনার। কালেক্ট করলো কোথা থেকে? ও কালেক্ট করতো কোথায় থেকে জানি, ফোন দিত, দিয়ে যেত, বা দেখা যায় খিলগাঁও রেলগেট অথবা কারণ বাজার অথবা আর কোথা থেকে নিত, মালিবাগের মানে স্কোয়াড ছিল ওর কিছু, মানে ফোন দিলে সে দিয়ে যাবে এরকম। এবং ওই সময়ে ও কিন্তু 1200 টাকা করে, 2012-র দিকে বা 11-র দিকে প্রতিটা বোতল, একটার বোতল 1200 টাকা করে ছিল তখন। আমরা যখন, তো আমি 600 দিতাম, ও 600 দিত প্রথম, তো এরপরে আমি 800 দিতাম, এরপরে 400 দিত, এরপর পুরোটা আমিই দিতাম। দেখেন এখানে কয়েকটা বিষয় আছে ওনার লাইফে। ওই শাড়ি দোকানে নিয়ে যাওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা গল্পে এসেছি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু লিঙ্কড আপ। এই যেখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয়, আমরা স্কিপ করে যাব, গল্প শুনতেছেন ইন্টারাপ্ট করার জন্য সরি, বাট ভেরি ইম্পর্টেন্ট। ওকে যে আসলে দলে ফেরানোর চেষ্টা করেছে ওর ফ্রেন্ড, এটা কিন্তু খুব সুকৌশলী করেছে। কারণ ও জানে যে ও টাকাওয়ালা, প্রথম কথা হচ্ছে এইটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন ওর মানে সাপোর্ট থাকবে না, ইকোনমিক সাপোর্ট থাকবে না, তো কখনও ওর উপর ডিপেন্ডেন্ট হবে। এবং কেন জানি না, ড্রাগ কখনো মানুষ সলো নেয় না, বা সলো নিয়ে মজাও পায় না। এরা সবসময় একটা টিম তৈরি করে এবং সবসময় একটা সার্কেল তৈরি করে। এই জন্যে ড্রাগের থেকে বের করতে হলে ফার্স্ট কাজটা হচ্ছে, বা দূরে রাখতে হলে প্রথমত সার্কেলটাকে আপনি আগে ফাইন্ড আউট করেন যে ও কার সাথে মিশতেছে, এবং ও যদি মিশেও গিয়ে থাকে ওই সার্কেলটা থেকে বের করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এটা যদি করতে পারেন বাকি কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। খাইলাম, খাওয়ার পরে দেখলাম যে না, এটা তো ঝিমঝিম করে না, এটা তো আর এই 50 টাকা সিরাপের মতো না, এইটা তো খুব ভালো ফিল দিচ্ছে। লাইক মানে ওয়ারফেসের গান আমি অনায়াসে গাইতে পারতেছি, এবং ততদিন আমি টুকটাক গান গাই ওর সাথে। ওকে, মানে আমি যে গিটারে ওরা বাজায়, আমি গান গাই। ওকে, তো এটা খাওয়ার পরে আবার এটা খাওয়ার পর ইমিডিয়েটলি তো লাইক ইট ওয়াজ সো অ্যামেজিং ফিলিং, লাইক মানে খুব ভালো ফিলিং দিচ্ছে তখন আমার। এখন কোনো সমস্যা নাই, যত সমস্যা আমি মুহূর্তের মধ্যে সলভ করতেছি। মানে একটা কথা বলতেছি, এটার যে একটা কোয়েন্সিকুয়েন্সেস আছে, লাইক এটার পিছনে যে একটা কথা থাকতে পারে বা কথার একটা ইফেক্ট থাকতে পারে, ওইটা আমি চিন্তা করতেছি না। আমার বলতে আমি বলতেছি, এখন আমার কাছে মনে হচ্ছে যে এইটাই উত্তম। তখন দোকানে যাচ্ছি আসতেছি, তখন দেখা যায় বৈশাখের মধ্যেও যাচ্ছি, রোজার মধ্যেও যাইতেছি, বা পূজার মধ্যে একটু ভিড় হইলে আমি আমার আন্ডারে 2টা দোকান আব্বা বুঝাই দিল যে তুমি এই 2টা দোকান দেখো। কতগুলো দোকান তখনও আমাদের 5টা দোকান। 5টা দোকান। আমি খাইতে থাকতাম, খুব না, সপ্তাহে 2টা অ্যাটলিস্ট, ওকে, উইকলি 2টা। আর দেখা হইলে মানে এমন না যে আমি একা স্কোর করতেছি, একা খাচ্ছি, এরকম না। তখন পর্যন্ত আমি ওর সাথে খাই, যে হ্যাঁ কিছু যদি করি আমি তোমার সাথেই করবো, বা তুমি আমাকে যেখানে নিয়ে যাবো তোমার সাথে আমরা একসাথে, তুমি আমাকে ছাড়া যেও না, আমি তোমাকে ছাড়া যাবো। মেয়েটার সঙ্গে সম্পর্ক তোর দিনে আছে? জাস্ট ফোনে কথা, এর বেশি কিছু না। ও জানে যে আপনি মারটার খাইছেন পুলিশের হাতে? সেটা জানে না। ও জানে যে একটা ঝামেলা হয়েছে, এর বেশি কিছু জানে না।
তো ওর মা বাবা আবার আমাকে চেনে, ওর মা বাবা আবার আমাদের দোকানে আসে, আমার মা বাবার সাথে খুব ভালো সম্পর্ক, ও মানে আমার ইমেজটা খুব ভালো তখন, মানে ওই আমার ফ্রেন্ডের ওই ফ্যামিলিতেও খুব ভালো, মানে লাইক ফ্যামিলি ফ্রেন্ড যেটা থাকে এরকম। তো ও জানতো যে আমি এইগুলি ওর সাথে করতেছি, তো আমাকে বলতো তুই আমার বোনের সাথে সম্পর্ক করিস, তুই কেন এগুলি করিস, তুই কেন বিড়ি ও সিগারেট আপনাদের খাইতেছিস? সার্কেলে ছিল? হ্যাঁ, একই সার্কেলের আমরা। মানে সার্কেলে ছিল মানে ওকে ড্রাগ নিত? না। ও ড্রাগ নিত না। না। ওকে, he সো was sober. আপনাকে নোটিস করলো যে তুই কেন ওর friend? হ্যাঁ, ও তো জানতেছে, ওর কাছে খবর যাচ্ছে কানে যে আজকে তো আমার ওই ফ্রেন্ডের নাম ছিল হুম। এরপরে আমার কাছে মনে হলো যে লাইক ওকে, লাইক আই এম স্পেন্ডিং আ লট অফ মানি অ্যান্ড নাও আই থিঙ্ক আই শুড থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ। লট অফ মানি, মানে কত টাকা আপনি প্রতি মাসে খরচ করতেন? 40, 40,000? 50 সামথিং। এবং এটা আপনার ফ্যামিলি কোনোভাবেই নোটিস করতো না? সব শাড়ি বিক্রি করা টাকা? পরে আমি চিন্তা করলাম যে না, আমি একটু আমার নিজের মতো করে থাকবো, আমি একটু একটু এবার আমি ভাই হব। এতদিন তো Okay. ভাই ছিল, আমার আর এর ফোন দিতে হইতো, ওরে ফোন দিতে হইতো, পুলিশ আমাকে থাপ্পড় দিছে, তো এই জিনিসগুলো আমি ভাবতেছিলাম মানে তখন যে লাইক ওকে, লাইক আই হ্যাভ টু জাম্প ওভার, লাইক ওকে আই হ্যাভ টু গো ইন দ্য টপ। বিকজ আমি স্পেন্ড করতেছি আমার হ্যাঁ, আমি মানে ভাই আমার কথা হচ্ছে যে ঠিক আছে, মানে তোমাদের সাথে মিশছি, তোমাদের ভাই দেখতেছি, আমিও তো ভাই হইতে পারি, লাইক ওয়াই নট মি। ওকে। এইটা একটা প্রবণতা আমার মধ্যে ছিল, এখনও আছে। এটা ভালো না খারাপ এটা আমি জানি না, বাট এরকম একটা প্রবণতা আমার মধ্যে এখনও আছে। সো তখন আমার মনে হলো যে না, আমি একটু ওর সাথে গ্যাপ তৈরি করে আমি আলাদা আরও 2-3টা সার্কেল তৈরি করলাম নিজের। ওকে। এবং ওই সার্কেলে যখন আমি প্রবেশ করলাম, ওরা ওদের এক একজনের স্টোরি এক এক রকম, কেউ মার্ডার, কেউ বোম বানায়, কেউ মন্ত্রীর ছেলে, কেউ এমপির ছেলে। বাট আপনি প্রবেশ করলেন কিভাবে? এলাকায় যে আমি থাকতাম, আমি তো মালিবাগে থাকতাম, ওই ফ্রেন্ড সবসময় বাইক নিয়ে, মানে ও এলাকায় থাকতো না, কোথায় জানি থাকতো আমি জানি না, তো ওর সাথে আমি মিশা শুরু করলাম, যে তোমার সাথে মিশতে পারবো? হ্যাঁ, মিশতে পারবা। তো মিশা শুরু করতে করতে প্রথম কয়েকদিন খুব সোবার ছিলাম, তা আমি স্কোপ খুঁজতেছিলাম যে লাইক আমার মতো আমি কাউকে পাই কিনা, যে লাইক যে একটু স্কোর করে বা যে একটু খায়। হ্যাঁ, এরকম মিলে গেল। মিলে যাওয়ার পর দেখি আমার ওই বন্ধু মাঝে মাঝে খায়, মানে হি জাস্ট লাইক এন্টার্ড, খুব ভালো সক্ষতা। তখন ঢাকা থেকে খাইতাম, আর ওদের সাথে মিশার পরে ঘটনাটা এরকম হলো, আমি নোয়াখালী যাইতেছি, ফেনী যাইতেছি খাইতে, কুমিল্লা যাইতেছি বাইক করে খাইতে, 6টা বাইক একসাথে। তো তখন তো ভালো লাগতেছে, লাইক আই হ্যাভ আ বাইক। আপনি বাইক কিনছেন তখন? তখন বাইক কিনা হয়ে গেছে। ওকে। তখন বাইক কিনা হয়ে গেছে, এবং বাইক কিনাটাও খুব ড্রামাটিক ওয়েতে কিনছি, লাইক চিল্লাচিল্লি করে বাইক দিবে না দিবে না, বাসায় অনেক রাগারাগি করে যা হয়। তো বাবা পরে কিনে দিছে যে ঠিক আছে নাও, তাও ঠান্ডা থাকো। ফেনীর কিছু ছেলেপেলের সাথে মিশলাম, এবং ফেনীর ছেলেপেলেদের সাথে মিশার পরে দেখলাম যে লাইক মাই গুডনেস, লাইক দ্য ওয়ে উই থট, দ্য ওয়ে দে থট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। কেমন? লাইক আমি চিন্তা করতেছি যে হ্যাঁ, এইখানে ঝামেলা করার দরকার নাই, আর ওদের চিন্তা হইতেছে এইখানে ঝামেলা করব, পুলিশ মারবো, গাড়ি ভাঙচুর করবো, আগুন দিয়ে পোড়ায় দিব, এটাই আমরা এগুলি করে আসছি। বললাম ওয়াও, এটাও কি সম্ভব? এরপরে ফেনীতে ইনভাইট করলো, গেলাম। মাই গুডনেস লাইক আসলেই মানে আমার সামনে 50টা তেলের বোতল রেখে বলতেছে ভাই আপনি যে কটা মন চায় খান। এরপরে যেখানে যাইতেছি, মানে একটা সিগারেট খাওয়ার জন্য, মানে সিগারেট ধরায় দিবে এরকম 5-6 জন দাঁড়ায় আছে আমার পাশে, এবং ওরা ওই সময় রাজনৈতিক প্রভাবশালী যারা ছিল ওই সময়ের, ওদের সাথে একদম সরাসরি কাজ করতো। তো এরকম যখন দেখলাম তখন তো বললাম ওয়াও, দে আর সো নাইস। ঢাকায় আসলাম, ওদের মধ্যে 2-3 জন হচ্ছে মানে খুঁজতেছিল যে ঢাকায় আসবে, সাবজেক্টে থাকবে, ভার্সিটিতে ভর্তি হবে এরকম। তো আমি আর আমার ফ্রেন্ড বললাম যে ওয়াই নট উই টেক এ ওয়ান অ্যাপার্টমেন্ট, লাইক আমরা একটা অ্যাপার্টমেন্ট নিয়ে নিই ভাড়া। এটা ইন্টারের পরে? ইন্টার পরে, তখন আমি ভার্সিটিতে ভর্তি হব এরকম একটা ব্যাপার। এবং মানে ফেনীর ফ্রেন্ডসরা ঢাকায় আসবে, এই জন্য ওদের জন্য অ্যাপার্টমেন্ট নিতে হবে? মানে ওরা ভাবতেছে যে ঢাকায় আসবে বা ওরা ঢাকায় থাকবে, টাইম স্পেন্ড করবে? টাইম না, মানে ওরা পড়াশোনার জন্য আসবে। ওকে। পড়াশোনার জন্য আসবে, তো ওদের একটা বাসা দরকার, ওরা বাসা এমনিও খুঁজতেছে। তো আমাদেরও বললো যে তোমাদের যদি কেউ থাকে যে মেস টেস থাকে, তা বললো যে মেস নেওয়ার দরকার কি, আমরা পুরো বাসায় তো নিতে পারি, কত টাকা আর হবে। আমার ওই বন্ধু অতদিনে তখন স্ট্যামফোর্ডে পড়ে সে। আপনার ফ্রেন্ড? হ্যাঁ, মানে যে বাইকের যে এলাকার যে বাসার যে বন্ধু ও। হ্যাঁ। তো স্ট্যামফোর্ডে 2টা ফ্রেন্ড, কিন্তু প্রথম ফ্রেন্ডটা হচ্ছে যে ওনাকে হচ্ছে প্রথম ওই ডিসপেন্সারিতে নিয়ে গিয়ে একটা খাওয়ালো, ওই সার্কেলটা থেকে বের হয়ে উনি আরেকটা ফ্রেন্ড করেছে যার সঙ্গে ওনার বিল্ডিংয়ে হচ্ছে দেখাশোনা ছিল প্রায় 8 বছরের, যারা একটু এক্সট্রিম। তো এই ফ্রেন্ডটাকে আপনি ধরে নিতে পারেন যে বাইক আছে যার, বা বাইক পার্টি, আমরা নামগুলো এখানে মেনশন করছি না বিকজ এটা সবাই জানবে যেহেতু ওনাকে চেনে। হ্যাঁ, তারপর? তো বললো যে হ্যাঁ নিতে পারি, তো নিয়ে নিলাম বাসার সামনেই। আমি যে মালিবাগ চৌধুরী পাড়ায় থাকি, তাই ব্যাচেলর তো দিতে চায় না, আপনি কিভাবে নিলেন? আমাদের ওই যে আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান ছিল, আমি বললাম যে শান্তিনগরে, তো
ওরা শুনে যে হ্যাঁ তোমরা নিতে পারো, এবং এলাকায় আমাদের খুব ভালো ইমেজ ছিল, লাইক ওকে, আমরা আপনারা কি বললেন যে আপনার বাসা নিয়ে কি করবো এখানে? মেস, ওকে, এখানে কিছু ব্যাচেলর থাকবে, এখানে সবাই পড়াশোনা করবে, এবং বাসাটা হচ্ছে 6 তলার উপরে, ছাদ, চিলিকোঠা, খুব সুন্দর টিনের বাসা, কিছু একটা সার্টেন পার্ট টিন, একটা সার্টেন পার্ট হচ্ছে লাইক সিমেন্ট করা। তো 14,000 টাকা ভাড়া আমরা নিয়ে নিলাম বাসা নেওয়ার পরে এটা একদম লাইক হাব হয়ে গেল এরকম যে বিভিন্ন এলাকার মানুষ আসতেছে। ওইখানে বসে এইটা নেওয়ার এখন আর বাইরে যাওয়া লাগতেছে না। এখন আগে যেরকম বিভিন্ন স্কোর করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হইতো, তা আমার তো ইন্টেনশন ছিল যে আমি স্কোর করব প্রাইভেটলি, লাইক বাসা স্কোর বলতে আপনি বারবার শব্দটা ইউজ করতেন, স্কোর বলতে মানে আমি সেবন করব। এটাকে আপনারা স্কোর বলতেন? হ্যাঁ হ্যাঁ, মানে এইটাকে আমরা আমাদের ভাষায় স্কোর বলতাম, যে লাইক উই হ্যাভ টু স্কোর, তুমি কি আজকে স্কোর করছো, লাইক তুমি কি খাইছো, তুমি কি সেবন তো বলতাম না, স্কোরই বলতাম। হ্যাঁ, তো ওই সেবন করার জন্য যে একটা জায়গা তো দরকার, এখন বিভিন্ন বন্ধুর ছাদে, একটু আড়ালে আবডালে, একটু নিরিবিলি জায়গায়, তো ওর থেকে আমার মনে হলো যে বাসাটাই ভালো। তো আমি বাসা নিয়ে আমি আমার একটা পার্সোনাল রুম, আর বাকি রুমগুলিতে ওরা থাকতো। তো মা এটা শোনার পরে যে তুমি বাসা নিছো, এরকম কি সত্যি? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই। শুনলো কিভাবে? পাশের বাসায় তো, মানে এলাকা তো সবাই চিনে। ওকে, মানে লাইক উই আর লিভিং ইন মালিবাগ লাইক মোর দ্যান 40 years। লাইক আমার বাবা মানে তার চাকরি জীবন বা ঢাকা আসার পর থেকে মালিবাগে থাকে, তো আমাদেরও ওইভাবে চিনে যে ছোটো থেকে তোরা এখানেই বড় হয়েছে। তো যেই দোকানদার আমার বাচ্চা অবস্থায় দেখছি, সেই দোকানদারের কাছ থেকে আমি শেক সিগারেট কিনতেছি, বেনসন কিনতেছি। তো একসময় যখন বেনসন এবং শেক সিগারেট দিতে বলি, সে তো বোঝে যে কী করবে এই ছেলেগুলি, লাইক ও বেনসন খাইতেছে, আবার শেক সিগারেট কেন নিচ্ছে। না আমিও জানতে চাই শেকের সাথে হচ্ছে লাইক কম দামি সিগারেটের ভিতরে হচ্ছে আপনার আপনি ওই আসলে ওকে ফাইন, সো কম দামি সিগারেটের মধ্যে ফেলে দিয়ে ফিল্টার করবেন আর কি। ফিল্টার করবে, তো তখন আমরা এটা সেবন করতাম। এবং যখন বাসা হইলো তখন বেসিক্যালি আমার একটা প্রাইভেট রুম হইলো, এবং আমার কাছে মনে হলো হ্যাঁ এইবার আমি একা একা স্কোর করতে পারবো, এইবার আমি একা একা নিতে পারবো, এইবার আমি একা একা খেতে পারবো, কেউ আমাকে কিছু বলতে পারবে না। এবং সেটাই হইলো। বাড়িওয়ালা টের পেয়ে যাওয়ার কথা তো, কারণ স্মেল হয় আশেপাশে। না, ছাদ থাকার কারণে ওটা ছাদ ছিল, একদম খোলামেলা ছিল, তো ওরকম টের, আর বাড়িওয়ালা ওরকম ছিল না, মানে খোঁজ খবর নেওয়া না 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 এরকম না করতো না। না, বাসে ভাড়া দিচ্ছে শেষ, এরা উপরে কি হচ্ছে না হচ্ছে কেউ কিছু জানে বোধন নাই না। তো এর মাঝখানে ওই মেয়ের সাথে তো ফোনেই কথা চলে যাচ্ছে, তো দেখা সাক্ষাৎ নাই কোনো, মানে ভালোবাসার যে একটা ব্যাপার, হাত ধরে হাঁটা, তোমাকে নিয়ে ঘুরতে যায়, এরকম কিছুই নাই তখন। দর্শক এবং শ্রোতা, এখানে প্রচুর টুট শব্দ ব্যবহার হয়েছে এই পুরো অনুষ্ঠানে, ততবারই ব্যবহার করা হচ্ছে যতবার ড্রাগগুলোর নাম এসছে। সুতরাং আপনারা এই বিষয়গুলোকে একটু কনসিডার চোখে দেখবেন। যা খেতে খেতে এখন বিষয়টা এমন হয়েছে যে লাইক আমার আর এটা ভালো লাগতেছে না। আই থিঙ্ক মানে আই নিড নিউ থিং, মানে আই লাইক সেম থিং লাইক এভরিডে। অ্যান্ড আমি জানি মানে আমার আগে দেখা যায় অর্ধেক খাইলে আমার পুরো শরীর মানে ঘেমে যাইতো, বা আমি ওই ফিলটা পাইতাম, আই ফিল লাইক সো হাই। 1.5 বোতল 2টা বোতল খাওয়ার পর আমার কিছু হইতেছে না, আই এম স্টিল নর্মাল পারসন। মানে এইটা হয় কারণ কেমিক্যাল অ্যাবিউজ যখন মানুষ শুরু করে, বা আমার কাছে মনে হয়েছে যে লাইক না এটা তো ভালো লাগতেছে না আমার, আর মানে অন্য কিছু ট্রাই করা যায় কিনা। তো তখন খুব ট্রেন্ড চলতেছে, লাইক ট্রেন্ড তখন চলতেছে। তো আমি ওই যে প্রথম যে ফ্রেন্ড আমাকে ডিসপেন্সারিতে নিয়ে গেল, আই কল হিম লাইক তুমি কই? তো বললো তুমি 1 বছর পরে আমার ফোন দিছো। আমি বললাম যে এরকম আসো আমার বাসায়। ও বাসায় এসে দেখো তো আমি পুরো এই পাশে পুরো একদম সিংহাসন বানাই ফেলছি, লাইক আমার ফোনে, মানে আমি এখন ভাই, মানে ও আমাকে দেখছে যে আমি ওর সাথে চলতেছি, ও ভাইদের কাছে যাইতেছে, আর এখন ও আমাকে এসে দেখতেছে যে অলরেডি আই এম অলরেডি লাইক এলাকার ভাই। লাইক মহাকালীতে ঝামেলা হচ্ছে, আমার কাছে ফোন আসতেছে, খিলগায় ঝামেলা হচ্ছে, আমার কাছে ফোন আসতেছে, ভাই এটা করবো। আমি ফোনে শুধু ডিরেকশন দিতেছি, তুমি এটা করো, আর যেখানে আমি যাইতেছি ওইখানে দেখা যায় একটা টাকা পয়সার মামলা হইতেছে, লাইক আমি যাচ্ছি ওখানে 10,000 15,000 20,000 টাকা আমি নিয়ে আসতেছি। আচ্ছা, সো তার মানে শুধু বিষয়টা ড্রাগে থাকলো না, আপনারা কি এক ধরনের চাঁদাবাজিতে চলে যাওয়া? ঠিক চাঁদাবাজিও বলা যায় না, বাট আমাদের ব্যাপারটা মানে আমি এইভাবে করে যে আমার পোলাপানের সাথে কোনো ঝামেলা করতে পারবো না, আমি তোমার থেকে চাঁদা তুলবো না, কিন্তু তুমি যদি কোনো ঝামেলা করো আমাদের সাথে তাহলে তোমার ঝামেলা হবে। মানে এক ধরনের পাওয়ার শো অফ করা। হ্যাঁ, লাইক হ্যাঁ, যে এই এলাকার এই লোকটা আছে, এই লোকটার সাথে ঝামেলা করা যাবে না। ওকে। আবার আমরা বিভিন্ন এলাকার ছেলেপেলেদের দাওয়াত দিতেছি, যেমন রামপুরের ছেলেপেলেরা আমাদের বাসায় আসতেছে, যে ওই এলাকার যে লিড দেয়, যে রামপুর এলাকার যে মানে ওই সময় মানে ইয়াং স্টার্স যারা, যে তারা আমাদের এলাকায় আসতেছে, আমাদের বাসায় আসতেছে। তো বাসাটা এত সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে, মানে ওই যারা রঙিন জীবনের মানুষ তাদের দেখলে ভালো লাগবে। ফাইন। সো এখানে আমরা যেটা বুঝি যে ইদানিং আমরা যেটা পড়ি যে ইয়াং টিনেজার ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের গ্যাং বের করে, হ্যাঁ, কিশোর গ্যাং সামথিং লাইক দিস।
আমাদেরটুকু মারামারি ছিল না, আমাদেরটা ছিল লাইক উই হ্যাভ টু বি লাইক আমাদের এই টাউনের ভিতরে আমাদের উপরে যাতে কেউ কথা বলতে না পারে। ওই পুরা ওটার কিংডমটা আপনাদের? হ্যাঁ, মানে আমাদের, কারণ আমরা যেহেতু এরকম থাকতেছি, তো আমাদের এরকম দাপট নিয়ে আমরা থাকবো, আমরা মাথা নামায় থাকবো না। আর বড় ভাই বলে এখন কিছু নাই, আমরাই বড় ভাই। ওকে, কিন্তু আমরা যেটা ছিল যে চাঁদাবাজির যে ব্যাপারটা, যে তুমি দোকান দিলে 5,000 টাকা দিতে, এরকম কিছু ছিল না। ওকে, আমরা ছিলাম সোবার অ্যান্ড ওয়াজ লাইক আমাদের কাছে ভালো লাগতো যে হ্যাঁ আমরা একটু একটু খারাপ হয়েছি, আমাদের এখন মানুষ ভয় পায়, ওকে, রাস্তা দিয়ে হাঁটলে আমাদের সালাম দিতেছে, ভাই ভাই বলতেছে, এই ফিলটা আমাদের দরকার ছিল। ওকে। তো তো এসে দেখলো যে আপনি অলরেডি ভাই। হ্যাঁ, ও আয়সা তো দেখতেছে কিরে তোর এত ছেলে পেলে, এবং আয়সা বলতেছে যে শাওন ভাই কী দিব, শাওন ভাই কী দিব, পানি দিতেছে, চা দিতেছে, একজন কিচেন থেকে কিছু রান্না করে নিয়ে আসতেছে। তো কথাবার্তা বললাম, পরে বললাম যে আমার এটা ভালো লাগতেছে না, তুমি কি কিছু আছে তোমার কাছে আর এটা থেকে ভালো? তো বললো যে হ্যাঁ আছে, আমি খাই নাই কোনো দিন, আমি তোমার সাথে চাইলে তুমি আমার সাথে খাইতে পারো। হ্যাঁ, ওর সাথে জীবনের প্রথম আমার খাওয়া হলো, আচ্ছা। ও আমাকে খাওয়াই দিল। তা আমি বলছি লাইক হোয়াট দ্য হেল ইজ দ্যাট, লাইক এরকম কেন, মানে এরকম কি ট্রাইতে হয়। মানে পুরাইতে হইতেছে, পাইপ কি ঘষতেছে, আমি মানে খালি দেখলাম টাকা টাকা। আমি বললাম যে একটা জিনিস ভালো খুলবো, ধাম করে মারবো, শেষ। আর এটাতে তুমি যেই ধরনের কারসাজি দেখাচ্ছ, এটা করতেই তো 1 ঘন্টা লাগে, এইটা আমার দিয়ে হবে না। বলে খেয়ে দেখো। খাইলাম, কোনো ফিল নাই। মনে হলো কী ফিল। আবার 2 দিন পরে ফোন দিয়ে বললাম যে কই কী খাওয়াইলা, কিছু তো বুঝলাম না, আসলো। তো বললো টাকা লাগবে। আমি বললাম কত? 2,000। আমি বললাম 2,000 টাকা? মানে ছোটো একটা পিলের মতো কী জানি আনলো, বললো 2,000 টাকা। আমি দিলাম। তো ওটা খাওয়াইলো, ওটা খাওয়ার পরে দ্বিতীয় দিন রাতে ঘুমাইতে পারতেছি না। আমি বললাম যে কী ওর ঘুম আসতেছে না কেন? ওরা আমি ফোন দিলাম মধ্যরাতে যে কী ব্যাপার, তুমি কী খাওয়াই গেলা, আমি ঘুমাইতেই পারতেছি না, এবং আমার অনেক কথা বলতে ইচ্ছা করতেছে, মানে কী হচ্ছে এগুলো? বললো যে এইটাই হচ্ছে এই এই কেমিক্যালের বা ইফেক্ট। তা আমি বললাম যে লাইক ওকে, তো এটা কি ভালো? তো বললো যে না, ভালো কিনা জানি না, বাট আমার কাছে তো ভালোই লাগে। তো আমি এরপর আর খাওয়া অনেক দিন হয় নাই, আমার কাছে ভালো লাগে নাই, লাইক মানে আমি ঘুমাইতেই পারতেছি না। মানে খাওয়ার পর কিন্তু আপনার একটা ঘুম হয়, লাইক খুব সাউন্ড স্লিপ একটা ঘুম হয়। তো ভার্সিটিতে ভর্তি হব, এর মাঝখানে বাবা বলতেছে যে তুমি কোথায় ভর্তি হবে। এর মধ্যে 1 বছর যে চলে গেছে আমার এই ভাইগিরি করতে গিয়ে, যে ইন্টারের পরে যে সাথে সাথে একটা ছেলে ভার্সিটিতে ভর্তি, আমি ওইটা হই নাই। এই যে হচ্ছি, এই হয়ে যাব, এই কালকে করতেছি, পরশু করতেছি, এবং তখন দোকানে যাইতেছি, টাকা আনতেছি, ক্যাশে টাকা পেতেছি, নিয়ে আসতেছি আমার নামে। তখন আর বাবা দিচ্ছে না, তখন আমি টালি খাতাতে লিখতেছি যে হ্যাঁ শাওন 5,000, শাওন 10,000, শাওন 8,000, যা লাগতেছে ক্যাশে থেকে গিয়ে নিয়ে আসতেছি। মা তো জানলো যে আপনি বাসা ভাড়া নিয়েছেন হ্যাঁ। ওই সময়টাতে, তো আপনি মাকে রিপ্লাই কি দিয়েছিলেন? বন্ধু বান্ধব, আমরা এখানে যাবো মাঝে মাঝে, একটু আড্ডা মারবো, আমার তো আড্ডা মারার জায়গা দরকার। বাট এগুলো টলারেট করতেছিল বাসা থেকে? তখন পর্যন্ত করতেছিল, কিন্তু দোকানে যে টাকা নেওয়ার ব্যাপারটা, এটা বাবা আম্মাকে পোক করতেছিল যে ও এত টাকা নিচ্ছে কেন, তুমি কি জানো কি না এত টাকা দিয়েও কী করতেছে? তো মা বলতেছে না, আমাকে 2-1 দিন জিজ্ঞেস করছে, আমি খুব ঝাড়ি দিছি, লাইক আপনার তো জানার দরকার নেই, আমি টাকা দিয়ে কী করি। ও, সো আপনি তখন একটু এক্সট্রিম অ্যাটিটিউড দেখানো শুরু করছেন? হ্যাঁ, মানে তখন আমি একটু রুড, লাইক বাসায় আমার সাথে তখন ভালো কথাবার্তা কেউ তেমন বলে না, বা আমার দেখলে চুপ থাকে। আত্মীয়স্বজন আসলেও আমার কিরে শাওন তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? ব্যাস শেষ। বিশেষ আমি আমার রুমে দরজা লাগাই। তো দরজা লাগানোর ব্যাপারটা হইতেছে যে লাইক দরজা লাগায় সারাক্ষণই দরজা লাগায় রাখতাম, দরজার ভিতরে যে কী করতেছে এটা মা জানে না। তো তখনও বাসায় আমি কোনো কিছু মানে কোনো ড্রাগ কোনো কিছু সেবন করতাম না। ওই যে আমার ফ্ল্যাট আছে, যদি লাগতো আমি ওই ফ্ল্যাটে যাইতাম, এবং খুব এক্সট্রিম পর্যায়েরও যেন তাও না, লাইক আমার তখন মানে ব্যালেন্স, যে হ্যাঁ আমি এলাকার ভাই হয়ে গেছি, আমার বন্ধু বান্ধব আছে, আমি ফোন দিলে 150 বা 100 ছেলে পেলে আমি জোগাড় করতে পারবো। তো এলাকার যারা বড় ভাই এরা আবার আমার ইজ্জত দিতেছে যে আরে তুই আসো, তুই বয়, তো খুব সম্মান করতেছে, তো সব মিলে ভালো লাগতেছে তখন। এর মাঝখানে সম্পর্কটা একটু ভালো পর্যায়ের দিকে গেল, মেয়ের সাথে যে সম্পর্কটা, ও বাসা থেকে বের হওয়ার পারমিশন পেলো, দেখা করলাম আমরা। তো সামনাসামনি দেখা করার পরে আমার কাছে মনে হলো যে লাইক ওকে, ওর সাথে আমি কথা বলছি, লাইক এতদিন এই 4 বছর 4.5 বছর কি আমি ওর সাথে, মানে এই মেয়ের সাথে আমি ফোনে কথা বলছি, যখন সামনাসামনি ওরে পাইলাম। তো আমি প্রথমে ভাবলাম যে লাইক না কাম অন, লাইক ইজ শি ইজ দ্য ওয়ান, অ্যান্ড দেন আমার কাছে মনে হলো যে লাইক কোনো ভুল হয়ে গেল কি, বা এর মধ্যে কোনো ঝামেলা হয়ে গেল, মানে এরই কি আমি পছন্দ করছিলাম? কারণ তখন তারা তো আমি দেখি নাই, মানে লাইক সামনাসামনি একটা ভালো লাগার একটা ব্যাপার কিন্তু থাকে, যে একটা পছন্দের মানুষ বা প্রিয় মানুষ আপনি দেখলে মানে ফার্স্ট যে ইমপ্রেশনটা থাকে যে ওয়াও, লাইক ইয়েস আই ফাইনালি গট ইট। আর আমার কাছে ছিল লাইক ওকে মেবি আই মেড এ মিস্টেক, মানে এরকম একটা ব্যাপার ছিল।
অ্যান্ড দেন শি ওয়াজ লাইক, ও আমাকে এরকম যে লাইক মানে 5 মিনিট মানে সে এদিক সেদিক যেতে পারতো না, মানে কিছু হলে আমার ফোন দিবে, কিছু হলে আমার সাথে তার কথা বলতে হবে, আমি ছাড়া সে চলতে পারতেছে না। মানে পুরোপুরি ফল ইন। মানে সে এমনভাবে আমাকে বোঝাইতো যে লাইক আমি ছাড়া তার জীবনে কেউ নাই, আমি ছাড়া তার জীবন অন্ধকার, এরকম। আমি বললাম হ্যাঁ এরকম তো আমি পাবো না, যে লাইক এত ভালো আমাকে বাসতেছে এরকম তো আমি পাবো না কখনো কারো কাছে। তাই আমি বললাম যে লেটস গো উইথ দ্যাট। আমি কাউকে মানে খাটো করতেছি না কিবরিয়া ভাই, মানে এটা আমার অনুভূতির জায়গা না থেকে আমি ফাইন, আর কি বললাম। আই এগ্রিড, আপনার জীবনে যা হয়েছে আপনি সেটাই বলতেছেন। হ্যাঁ, স্ট্যানফোর্ডে এর মধ্যে অ্যাডমিশন নেই, হুম। ভর্তি হই। তো ভর্তি হওয়ার পর কিছু ছেলে পেলে ওখানে থাকে, তো আমার ইউনিভার্সিটি কিছু 2টা মেয়েকে ওরা টিজ করে। হুম। তো সন্ধ্যার দিকে আমি আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমি দেখতেছি লাইব্রেরি থেকে শুরু করে ওদেরকে, এবং আমরা জাস্ট নতুন ভর্তি হয়েছি ফার্স্ট সেমিস্টারের, তো দেখলাম যে ওদেরকে উত্ত্যক্ত করতেছে। হুম। তা আমি গেলাম চার দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই কী হয়েছে, আপনারা এদের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন? তো ওই ছেলেটা বলতো তুই কি আমার চিনিস? স্ট্যামফোর্ডে আমাদের দোকান শান্তিনগরে, ও হচ্ছে সিদ্ধেশ্বরী, স্ট্যামফোর্ডে আমার বলতেছে এটা। আমি বললাম যে না আমি আপনাদের চিনি না, আপনি কে বলেন? তো ওই কথা বলে আমাকে একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পরে দেখলাম যে সাথে সাথে প্রায় আমার পেছনে প্রায় 15-20 জন দাঁড়ায় গেছে। তা আমি আর দ্বিতীয় চিন্তা করি নাই, আমিও খুব জোরে ওরা একটা থাপ্পড় দিলাম, এবং থাপ্পড় খেয়ে মোটামুটি লুটায় পড়ে গেছে। তো লুটায় পড়ে যাওয়ার পরে ওরা আমার লাইক প্রচুর লাইক সবাই মিলে খুব মারছে। মারার পরে আমার মাথার এখানে, পায়ে, পুরো বডিতে আমার মানে এই প্রথম মারামারি, এই প্রথম জীবনে আমি মানে মার খাইলাম, এবং এমন বেধরক মার খাইছি। মানে আমার যে ফ্রেন্ড ছিল, ওই যে বাইকওয়ালার যে ফ্রেন্ডটা ছিল, ও আমার শুধু জড়ায় ধরে রাখছিল, ও প্রচুর মার খাইছে। এবং ওরা হচ্ছে লোহা থেকে জেনে নিয়ে আসছে, ওরা লোহা দিয়ে আমাদের পুরো পা, আমার 2 পা পিটাইছে। তো খুব বাজে অবস্থা, এবং আমি ব্ল্যাক আউট একবার হয়ে গেছি, তারপরে আবার সেন্স ফিরছে। মানে আমি বুঝলাম যে 3-4 সেকেন্ডের জন্য আমি ওখানে ব্ল্যাক আউট হয়ে গেছিলাম। এবং আমি যখন রাস্তায় শুয়েছিলাম, ওরা গণধোলাই টাইপের কিছু থাকে না, এখন ওদের যে এত ছেলে পেলে আছে, এটা আপনি বোঝেন। মানে আমি যে নিয়ন্ত্রণ করবো আমার রাগটা, আমি এটা বুঝি নাই। তো এই হচ্ছে জীবনের প্রথম মারামারি হলো। তো এই মারামারি হওয়ার পরে তো মানে আমার শরীরের যে অবস্থা, এটা দেখে মা তো দেখলো, মা তো দেখা একদম কাঁদতে কাঁদতে শেষ। মা একদম লিটারালি, বাবা তোমার যা লাগবে তুমি আর কোনো কিছু করো না, তুমি ওই বাসায়ও যাও না। মানে মা দেখলো যে লাইক আমার অবস্থা ভালো না, আমার শরীরের যে অবস্থা, এটা দেখে সে মনেই করলো যে আমি যে বেঁচে ফিরে আসছি এটাই বেশি। এটা প্রথম দেখলো, বাবাও দেখলো। এরপরে তারা মনে হয় একটু যে লাইক ছেলে তো মনে হয় ভালো অবস্থায় নাই, ছেলে কী করতেছে আমরা জানি না, এখন একটু খোঁজ খবর নেই। তখন তারা পোক করা শুরু করে বিভিন্ন সার্কেলে। এলাকার দোকানদার, এই ও কি আসছিল, আমার বন্ধুদের ফোন দিচ্ছে, আচ্ছা ও কোথায় গেছে। তো এটা আমি আর জানতাম না। আমার মা বাবা যে আমাকে নিয়ে খোঁজ নিচ্ছে, আমার মা বাবা যে আমার বন্ধু মহলে, আমার শিক্ষা মহলে বা আমার আশেপাশের সারাউন্ডিংসে নক করতেছে, এটা আমি তখন জানতাম না। আমি আবার সুস্থ হলাম, সুস্থ হয়ে আবার যেই ব্যাক টু দ্য নর্মাল লাইফ, লাইক ওদেরকে আমি চেস করতেছি, ওরা কোথায়, ওরা ধর এরকম করতেছি। আবার আমি কোনো জায়গা থেকে যাইতেছি না, আমি বিভিন্ন এলাকায় অ্যাভয়েড করতেছি, এই এলাকায় এখন যাওয়া যাবে না, এরকম। আমি কীভাবে যেন লাইক আমি জানি না, লাইক আমার কাছে মনে হয় যে আমি ওই জীবন করবো সেটেলে হইতেছে না, আমার হাইপার হওয়া দরকার, লাইক আই হ্যাভ টু বি ভেরি এক্সট্রিম। সো আমি ওই বন্ধুরা বললাম যে তুই চিনিস? তো বললো যে না আমি চিনি না। কোনো কারণে আমাকে ডিনাই করলো। তো ডিনাই করার কারণে আমার যেটা হলো যে আমি বললাম যে ওকে ফাইন, আমি নিজে খুঁজে শুরু করলাম, এবং আমি নিজে বের করলাম কোথায় বিক্রি করা যায়, কোথায় পাওয়া যায়, খাওয়া শুরু করলাম আমার বাসাতে, ওই যে অ্যাপার্টমেন্ট যেটাতে নিয়েছি সেটাতে, রুমের ভিতরে। এবং আমার মাথায় জেদ কাজ করতেছিল যে লাইক আমার গায়ে হাত তুলছে, আমি কিছু করতে পারলাম না। এই একটা জেদের থেকে মানে আউট অফ নো ওয়্যার লাইক আই স্টার্ট টেকিং ড্রাগস অ্যাগেন, এবং খাচ্ছি। এবং আমি তখন পারতাম না নিতে, কীভাবে নিতে হয় বা এই জিনিসগুলোর প্রসিডিওর কী আমি বুঝতাম না তখন। তো আমি ওই যারা বিক্রি করে ওদেরকে একজনকে বসে রাখছি, তুই বসে থাকবি, তুই বানাবি, এর আমার শিখাই দেয়, তারপর তুই যাবি, বা আমার যদি খাইতে মন চাই তুই আসবি, তুই আমরা খাওয়াই দিয়ে যাবি। তো প্রথম কয়েকদিন খাওয়াই দিয়ে গেছে, পর আমি শিখছি ওর কাছ থেকে, তুই আমার শিখাবি কেমনে। শিখাইলো, শিখলাম, এরপরে নিজে নিজে স্কোর করা শুরু করলাম। এরপরে দেখলাম যে লাইক হ্যাঁ খুব ক্রেজিনেস বা আপনি উত্তেজিত হয়ে মানে এক্সট্রিম লেভেলের উত্তেজিত হয়ে যেতে পারেন আপনি ওটা খাওয়ার পরে। এবং আমার কাছে তখন এটা ভালো লাগলো, তখন আর আমি খাই না, খাই না, তখন শুধু আমি খাচ্ছি। এবং এত সেবন করা শুরু করলাম, লাইক 10টা একসাথে বসে নিয়ে খাচ্ছি। আর এটা নাকি মানে 20টা-25টাও একসাথে নিয়ে নেওয়া যায়? আমি হার্ডলি 25টা পর্যন্ত নিয়েছিলাম, এরপরে আসলে ব্রিথ করা যায় না। সার্কেলে ঢুকে দেখলাম যে ওরা এক একজন 500 পিস নিয়ে ঘুরে, 500 পিস, 1000 পিস, এবং প্রত্যেকটা ছেলে বড় লোকের ছেলে পেলে, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ লাইক রিচ। আমি আমার মালিবাগের আড্ডার থেকে বনানীতে চলে গেলাম, আমি তখন বনানীতে আড্ডা শুরু করলাম। এবং তখন
অ্যাট দ্য সেম টাইম আই অলসো স্টার্ট স্টিলিং মানি। বাসা থেকে পয়সা চুরি করেন? না, দোকান থেকে। দোকান থেকে পয়সা চুরি করতেছেন, তখন আর লেখেন না? তখন আর লিখতেছি না, শাড়ি বিক্রি হচ্ছে, তখনও তো খাতা কলমে শাড়ি বিক্রি হচ্ছে, মানে সন্ধ্যা 6টার থেকে রাত 10টা পর্যন্ত আমি দোকানে। তখন অফ সিজন হোক, ডাল সিজন হোক, যে সিজনই হোক, আমি দোকানে। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত বা 8টা পর্যন্ত, মানে সন্ধ্যা দোকানে, আমি বিকালের পরে আমি দোকানে, যেখানেই থাকি আমি দুনিয়ার, মানে সপ্তাহে 4 দিন মতো আমি দোকানে, কারণ আমার তো যোগান লাগবে। এবং বাবার সাথে তখন আমার তেমন ভালো কথা হয় না। বাবাকে দেখলে আমি এড়ায় চলে যেতেছি, বাবা আমার কিছু জিজ্ঞেস করলে আমি হ্যাঁ নার মধ্যে উত্তর দিয়ে চলে আসতেছি। আমি চোখে চোখ রেখে কথা বলতে পারতেছি না বাবার সাথে। বাবার আশেপাশে যারা আছে তারা বলতেছে যে আপনার ছেলেকে এমন দেখা যায় কেন? তখন আমি খুব স্কিনি হয়ে গেলাম এবং আমার এই চিক্স বা এগুলো খুব মানে দেখা যাচ্ছে সব, হ্যাঁ চোয়াল সব দেখা যাচ্ছে। এবং আমাকে দেখলে মনে হবে যে লাইক আমার মানে রক্ত শূন্যতা বা কিছু একটা আছে, এবং চোখের নিচে ডার্ক সার্কেল। মানে জামা কাপড় পরলে আমার কাছে মনে হচ্ছে একটা কিছু ঝুলায় রাখছে আমার শরীরের উপরে, আমি এত শুকাই গেছি তখন। আমি মনে 3 দিন একদিন ভাত খাইছি কিনা ওই সময় এরকম হয়েছে আর কি। মানে 3 দিনে আমি একদিন ভাত আমি খাইতেই পারতেছি না, আমি কী খাবো? সারাদিন শুধু ড্রিঙ্কস, লাইক কোক অ্যান্ড সোডাস অ্যান্ড আদার স্টাফ, অথবা চিপস। ভাত মাংস এগুলো আমার ভিতরে ঢুকতেছেই না। তার কিছুদিন পরে দেখলাম যে কর্পোরেট লেভেল, লাইক আমাদের কর্পোরেট লেভেলে অনেকে লাইক এইটার সাথে অ্যাডিক্ট। মানে ওই সময়টা এটা খুব ট্রেন্ড চলতেছিল, ফার্স্ট ফেজ যখন চলে, লাইক 2013 কথা আমি বলতেছি। মানে বলবো? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আপনি বলেন, আপনি নির্বিঘ্নে বলেন। হ্যাঁ হ্যাঁ, লাইক ব্যান্ড মেম্বার্স, মডেলস, সাংবাদিক, পুলিশ, মানে হাবি জাবি যা যা আছে, every sector, like every freaking sectors, like people are involved one way or another. আমি বাংলাদেশের নাইট ক্লাবে যাওয়া শুরু করলাম। বাংলাদেশের যে নাইট ক্লাব সেটাই তো আমি জানতাম না। দেখলাম কিছু মেয়ে নাচতেছে, আমি বললাম যে এটা কী করতেছে, ওরা নাচতেছে কেন? এটা নাইট ক্লাব। ও আচ্ছা, কী করে? এরিয়া, গুলশান এরিয়া। হ্যাঁ, ওইখানে বাংলা মোটর। তো এগুলো আবার খুব প্রাইভেটলি, লাইক একটা ওরা হচ্ছে একটা হল রুম ভাড়া নেয়, ভাড়া নিয়ে ওদের মতো করে করে, এবং এখানে বাহিরের মানুষ কেউ আসবে না, সব পরিচিত মানুষ, এবং খুব সিকিউরলি, খুব সিকিউর কিছু মানুষ, এবং এসে এরা টাকা উড়াচ্ছে। মানে ইটস লাইক এবং এখানে সব ধরনের মানুষজনই আছে, পুলিশও আছে, এভরিওয়ান। লাইক পুলিশ স্পেসিফিক বলা যাবে না, লাইক প্রত্যেকটা পেশার মানুষ এখানে আছে। মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, এই ভদ্রলোকরা আমি এখানে দেখছি, আবার ডিউটিরত কর্মরত এই লোকরাও দেখছি, মানে বিভিন্ন বিভিন্ন প্যাটার্নসের লোক আমি ওখানে দেখছি। ওই চেনা জানাগুলো মানে মনে হতো যে আল্লাহ কত কিছু হয়ে গেছে। তখন আমার উপরে তো এখন কেউ নাই আর শহরে। ওদের সাথে কথা বলতে গেলে ওই প্যাকেজই, মানে ওদের সাথে কথা বলবেন আমি খালি মুখে না, 5টা নিয়ে যাবেন, আপনিও খাবেন, উনিও খাবে, গল্প হচ্ছে, কথা হচ্ছে, এই এরকম চলতে 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 প্রায় কয়েক মাস চললো এরকম সেম রুটিন। লাইক তখন আমি বনানী আর বাংলা মোটর, আমার ওই বাসাতে যে মেস যেটা আমি নিয়েছিলাম ওই বাসাতে আমি তখন কম যাই। তো ওরা আবার বলে যে ভাই আপনি আসেন না কেন এখন, আপনি কি রাগ করছেন হ্যান ত্যান? না, আমার এখন মানে আমার কথা হচ্ছে লাইক আই হ্যাভ টু বি লেভেল আপ, লাইক আমার লেভেলটা একটু বাড়াইতে হবে। এবং এখানে আমাদের ব্যবসাটা ফল করে। আমার বাবা ইন্ডিয়া থেকে 1 কোটি টাকার প্রায় প্রোডাক্ট আনে, এবং ওইটা উনি বিক্রি করতে পারে না। আমি তো তখন ঘোরের মধ্যেই, লাইক আমার কী হচ্ছে আমার তো দুনিয়ার কোনো খেয়াল নাই, তারা কীভাবে সংসার চালাচ্ছে তাও আমি জানি না। আমার কথা হচ্ছে টাকা লাগবে, আমি খালি টাকা নিব। আমার যে ছোটো ভাই বড় হয়েছে, আমার বোন বড় হচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া। লাইক এটা তো আর 1 বছর করেন, এটা মনে হয় 2012 থেকে করা শুরু করে, যেটা আমি রিয়েলাইজ। প্রতি মাসে ওই সময়টাতে খরচ কত ছিল? 1 লাখ। 1 লাখ অন এভারেজ? 70 থেকে 1 লাখ। ওকে। এর মাঝখানে যে মেয়েটা আমাকে পছন্দ করতো পাগলের মতো, ও দেখলাম লাইক শি টুইস্টেড। লাইক ও আমার সাথে কথা বলতেছে না, বা আমাদের যে অবস্থা খারাপ হচ্ছে এটাও নোটিস করলো। ওর মা বাবাও দেখলাম অ্যাপ্রোচ করতেছে না। অ্যান্ড দেন ওয়ান ডে আই গেট লাইক এরকম যে ওর কাছে একটা ফিডব্যাক পেলাম যে তোমাকে আমার এখন আর ভালো লাগে না। তো আমি খুব মানে এইটা শোনার পরে আমি পুরো ঠান্ডা রয়ে গেলাম যে কি আমাকে ভালো লাগে না, এটা কেমনে হইতে পারে? যেই মেয়ে আমার সাথে কথা না বলে থাকতে পারে না, এই মেয়ে এখন আমার বলছে আমারে ভালো লাগে না, লাইক এটা কেমনে? এরপরে সে বলছে তুমি ড্রাগ নাও, তুমি ড্রাগ অ্যাবিউজ করো, তুমি ড্রাগ বিক্রি করে সংসার চালাও, এগুলো বলতেছে। এবং আই ওয়াজ লাইক হোয়াট? লাইক জানলো কিভাবে? তুমি কীভাবে জানো? লাইক হাউ ইউ নো দ্যাট? অ্যান্ড দেন শি টেল মি এভরিথিং। লাইক তুমি এখন এখান থেকে এই বাসায় যাবা, এই বাসায় এই সময়টা থেকে তুমি এটা করো, এরপরে তুমি এখানে যাও, ওখানে যাও, সব কিছু সে আমার বললো। অ্যান্ড আই ওয়াজ লাইক হোয়াট? লাইক হাউ ইউ নো দ্যাট? তুমি তো আমার এতদিন এই যে গত 2-3 বছর তুমি বা 2 বছর তুমি আমার মিথ্যা কথা বলছো, আমি জাস্ট দেখতেছিলাম তুমি কতটুকু মতো যাও। অ্যান্ড দেন আমার আসলে কোনো গ্রাউন্ড ছিল না এটা ডিফেন্ড করার, এবং আমি বললাম যে হ্যাঁ এরকম হয়েছে, আমাকে ক্ষমা করে দাও।
আমি ভালো হয়ে যাব, আমি বুঝি নাই, আমি ঠিক হয়ে যাবো, আমার একটু সময় দাও। এবং আই ওয়াজ লাইক লিটারালি লাইক সো শকড, লাইক এরকম কি হইতে পারে নাকি যে ও আমাকে ছেড়ে দেবে, মানে এটা তো হইতেই পারে না। এবং শি লেফট মি অ্যান্ড আমি খুব বেশি পরিমাণ ড্রাগ নেওয়া শুরু করি তখন, সব একসাথে, লাইক তিনটে একসাথে, একদিনই 3টা খাচ্ছি আর কি। এরকম খুব বাজে রকম একটা অবস্থায় চলে যায়, এরকম যে আমি সুইসাইড করতে চাই, যে বাবা আমি মরে যাব। তো একদিন আমি গলায় ফাঁসি দিয়ে দিচ্ছি, মানে ফাঁসি দিয়ে দিই নেই, মানে গলা ওই যে ফ্যানের মধ্যে গামছা টামছা পেঁচাইছি যে আমি ফাঁসি দিব। তো আমার বাবা কীভাবে জানি টের পাইছে, এবং বাবা আমার আর ছাড়ে নাই ওই দিন। মানে বাবা আমার জড়ায় ধরে দিয়েছিল, সারা রাত কান্না করতেছিল। তো তখন ফ্যামিলি বুঝে গেছে যে আপনি ড্রাগ নেন? মানে আমি তখন রিয়েলাইজ করলাম যে লাইক দে নো এভরিথিং, লাইক আই এম নট দ্য সেম পারসন। সো আপনাকে ফেস করেনি কেন? আমার পাইতো না। আমি সপ্তাহে মনে হয় একদিন বাসায় যাইতাম, ম্যাক্সিমাম টাইম বাইরে। দোকানে যাইতেছি কিন্তু বাসায় যাচ্ছি না, রাতে তো বাবা তো থাকতেছি বাসায়। বুঝতো তাহলে যে দোকান থেকে চুরি হচ্ছে, দোকান থেকে এটা হচ্ছে, সব কিছু বুঝতো। তো এত ছাড়তেছিল কেন, ফেস করতেছিল না কেন? জানি না, মানে ততদিন পর্যন্ত কি বাসায় কোনো গন্ডগোল হওয়া, মারামারি হওয়া কিছুই হয়নি? এগুলো হয়নি? কিছু না, স্বাভাবিক। আমি জাস্ট খালি কান্না করতেছি, আব্বা আম্মার ধরে যায় আমার সাথে ওইটা কেমনে করলো। আব্বা বললো যে লাইক Okay. কি হয়েছে আমাকে বলো। আব্বার সাথে তো আমি কখনো, মারে তো বলছি টুকটাক যেরকম হ্যাঁ। পছন্দ করি। মা বললো যে কোনো সমস্যা নেই, ওর সাথে আমি কথা বলবো, আমরা কথা বলবো। আমি বললাম যে ওরা দিবে না, আমাদের অবস্থা ভালো না, আমাদের ব্যবসার অবস্থা তেমন ভালো না, বা ওরা মনে হয় না আমাদের কাছে কিছু দিব। ওরা 5টা দোকান তখন আপনাদের ছিল, প্রপার্টি তখন কিছু করা হয়েছে সেই সময়? প্রপার্টি ছিল, প্রপার্টি ছিল আপনাদের? প্রপার্টি ছিল, ওকে, ওদের কি প্রপার্টি ছিল? তেমন কিছুই না। কিন্তু আপনার এই যে ড্রাগ ট্রাক এগুলো মিলায় মূলত ওর মাথাটা ঘুরে গেছে হ্যাঁ। আলটিমেটলি। মানে ও জাস্ট ইন্টারটা পাস করলো তখন, হুম। আর ও জাস্ট লাইক 2 উইকস আই থিঙ্ক, 2 সপ্তাহের মধ্যে হঠাৎ করে এরকম। আপনি তখন কোন ইয়ারে পড়ছেন? তখন আমি স্ট্যামফোর্ডের মনে হয় 3rd বা 4th সেমিস্টারে পড়ি Okay. এরকম। ওকে, কোন সাবজেক্ট নিয়ে পড়ছিলেন? বিবিএ বিবিএ। পড়ছিলাম। হুম। আমি রুম বন্দি হয়ে গেলাম নিজের প্রায়। বাসায়? হ্যাঁ, আমি 6 মাস আমার রুমের থেকে আমি বের হই নাই, আমার রুমে ছিলাম, এবং এখানে কোনো ড্রাগস বা কোনো কিছু আমি নিয়ে নিই, জাস্ট লাইক একদম রুম। এবং ভাল লাগতো না আমার কোনো কিছু, আমি ড্রাগও ভালো লাগতো না? কিচ্ছু না, জাস্ট লাইক আমি রুম, মানে কান্নাকাটি করতে করতে, আর আমি আপনার প্রোগ্রাম শুনতাম। Seriously? হ্যাঁ, আমার একটা ছোটো ফোন ছিল, মাইক্রোম্যাক্স। আমার তো তখন খুব ভালো ভালো ফ্যান্সি ফোন ছিল, তো ওই ফোনগুলো আমি ইউজ করতাম না, কারণ আমি ওই যে ফোন ইউজ করবো, আমি ওর সাথে যে কথা বলবো, আমি তো পারতেছি না কথা বলতে। তো আমার একটা মাইক্রোম্যাক্স ফোন ছিল, এটাতে হচ্ছে এয়ারপডস ছাড়া, হেডফোন ছাড়া রেডিও অন হইতো, আমি শুধু আপনার প্রোগ্রামটা শুনতাম। ওই রাতের বেলার প্রোগ্রামগুলো, জীবন গল্প? হ্যাঁ, এবং আপনার এখানে আবার একটা ভাই আসছিল, একটা গল্প বলছিল, এবং ওনারটা শোনার পরে হুম। মানে আমার গায়ের লোম দাঁড়ায় গেছিলো যে এরকম হয়েছে, এটা তো আমার সাথে তো এরকম হইতে না, পারে। তার চেয়েও একটা বড় স্টোরি ছিল, যাহা বলিব সত্য বলিব, এটা 22তম এপিসোড থেকে শুরু হয়েছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ। যাহা বলিব সত্য ফার্স্ট এপিসোড থেকে এটা শুরু হয়েছিল। ও বেসিক্যালি দিন নেশা করতো, এবং এবং এটা এত এক্সট্রিম ছিল যে ও পরে সর্বহারা গ্রুপে চলে যায়, পরে ওখান থেকে বের হয়ে যায়। আমি রাইট নামটা মনে করতে পারছি না। এক্সট্রিম লেভেল অফ স্টোরি, যাহা বলিব সত্য বলিব দিয়ে শুরু হয়। তারপরে অনেক কেস আমি নিয়েছি, এবং এর মধ্যে একটা কেস, মানে আমার শোনার পরে আমার, মানে আমি আমার মতো জায়গায় ছিলাম না, আমি সারা রাত মানে শুধু থরথর করে কাঁপছি যে এরকম হয়েছে, আমি তো এটাই নিতেছি, আমার সাথে কীরকম হবে। ওই ভাইয়া দেখা যায় এখানে আসছিল, সেও সেবন করে আসছিল বেইলি রোডে, উনি মনে হয় বিদেশে থাকে বা কোথাও, আপনার স্টোরিতে আসছিল, এবং সে বলতেছে যে আমি আজকেও 3টা বা 4টা খেয়ে আসছি। আপনি জিজ্ঞেস করতেছিলেন যে আপনি কি এখনই সেবন করে আসছেন, উনি বললো হ্যাঁ। তো সরি, তো ওইটা তখন আমি ওটা শোনা শুরু করলাম, এবং আমার আর কিচ্ছু ভালো লাগতো না। মানে আমি যে একটা অসুস্থ মানুষ, বা আমি যে সে জড়ায় গেছি, মানে এটা থেকে আমি বেরোবো কেমনে, তখন আমি বুঝতেছি যে লাইক আই অলরেডি মেসড আপ এভরিথিং। তো আমি ওয়েটা খুঁজে পাচ্ছিলাম না। তো আমি একদম 6 মাসের মতো, 6 থেকে 7 মাস আমি একদম রুমে, বের হচ্ছে না, কোথাও যাচ্ছি না। বাবা বেশি বলতেছে তুমি দোকানে চলো, আমি বললাম না, আমি কোথাও যাব না, বাসাতে রুমেই একবেলা খাই, তাও রুম অন্ধকার করা থাকে, গা গোসল মনে হয় দেই না, 17-18 দিন এক কোনায় বসে আছি। মানে আমি জানি না কীভাবে মানুষ এরকমভাবে বাঁচতে পারে, আমি ছিলাম যেখানে। তো বাসার লোকজনও তো খুব বেশি ইয়ে হয়ে যাওয়ার কথা, মানে টেনশনে পড়ে যাওয়ার কথা। আমি ওই যে সুইসাইড করতে গেছি এটা দেখে তারা খুব ঘাবড়ে গেছে। ওই সময় আপনাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, রিহ্যাবে নিয়ে যাওয়া, এগুলো কিচ্ছু করতেছে না? না, তারা কেন জাস্ট করতেছে না? ওই মানসিক ডাক্তারের কাছে যে নিয়ে যাবে, আমি রুমের থেকে বেরোচ্ছি না। ওকে। মানে আমি হাউমাউ করে কাঁদতেছি,
মানে বাচ্চাদের মতো যে লাইক সো বাবা মা কি মেয়েটাকে অ্যাপ্রোচ করলো, মেয়ের ফ্যামিলিকে অ্যাপ্রোচ করলো? কথা বলার চেষ্টা করছে, তারা আসলে ভাবে আর ইয়ে করে না। আর ইয়ে করে সো না। ওরা জেনে গেছে বেসিক্যালি আপনি ফুল অফ ড্রাগস। হ্যাঁ হ্যাঁ 6 মাস পরে আমি বেরোইলাম, একটু সাহস করে বেরোইলাম যে দেখি বাসার নিচে গিয়ে দেখি সাধারণ মানুষ দেখলে আমি ভয় পাচ্ছি। রাস্তায় যে রিক্সা দিয়ে মা আমাকে পিজি হাসপাতালে নিয়ে যাচ্ছে, তোমার মানসিক চিকিৎসা করা দরকার, তোমার একটা ডাক্তার দেখানো দরকার, তো চলো পিজি হাসপাতালে। আমি বললাম যে পিজি হাসপাতালে চলেন। তো রিক্সায় বসে মাকে ধরে আমি মানে থরথর করে কাঁপতেছি, ও মাই গড। আমি থরথর করে কাঁপতেছি এবং রাস্তায় যে পাশে মানুষজন মানে সবাইকে দেখে আমার এত ভয় লাগতেছে, আমি মারে বলতেছি মা আমার বাসায় নিয়ে চলেন, আমি ভয় পাচ্ছি। এবং মা আমারে দেখে মানে মা আর পিজি হাসপাতাল পর্যন্ত যাইতে পারে নাই, সাথে সাথে মানে রিক্সা ঘুরে তাড়াতাড়ি আমার বাসায় নিয়ে গেছে। এবং মা কাঁদতে কাঁদতেছে যে আমার ছেলে তো স্বাভাবিক অবস্থায় নাই। আউট অফ দ্য ওয়ার্ল্ড। তো আম্মা কোত্থেকে জানি কিছু ওষুধ নিয়ে আসলো, আমার ঘুমের ওষুধটা গেলো, মানে আমি ঘুমাইতেও পারতেছিলাম না, শুধু আমি প্রোগ্রামটা শুনতাম। তাও সপ্তাহে মনে হয় একদিনই হতো একদিনই প্রোগ্রামটা। হতো। আমি ওই একদিনের অপেক্ষায় রবিবারে থাকতাম। হতো যাহা বলিব সত্য বলিব, বুধবারে হতো জীবন গল্প বা হেলোইড 920 এবিসি রেডিওতে। হ্যাঁ, তো ব্যবসা তখন আমি যতটুকু শুনছি বাবার কাছে যে ব্যবসা ফল করছে, আমাদের দোকান এখন 3টা আছে, 2টা চলে গেছে। তো 6 তলাতে আম্মা বললো যে তুমি একটু ঘুরে আসো গিয়ে। তো তখন 8-9টা বাজে। তো আমি বললাম যে যাবো ওখানে, তো এরকম বলে যে সমস্যা নেই যাও ঘুরে আসো। তাও বাসা থেকে ছয়তলা বলতে ওই যে আমি যে অ্যাপার্টমেন্টটা নিছিলাম ওইটা 6 তলাতে ছিল, তো এটার নাম দিছিলাম আমরা 6 তলা। ও বললো যে তুমি ওখানে গিয়ে হ্যাঁ, ওখানেও ছেলে পেলে আছে, তো ওরা আমার বাসার নিচে আসে অনেক দিন, কিন্তু আম্মা মানে মা বলে যে ও বেরোবে না, ও দেখা করবে না। তখনও ভাড়া টাড়া দিচ্ছেন আপনি, ক্যারি করতেছেন? না, তখন আমি দিচ্ছি না, তখন ওরা আবার ওরা চালাচ্ছে আর কি। আচ্ছা ওরা চালাচ্ছে। ওরা ভার্সিটিতে পড়তেছে, সেমিস্টার চলতেছে, ওদের নর্মাল লাইফ। ওরা হচ্ছে যাক ওই যে বিকালবেলা খাবে, হ্যাঁ সিগারেট বিড়ি খাবে, এর বেশি কিছু না ওদের। হ্যাঁ। তো মা বললো যাও একটু ঘুরে আসো। আমি বললাম যে ওরা তো এরকম, বলে সমস্যা নেই তুমি ঘুরে আসো, তাও অন্তত বাসার থেকে বেরো। তো গেলাম, গিয়ে ওরা তো আমার দেখে খুব খুশি। এরপর এক বন্ধু আসলো, তো কথাবার্তা বললো, তো সিগারেট খেতে দিল। তো আমি প্রায় 6 মাস বা 7 মাস হয়েছে মনে হয় আমি সিগারেট খাই না, রুমে বন্দি। সিগারেট দিল, একটা দিল, খেলাম। আমি বললাম প্যাকেটটা দাও, পুরো প্যাকেটই শেষ করে ফেললাম, মানে একটা একটা খাচ্ছি, মানে ক্রেভিংসটা। এরপরে আমি বললাম যে আর কিছু নাই, তো একটা দিল এনে, তো এটা খেলাম। খাওয়ার পরে বুম, জাস্ট লাইক বুম, লাইক যখন আমি জাস্ট লাইক স্মোকটা লাইক পাফ করলাম, পাফ করার পরেই আমার ব্রেইন জাস্ট লাইক লাইক ব্যাক এগেন। লাইক ওয়াট দ্য হেল, লাইক তুমি কী করতেছো এতদিন? লাইক তুমি রুমে কেন বসে থাকবা? তুমি ওদের কাঁদাবা, তুমি ওদের মারবা, তুমি কেন বসে আছো? তুমি ভয় পাইতেছো কিসে? আমি তোমার সাথে আছি, এরকম একটা সত্তা আমার ভিতর থেকে আমার পুশ করতেছে। লাইক এভাবে বসে আছি এবং আমি ভাবতেছি এগুলি, লাইক আমি এতদিন ধরে মানে কী হইতেছে এগুলি আমার সাথে, লাইক কেন হইতেছে? পরের দিন সকালে ফিটফাট হয়ে ওরা ফোন দিলাম যে আমার জন্য রেডি রাখো 4-5টা। আম্মা আমার বলতো কই যেতেছো তুমি? বেরোই। বেরোই মানে? আমি বললাম যে বের হই। না তোমার এখন বের হওয়ার দরকার নেই। আমি বললাম না বেরোই, সমস্যা নেই, চেষ্টা করি। আমার বাইক মানে বাইক একদম নিচে ধুলা পড়ে আছে। আর বাইকের উপরে আপনি যদি 1 ইঞ্চ মনে হয় ধুলা আসবে। নামলাম, বাইকটা ঝাড় করলাম, সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম, বাইক রেডি করলাম, দোকানে গেলাম, টাকা নিলাম কিছু, স্টাফ যারা আছে দেখলাম কি অবস্থা কি আসে বিষয়, জাস্ট লাইক মুভির মতো আমার কাছে মনে হইতেছে, লাইক হ্যাঁ আই এম পুশিং। দুপুরবেলা বাসায় গেলাম, স্কোর পাফ করলাম, খাইলাম। খাওয়ার পরে দোকানে গেলাম, ফোন করা শুরু করলাম, এই তোরা কই তো ভাই আপনি এতদিন আপনি কই ছিলেন, হ্যান ত্যান এরকম। এরপরে মেয়ের বাবারে থ্রেটার দিলাম, লাইক মারা ফেলাবো, হ্যান করবো ত্যান করবো, তুই কই। ও তখন আর আসানুল ইউনিভার্সিটিতে মাত্র ভর্তি ছিল মনে হয়। ইউনিভার্সিটিতে গেলাম, 150 ছেলেপেলে আমার সাথে। আসানুল ইউনিভার্সিটিতে আমি হাঁটতেছি, আমার পিছনে 150 ছেলেপেলে, সবাই তাকায় আছে, আমি খালি খুঁজতেছি যে ও কই। তো ওরা রাস্তায় পাইছি, এরপরে আমি রাস্তায় পাইছি, রিক্সার থেকে নামাইছি, ইচ্ছা মতো ঝাড়ি ঠাড়ি দিছি যে। তো মা বাসা যাওয়ার পরে আমারে খুব বকাবাজি যে তুই এরকম ওদের ভয় দেখাইতেছিস কেন, তোর তো এমনিই ভয় পায়, ওই মেয়েটা তো আগের থেকে তোরা ভয় পায়, তোরা বলে নাই, তো এখন যদি এরকম করিস তোর কি মেয়ে দিবে? আমি বলে মেয়ে দেখ আর না দেখ, দে ডিসরেসপেক্ট মি অ্যান্ড আই এম গোনা টেক দ্য রিভেঞ্জ, দ্যার ইজ নো লাভ এনিমোর। এবং আমাদের টাকা যখন ছিল তখন ছিল, এখন টাকা নাই বা কমে যাচ্ছে, এখন থাকবে না কেন? ইটস ওকে, দে হ্যাভ টু পে দ্য প্রাইস। এর মাঝখানে আমি এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম নামে সুগার নামে কিছু আছে। আমি বললাম চলো দেখি কেমন, কারণ আমার কাছে তখন ভয় লাগতেছিল যে যদি আমি ড্রাগসটা না নিই আমি আবার রুমবন্দি হয়ে যাব, আমি আবার ওরকম একটা কনজাস্টেড লাইফ লিড করবো। ওইটার থেকে আমার অন্তত এটা ভালো যে আমি এইভাবে করে মরে যাই।
তাও ভালো, তাও ওই মাথা নামায় রুমের ভিতরে কোনায় কান্না না করার থেকে। আমার কাছে খারাপ লাগতেছে, লাইক আমার ভিতরে যে একটা ইনার ফিলিংস, লাইক আই লস্ট সামওয়ান অ্যান্ড কেউ আমার এখন আর পছন্দ করতেছে না, এটা খারাপ লাগতেছে আমার। বেসিক্যালি ওনার সোলটা সেল হয়ে গেছে ড্রাগের কাছে, মানে ইনার স্ট্রেংথটা সেল হয়ে গেছে ড্রাগের কাছে, বা আমি যদি বলি ড্রাগটাই ওনার ইনার স্ট্রেংথটা ক্যাপচার করে ফেলছে। স্ট্রেংথকে বুস্ট আপ করতে হলে ওনার ড্রাগ লাগবে, এরকম একটা অবস্থা হ্যাঁ চলে গেছে। এক্স্যাক্টলি এটাই হয়েছে তখন। তো আমি নেওয়া শুরু করলাম অ্যান্ড ইট ওয়াজ সো গুড, ইট ওয়াজ সো গুড। লাইক এটাতে সময় কম লাগে, এটা কনজিউম করতে অল্প সময় লাগে। লাইক অনেকে তো পড়ায়নি, তো আমি হচ্ছে সিগারেটের ভিতরে ওই সিগারেটের ভিতরে কেন পাউডার থাকে কি ভাবে, মেবি 1 গ্রাম অর ইভেন লেস ভরলে মনে করেন ওটা খেলে 3 দিন পর্যন্ত, লাইক 3 days 3 days ইট ইট 3 days 3 vibe days। থাকে? হ্যাঁ মানে আপনার ভাইবটা 2 দিন তো থাকবেই। মানে আরেকটা ছিল হচ্ছে যে মনে হয় যে ইনজেকশন নেয় Syringe, বডিতে, হ্যাঁ। হ্যাঁ ওইটাতে আমি কখনো যাইতে চাই না, বা আমার ওইটা ভালো লাগতো না, মানে ভয়ই লাগতো যে লাইক এইটা ওয়ে টু মাচ। ওই যে রগের মধ্যে। হ্যাঁ রগের মধ্যে পুশ করা, মানে এইটা আমার কাছে খুব মানে খুবই ভয় লাগতো এটা দেখতে। তো আমি নেওয়া শুরু করলাম অ্যান্ড নিতে গিয়ে তখন সারাক্ষণ ঠান্ডা লেগে থাকে, মানে সারাক্ষণ আমি জাস্ট লাইক আমার নাক দিয়ে সর্দি লেগেই আসে। এরপর খাবার দাবারও তেমন একটা ভালো না, আর ঝিমঝিম একটা ভাব, এবং ওইটা এরকম লাইক আপনার কাছে সব কিছু ভালো লাগবে, লাইক সব কিছু আপনার ভালো লাগতেছে, আপনার কেউ খারাপ কথা বলতেছে ভালো লাগতেছে, আপনার সাথে কেউ রাগ করতেছে ভালো লাগতেছে, এখন আর কোনো এক্সট্রিম হিট নাই, এভরিথিং আই ক্যান অ্যাবজর্ব, লাইক আমি হজম করতে পারতেছি, বলতেছে আমি ঠান্ডা মতো চিন্তা করতে পারতেছি, লাইক হ্যাঁ ওকে এইটা মনে হয় সব কিছুর পিছনে আমি একটা লজিক দ্বারা করাইতেছি। আমাকে একটা মানুষ বকা দিতেছে, হ্যাঁ তার মনটা খারাপ, সে আমাকে বকা দিতেই পারে, সে বকা দিলে আমার কী হয়েছে, তার তো মনটা ভালো হয়েছে, মানে এইভাবে করে আমি ভাবতেছি তখন। তো নিতে 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 এরপরে আরেকটু এক্সট্রিম পর্যায়ে গেলাম। এর মাঝখানে বাবা ব্যবসার খারাপ কারণে এমব্রয়ডারি কারখানা করলো, 50 লক্ষ টাকার মতো ইনভেস্টমেন্ট ছিল বাবার। আমি তো বাইক চালাইতাম, তো বাইক চালানোর কারণে আমার ব্যাক পেইন করতো, এবং ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললো যে আপনার গাড়ি কেনা উচিত। তো আমার কাছে টাকা ছিল একটা 4 লাখ টাকার চেক, আমি টাকা চেক ওটা ভাঙে গাড়ি কিনে ফেলছি। বাবা জাস্ট চিল্লা থেকে আসছে, এসে দেখে আমি গাড়ি কিনে ফেলছি। তো বাবা বললো তোমার আমি টাকা দিয়ে গেছি, তুমি এটা রাখবা, এটা তো কাউরে পেমেন্ট করতে হবে। আমি বললাম যে সমস্যা নেই, টাকা তো আছে আপনার। তো এই ধরনের ছিল তখনকার মোটিভেশন, মানে তখনকার লাইফস্টাইল এরকম। এরপর একদিন হিসাব করতে বসলাম, টালি খাতা হিসাব করতে বসলাম, 24 লক্ষ টাকার কোনো হিসাবে আমি দিতে পারলাম না আমার বাবারে। সো এই টাকাটা বেসিক্যালি আপনার ড্রাগের পিছনে গেছে। হ্যাঁ মানে জাস্ট 2 বছরের, আমার বললো 2 বছরের হিসাবটা টান দাও। টান দিলাম, এখন টান দিয়ে দেখতেছি 24 লক্ষ টাকা নাই, এবং আমার বাবা আমার পাশে বসা, আধা ঘন্টার মতো লাগলো টোটাল, বা 45 মিনিটের মতো। এবং বাবা জাস্ট আমার দিকে তাকায় বললো যে তুমি এটা করো না, তুমি আমার বড় সন্তান, যা করছো এগুলো আর করো না। দিস ইজ হোয়াট মাই ফাদার ওয়াজ লাইক। কোনো এক্সট্রিম শাসন করে নাই? কোনো দিন চর থাপ্পড় গালি দেওয়া খারাপভাবে কথা বলা কিচ্ছু না, শুধু তারা আমি খুব ভয় পাইতাম। তো ওই কথাটা আমার মানে খুব মানে একদম পিঞ্চ গায়ে লাগছে, যে লাইক মানে শাসন করলো না কেন, চর থাপ্পড় দিবে, গালিগালাজ করবে, লাথি দিয়ে বের করে দিবে, মানে আমি এগুলো এক্সপেক্ট করতেছি যে এইগুলি করবে, সে কিছুই করলো না আমারে। 2015 সালটা আমার মনে নাই, 2015 সালটা আমি কী করছি আমি এখনও মনে করতে পারি না। আমার যতটুকু মনে পড়ে আমি অ্যাডিক্ট ছিলাম, আমি অ্যাডিক্ট ছিলাম, আমি সিরিয়াল খাইতাম, এর বেশি আমার আর তেমন কিছু মনে নেই। 2015 সালটা একদিন সকালে উঠলাম, উঠে দেখি 17 জন মানুষ আমার বাসায় এসছে। 17 জন মানুষ বাসায় এসে আমার হ্যান্ডকাপ পরাইলো আমার হাতে, হ্যান্ডকাপ পরায় একটা গাড়িতে করে নিয়ে গেল। তো তখন আমি ভাবতেছি যে হ্যাঁ, তখন আমি মনে হয় স্বর্ণের চোরাচালানের সাথে টুকটাক যুক্ত, যারা গোল্ডের মানে দুবাই, তারপরে বিভিন্ন জায়গা থেকে, মালয়েশিয়া থেকে যে চোরাই স্বর্ণগুলি আসে, ওদের সাথে আমি একটু ওঠা বসা করি তখন। তাই আমি ভাবছি যে হয়তো এরকম কোনো ইনফরমেশন পাইছে, র্যাব এসে আমার হয়তো ধরে নিয়ে যেতেছে। পরে গাড়ি ঘুরাইল, পরে এখানে নিয়ে দেখলাম যে একটা জায়গায় থামলো, একটা মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র, এটা দেখে আমি খুশি হয়ে গেছি যে যাক মাইর তো খাবো না। তো উপরে উঠাইলো, বুঝলাম যে এটা কি, আধা ঘন্টা লাগবে বুঝতে যে এটা রিহ্যাব। 2016 4 জানুয়ারিতে আমাকে আমার বাসা থেকে রিহ্যাবে দিয়ে দেয়। মানে আমি এর মাঝখানে বাসায় ভাঙচুর করছি, এর মাঝখানে আমার কথা যদি অমিল হচ্ছে আমি প্লেট ভেঙে ফেলতেছি, এবং একদিন আমার ছোটো ভাইকে আমি সিগারেট খেতে দেখছি, ওকে বাসায় এসে আমি ওর পিঠ পুরো একদম বেল্ট দিয়ে পিটায় বের করে ফেলছি। জাস্ট স হিম লাইক হি ইজ স্মোকিং এ সিগারেট, এবং মারতেছে আর বলতেছে তুমি আমারে দেখতেছো না যে আমার কী হয়েছে। ও দেখেন,
তখনও মানুষ বেঁচে আছে, মানে মানুষ বলতে বোঝাচ্ছি মানবিক সত্তা তখনও বেঁচে আছে। যে তুমি তো আমাকে দেখতেছো, আমার কি হয়েছে, তুমি কেন সিগারেট খাচ্ছ? এরপরে একদিন কি নিয়ে জানি ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি, তো আমার মারে আমি টিপ দিয়ে বলতেছে মরে যাস না কেন। ও মানে আমি এখন পর্যন্ত আমি মানে আমার কাছে শখটা লাগে জীবনে যে আমি একটা বছর আমি কি করছি। আমার বন্ধুরা এখন আমার মাঝে মাঝে বলে তুই তো এটা করছিস, তুই, আমি বললাম যে আমার মনেই পড়তেছে না আমি কবে করছি এটা। ভেরি এক্সট্রিম স্টোরি, ভেরি এক্সট্রিম। আজকের এই গল্পটা ছেলেমেয়েরা তো শুনবে, বাপ মায়েদের খুব বেশি করে শোনা উচিত। আল্লাহ মাফ করুক, যে আমাদের সন্তানরা যেন এই রকম সার্কেলে না যায়, এবং আমাদের সন্তানরা যেন দেখেন ওর ইন্টারমিডিয়েটের ওই এসএসসি লাইফের আগ পর্যন্ত মানে ও কিন্তু একটা সুবোধ বালক যেটা বলে, এবং কিভাবে ডিরেইলড হয়ে গেল। রিহ্যাবে যাওয়ার পরে প্রথম 3-4 দিন তো মানে ঘুমিয়েই কাটাই দিছি, খালি ঘুমাইছি। তারপরে উঠলাম, উঠে দেখি খাবার দিতেছে হচ্ছে মেঝেতে। তা আমি বলছি আমি মেঝেতে বসে খাবো না। বলছে ঠিক আছে না খা। প্রথম আধা ঘন্টা বুঝাইছে, এরপরে দেখলাম যে বুঝানোর ধরন পাল্টাইতেছে, তুমি থেকে তুইতে চলে আসছে, তুই থেকে গালিগালাজ করতেছে। তাই আমি বললাম বাসায় ফোন দাও। আমি ফোন দিয়ে আমি কথা বলবো বাসায়। বলো তোর বাপ মা তোর এই জায়গায় দিয়ে গেছে, তোর বাপ মা এই জায়গায় সাইন করে দিয়ে গেছে, তোর দায়ভার সব এখন আমাদের। এবং আমরা যেই রিহ্যাবে আমি তখন ছিলাম 2016 সালের প্রথম দিকে, ওটা ছিল একটা লাইক ছোট, মনে করেন 2টা রুমের মধ্যে আমরা প্রায় 60 জন মানুষ। কি বলেন, এটা তো জেলখানার চেয়েও খারাপ। খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। এবং মানুষ যে বলে বা যে বাবা মারা যে বলে যে সন্তানকে রিহ্যাবে দিলে ভালো হয়ে যাবে, দ্যার ইজ নো ওয়ে। আমি যদি আগে 5টা স্পট চিনতাম, আমি রিহ্যাবে যাওয়ার পর আমি 50টা চিনছি। কারণ সবাই তো এক জায়গায় হচ্ছে ওই সময়টাতে, এক্সট্রিমগুলো মানে সবাই এক ওইখানে জায়গায় আমি কিছুই না। আমি যে মানে এত কিছু উপরে আমার রিহ্যাবে দিছে, আই এম জাস্ট এ কিড দেয়ার। একজন এসে বলতেছে যে সে করছে ও মাই গড। ড্রাগ নেওয়ার পরে যে আসছে সেটার সাথে মাই গুডনেস, মাই গুডনেস। অনেক কিছু প্রচার করতে পারবো না আমি, বাট মানে বিলিভ মি গাইস, দিস ইজ ট্রুলি এক্সট্রিম। মানে এই ধরনের গল্প যখন আমি শুনতেছি, এরপরে একজন বলতেছে, মানে আমাদের যে মেন্টর, মানে যারা আমাকে শিখাচ্ছে, যারা কথা বলতেছে, তারা বলতেছে যে আমি 24 বছর ধরে আমি ক্লিন, আমি কোনো কিছু নেই না, কিন্তু আমি একজন আসক্ত। তো কথার ধরন, প্যাটার্নস কোনো কিছুই আমার মাথায় রিড করতেছে না, কী বলতেছে এগুলি। এরপরে এরা পারিবারিক আদালত করতেছে, সপ্তাহে বিচার হচ্ছে। আমরা যে এতগুলি মানুষ আছি, একজন একজনের গায়ে স্পর্শ করতেছে না, একজন একজনকে গালি দিতেছে না, একজন একজনকে খারাপ চোখে দেখতেছে না। এই যে একটা চেইন চলতেছে ওইখানে, এইটা আমার বুঝতে সময় লাগছে প্রায় 2 সপ্তাহ। ওকে, ওইখানে চেইন অফ একটা কমান্ড চলতেছে, এবং এইখানে কেউ কোনো কিছু কাউরে করতে পারবে না। আমরা আছি খুব শৃঙ্খলাবদ্ধ, কোনো মেডিসিন ছাড়া। অ্যান্ড 1 মাস পরে আমার বাবা মা, 1 মাসে তো ওরা আমাকে মারছে, আমার নিয়ে ঝাড়ু দেওয়াইছে, আমার দিয়ে পরিষ্কার করাইছে, আমি ময়লা ভাত খাইতেছি, আমার খিদা লাগতেছে, আমি শুধু সাদা ভাত পানি দিয়ে খাচ্ছি, আমার খাবার দিচ্ছে না ওইখানে। ওহো হো। আপনার খিদা লাগলে তো আপনি খাবেন, ওইখানে 3 বেলা খাবার দিবে, খাবারের সময় হচ্ছে 5 মিনিট। আপনার 70টা মানুষের রান্না করবে 4 জন, সকালবেলা 4 জন রান্না করবে, 4 জন সারাদিন শুধু কিচেনেই থাকবে, 3 জন শুধু পরিষ্কার করবে, 2 জন শুধু বাথরুম পরিষ্কার করবে। এরকম করে প্রত্যেকদিন রুটিন ওয়াইজ ছিল। তো রুটিনটা এত টাইট ছিল, লাইক আমরা সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত দৌড় উপরে থাকতাম, আমরা 1 মিনিট বসার সুযোগ পাইতাম না। তো ওইখানে যাওয়ার পরে মানে আমি যে কাজ করে খাইতে পারি, মানে আমার নিজের বিশ্বাস হচ্ছিল যে আমি এগুলি করতেছি, এবং করতে করতে আমি সিক হয়ে যাই ওই জায়গায়। এবং আমার ওরা কোনো মেডিসিন দেয় না, যদি সিক হলে মরে গেলেও তো এমনিই থাকবি। তো এইগুলি দেখার পরে যে মনে হলো যে যেহেতু ফাইসা গেছে এই জায়গায় এসে, মানে এখান থেকে তো বেরোতে হবে। 1 মাস চলে গেল, বাবা মার সাথে আমি দেখাই পাই নাই। বাবা মা আসে ভিডিও কলে দেখায়, মানে ক্যামেরাতে দেখায়, বাবা মারে বের করে দেয়। তো আসলো, পরে মার সাথে দেখা হইলো, মারে বললাম যে আমার যদি পারেন বের করে নেন। এবং ওইখানে আমার ছোট ভাই, যে ও তখন ক্লাস 5-এ পড়ে, আর কেউ আসেনি দেখা করতে, ও আসছে, মা আসছে। তো ফার্স্ট টাইম ও আমার জড়ায় ধরে বললো যে ভাইয়া তুমি এগুলো আর কইরো না, এবং তুমি ভালো হয়ে যাও। অ্যান্ড So emotional. লাইক দেয়ার ওয়াজ আ টার্নিং পয়েন্ট। মানে ক্লাস 5-এর একটা বাচ্চা, সেও বুঝতেছে যে ভাইয়াটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তো ও যখন আমার জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে যে আমি চাই তুমি ফিরে আসো আমার কাছে আবার, আর তুমি এগুলি আর কিছু করো না, তুমি ভালো হয়ে যাও। তো আমি তোর বললাম যে ঠিক আছে, আই প্রমিস ইউ, লাইক আই উইল বি দ্য ক্লিন, আই উইল বি দ্য বেস্ট ব্রাদার ফর ইউ। এরপর তো রিহ্যাবে 1 মাস আমার অনেক টর্চার করার পরে আমার কাছে বিষয়টা এরকম লাগলো যে
ঠিক আছে, এখানেও তো আমার লিড দিতে হবে। অলরাইট, দেন আই স্টার্ট লার্নিং পলিটিক্স। লাইক আমি যে পলিটিক্স করতে পারি বা মানুষকে যে আমি বুদ্ধির মাধ্যমে বিপদে ফেলাইতে পারি, এটা আমি জানতাম না। এবং ওইখানে রিক্সা চালক, ভ্যান চালক, কিছু নিম্ন অঞ্চলের মানুষ যারা অনেক অর্থ সম্পদের মালিক, কিন্তু তাদের পড়াশোনার সুযোগটা হয় নাই বা তারা করে নাই, কিন্তু দে আর ড্যাম রিচ, এই ধরনের মানুষ। তো ওদের কাছে আমার ইমেজটা হয়ে গেল যে শিক্ষিত মানুষ। মানে আমি খুব পলিশ, খুব সুন্দর করে কথা বলতাম এবং কথাগুলো শিখছি আপনার কাছ থেকে মনে হয় কিছুটা। আপনি যখন কোথাকার জিনিস কোথায় ইউজ হচ্ছে যখন ওই যে রেডিওতে বলতেন তো ওগুলো আমি রিড করতাম, লাইক Okay. ওই কথাগুলো আমি চেষ্টা করতাম, কারণ ভালো জিনিস সবসময় অ্যাকসেপ্ট করা উচিত। ওকে। তো ওই শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতাম ওইখানে। তো আমি তো ওইখানে কারোর কাছেই শিখি নাই, আমি এরকম ভাবে কথা বলি, ছোটবেলা থেকে ভাবে কথা বলি। আমি জানি না ভালো বলি না আপনি মন্দ অনেক বলি। ভালো কথা বলেন তাহলে। আলহামদুলিল্লাহ, জি। তো ওরা শিক্ষিত মানুষ হিসাবে প্রাধান্য দেওয়া শুরু করলো এবং 1 মাস 15 দিনের মাথায় আমি ওদের ক্যাপ্টেন হইলাম। পুরো হোল 70 জন মানুষের ক্যাপ্টেন আমি। এগুলি যখন হইলো তখন আমাদের সাথে ভালো ট্রিট করা শুরু করলাম এবং যারা বাজে ছিল ওদেরকে আমি খুব মানে লাইক খুব ড্রামাটিক ওয়েতে রিভেঞ্জ না শুরু করলাম, লাইক ওর মুরগির মাংসটা চেঞ্জ করে দেন আজকে, ও শুধু জল দিয়ে ভাত খাবে, এরকম। তো ওরা আমার ভয় পাওয়া শুরু করলো তখন এবং কয়েকদিন যাওয়ার পরে আমার সাথে ভালো বন্ধুত্ব হইলো। এটা অনেকের জানা উচিত এবং অনেকে এটা বলে এবং বলে না। আমি মুখ ফুটে বলতে চাই এই কারণে যে আমি ছিলাম, আমি জানি। ওইখানে আপনারা ভাত খাইতে দেয় না, ওইখানে কোনো খাবার ভালো দেয় না, ওইখানে আপনার পচাবাসি খাবার খাওয়ায়। এই খাবার খাওয়াটার মূল রিজনটা হচ্ছে যে আমাকে রিয়েলাইজেশন দেবে যে হ্যাঁ তুই তো বাইরে ভালো খাবার পাইছিস, খাস নাই, এইবার তুই এটাই খাবি, এবং এটাই তারা খাওয়ায়। এবং আবার ও পাশে বাবা মাকে বলে যে আপনার ছেলে তো ভালো আছে, এই যে দেখেন চেহারাটা ফুলছে না আগের থেকে, দেখছেন এই যে কত সুস্থ আছে, এখন যদি বাইরে নিয়ে যান অসুস্থ হয়ে যাবে, আবার নিয়ে যাবেন, নিয়ে যান। তো বাবা মা তো চিন্তা করে যে আমার ছেলে আরও 6 মাস থাকুক এই জায়গায়, ভালো তো আছে বাইরের থেকে। এবং দেয়ার লাইক ফর দ্য ফার্স্ট টাইম এই যে 5 বছর 5.5 বছরের যেই আড্ডাটা হইলো, আমি 3 মাসের প্রথম 3 মাস মানে আমার জীবনের প্রথম আমি কোনো ড্রাগস নেই। আমি সুস্থ, আমি 3 বেলা ভাত খাচ্ছি, আমি ঘুমাচ্ছি। আমার মধ্যে এনজাইটি কাজ করতেছে, আমার মধ্যে রাগ কাজ করতেছে, আমার মধ্যে আবেগ কাজ করতেছে, আমার দাবা খেলতে ভালো লাগতেছে, আমার কথা বলতে ভালো লাগতেছে। সো ইমপ্রুভিং। ইটস লাইক এ নর্মাল, লাইক আমার কাছে মনে লাইক ওকে আমি তো এই প্রথমবারের মতো মনে হয় আমি নর্মাল লাইফ লিড করতেছি। এবং সেখানে আমাদের বোঝাইলো যে ওই যে বন্ধুর যে কথাটা আপনি কিছুক্ষণ আগে মেনশন করলেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে রিহাবের ভাষায় বলে বিসি, লাইক ব্যাড কোম্পানি। ওকে। তো ব্যাড কোম্পানিটা অ্যাভয়েড করতে হবে। এবং আমাদের এটাও বোঝাইলো যে তুই তোর হুন্ডা দেখলে তোর নেশা করার ক্রেভ উঠবে, হোন্ডা ছেড়ে দে। তুই হুন্ডা ছেড়ে দিবি। তোর হুন্ডাটা দেখলে মনে হবে যে এই হুন্ডাটা স্টার্ট দিলে তুই মনের অজান্তে চলে যাবি স্পটে, এক্স্যাক্টলি। তুই নিজেও জানবি না যে তুই স্পটে যেতে হচ্ছে। বিকজ উনি ওটাকে ওই মানে ড্রাগের টুল হিসেবে ওটাকে উনি ইউজ করেছে, দ্যাটস ওয়াই বলছে। এখন হোন্ডা দেখলে আবার সব হোন্ডাতে আবার এটা মনে করেন না। হ্যাঁ, না এক্স্যাক্টলি, যে হুন্ডাটা দিয়ে আমি যাইতাম, রাইট। তুই যে রুমে বসলি, এই রুমে বসে যে খাইতে ওই রুমে থাকবি না তুই, কারণ ওই রুমে থাকলে তোর মনে ওই জায়গায় যাওয়া যাবে না। এই যে কিছু টেকনিক আমাকে করে শিখাই দিল। এবং সবচেয়ে মোস্টলি ইম্পর্টেন্ট ওরা যেটা 2টা কথা আমাকে বলছে, আমার এখনও মনে থাকে, মনে পড়ে, যে ফার্স্ট যে যদি এমন হয় যে কোনো কারণে তোমার মা তোমার পুশ করতেছে, তোমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তোমার মা সারাক্ষণ সন্দেহ করতেছে তোমারে, এই কারণে তুমি নেশা করতেছো, তাহলে তোমার মার সাথে তোমার থাকার দরকার নেই। ইয়োর ফার্স্ট প্রায়োরিটি ইজ ইউ। তুমি যেখানে সুস্থ থাকবা, তুমি যেখানে ভালো থাকবা, তুমি সেখানেই থাকবা। সেখানে যদি তোমার মা বাবার সাথে থাকতে তোমার সমস্যা হয়, লিভ ইট। আমি চাই না কখনো, বা আমরা চাই না তুমি আবার রিহাবে আসো। আমরা চাই তুমি রিহাবে আসো সুস্থ হয়ে, বন্ধু হিসাবে, সাথী হিসাবে, পেশেন্ট হয়ে আর আসো না। তুমি জাস্ট একটা অসুস্থ মানুষ, আর কিছুই না। তুমি ভালো মানুষ। এবং এই ধরনের কথাগুলি যখন আমি রিসিভ করতাম, ওরা যে লেকচার দিত আমি লিখতাম প্রত্যেকটা খাতায়। এবং আমার একটা মেন্টাল, আমি বলতেছিলাম যে আমার একটা মানসিক সমস্যা আছে, আমি একটু ডাক্তার দেখাইতে চাই। ওইখানে যে একজন ডক্টর ছিলেন, উনি আমার পার্সোনালি কাউন্সিলিং করা শুরু করেন। মানে আমার কথা হচ্ছে যে আইসা যেহেতু পড়ছি এবং ভালো যেহেতু জিনিসটা, সো ওয়াই নট আই শুড রিসিভ ইট। এবং আমার নিয়ে তো মানুষ ব্যঙ্গ কটাক্ষ করছেই, মানে একসময় করে নেই এবং একসময় এত করছে, সো আমার এখন আর কোনো কিছু গায়ে লাগার মতো নাই। আমার পিঠে তো ছাপ পড়েই গেছে যে আমি রিহ্যাব খাটা লোক। সো হু ইজ গন অ্যাকসেপ্ট মি। পড়াশোনাও নাই, ইন্টার পাস। তো আমি খাতায় লেখা শুরু করলাম, আমাকে বুঝাই দিল যে মন খারাপ হইলে কী কী করবা। আমি সবগুলো পজিটিভলি নিলাম। এবং নেওয়ার পরে একদিন দেখলাম মা আয়সা বলেছে চলো, হঠাৎ করে বলছে। এবং ততদিনে রিহ্যাবের সবাই আমাকে ভালোবাসা শুরু করছে, ভাই আপনি চলে যাবেন, ভাই আপনি চলে যাবেন, ভাই আপনি চলে যাবেন। বের হইলাম, স্বাভাবিক জীবন। প্রথমবারের মতো 3 মাস পরে আমার গায়ে রোদ পড়লো, লাইক আমার স্কিনে সূর্যের আলো পড়লো। আমি খুব
প্রাচ্ছলভাবে কথা বলতেছি, এই মা এটা কী করেন, এই এটা কী করছেন আম্মা, এই তরকারিটা এরকম কেন, আপনি তো রান্না করতে পারেন না, আমি তো রিহাবে রান্না শিখছি, আমি আপনার রান্না করে খাওয়াচ্ছি, মানে এই ধরনের কথাবার্তা। তো মা তাকায় আছে আমার দিকে হাসতেছে, বলছে তুমি রান্নাও শিখছেন? বললাম হ্যাঁ, আমি তো রান্না করতাম, তো আমার তো সকালে 4টার সময় ওইটা 5:30টার মধ্যে 150 রুটি বানাতে হইতো, না বানালে মায়ের। তারপরে 40 জন মানুষের ভাত আমার বাড়তে হইতো 12 মিনিটের ভিতরে, এবং প্রত্যেকটা ভাত ইকুয়াল সমান হইতে হবে, যদি কম বেশি হয় শাস্তি। তো এরকম একটা ট্রেনিং আমি দিয়ে আসছি, কি বলেন পারবো না? মানে সব পারবো, না বলে শব্দই নেই জীবনে কোনো। তো এগুলো দেখে মা মানে ইটস লাইক একটু শখ, একটু লাইক ওকে আবার অসুস্থ, ঠিক আছে তো। তো তারপরে মা বাবার সাথে যে দূরত্ব, আমি বাবার সাথে গেলাম, বাবা আমারে দেখে জ্বরে কাঁদতে কাঁদতে যে বাবা তো এতদিন আমি তোরা ছাড়া অনেক কষ্টে ছিলাম। এবং ততদিনে দেখলাম আমাদের অবস্থা আরেকটু কনজাস্টেড হয়ে গেছে, লাইক অর্থনৈতিক অবস্থা আরেকটু, হ্যাঁ মানে একটা দোকান তখন। এরপর রিহাব থেকে বেরোয় যখন এরকম চেষ্টা করতেছে, তো বাসার নিচে গেলাম সন্ধ্যার সময়, নিচে নামার পরেই ওই ব্যাড কোম্পানি আবার 10টা ইয়া বানিয়ে যে ভাইয়া তুই কই ছিলি, তোরই তো দরকার, চল। বললাম যে কই যাবো, ও চল। বললাম যে ঠিক আছে যান আসতেছি, না না চল, জোর করে নিয়ে গেল। তো আরেকটু হলে বাসায় উঠবে, এখন আমার কথা হচ্ছে আমার তো এখান থেকে বেরোতে হবে, আমি মাত্র আজকে আসছি, এবং ও রিহাব খাটা ছিল, আমি যে রিহাবে ছিলাম ও এই রিহাবেই ছিল, ও আমার কোনোদিন বলে নাই। ওকে এরকম এলাকায় বের হয়ে রিহাবে গিয়ে জানছি যে কে কে আমাদের এলাকার ছিল, ওকে এবং গিয়ে দেখতেছি যে আমাদের এলাকার প্রায় মোস্ট অফ দ্য মানুষই এই রিহাবে ঘুরে গেছে, এবং তারা স্টিল ড্রাগ নেয়। এবং রিহাবে শিখাই দিছিল আমাদের যে তুমি মাদকাসক্ত, তুমি ড্রাগ নিবা, এটাই তোমার জীবনের বাস্তব সত্য, এবং তুমি বারবার ফল করবা, এটাই রিয়েলিটি, এবং এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। তুমি ড্রাগ নিয়ে এখান থেকে বের হয়ে গেছে তুমি সারা জীবন সুস্থ থাকো, ইটস নট লাইক দ্যাট। ইউ উইল ফল অ্যাগেন, ইউ উইল টেক দ্য ড্রাগস অ্যাগেন, অ্যান্ড দ্যাটস অলসো ফাইন, ইউ জাস্ট কাম ব্যাক, ইউ উইল স্টে 3 days, দেন ইউ উইল গো অ্যাগেন, ইউ উইল বি ক্লিন। অ্যান্ড এটা হচ্ছে নার্কোটিক্স অ্যানোনিমাসের একটা প্রোগ্রাম। এরা হচ্ছে কাউন্সিলিংয়ের মাধ্যমে মানুষকে সুস্থ করে। এরা হচ্ছে লাইক কোনো মেডিসিন কোনো কিছু দিবে না। এটা 1957 মনে হয় ইউএসএতে এটা ফার্স্ট অ্যানাউন্স হয়। আর এর আগে যেটা ছিল সেটা ছিল AA, এটা হচ্ছে অ্যালকোহল অ্যানোনিমাস, এটা 1933-তে এটা ফার্স্ট রিলিজ করে ওরা, এরকম একটা প্রোগ্রাম যে কাউন্সিলিংয়ের মাধ্যমে। তো অনেক ইংলিশ মুভি তো আমরা দেখি যে গোল হয়ে চেয়ারে বসে ওরা কাউন্সিলিং করতেছে, কথা বলতেছে। এরা হচ্ছে প্রত্যেকেই ড্রাগ অ্যাবিউজার, এবং আমরা যারা ড্রাগ অ্যাবিউজার ছিলাম বা স্টিল আই ফিল লাইক যারা এরকম জায়গার মধ্যে আছে, ওদের সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, কারণ আমি বুঝবো ওর ব্যথাটা কী, আমি বুঝবো যে ওর দুঃখটা কোন জায়গায়। যেমন আপনি অনেক গল্প শোনার পরে এখন আমাকে 2-1টা প্রশ্ন করলে আমি বলি যে হ্যাঁ ভাই এক্স্যাক্টলি এটাই। সো এই জিনিসটা হচ্ছে ওরা আমাকে বোঝাইছো এখানে। তো আমি এটা ওয়েলভাবে রিসিভ করার পরে তো আমি ওকে জাস্ট বললাম যে তুমি উঠো, আমি সিগারেট নিয়ে আসতেছি। ও উপরে উঠলো, আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় যেয়ে মারে বললাম যে মা এখানে তো থাকা যাইতেছে না, সমস্যা হবে, আমার মনে হয় না সুস্থ থাকতে দিবে ওরা, আমি চাই সুস্থ থাকতে, আমি আগামীকাল 100% ড্রাগস নিব, আমি আগামীকাল সব কিছু করবো, কিন্তু আজকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমি কিছু করবো না। তো আমাদের রিহাবে শিখাই দিছিল তুমি যদি এরকম প্ল্যান করো যে লাইক ইউ উইল ফিল লাইক যে তুমি 1 মাস করে সিগারেট খাবা না, নো পারবা না এটা। ও ফাইন, ইয়েস, তুমি আজকে দিনটা সেভ করো, তারপরে কালকে কি আবার কালকে দিনটা সেভ করো, ওয়ান ডে অ্যাট এ টাইম। এইটা হচ্ছে লাইক অনেকেই ভুলটা করে যে তুমি আজকে ঘুম থেকে উঠছো, সৃষ্টিকর্তার কাছে তুমি ধন্যবাদ জানো যে তুমি উঠতে পারছো, এবং ঘুমানোর আগ পর্যন্ত তোমার টার্গেট থাকবে যে তোমার শরীরে কোনো ড্রাগস ঢুকবে না, কালকে তুমি 100% খাবা, আমি তোমার নিয়ে যাবো খাওয়ানোর জন্য, বাট আজকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত না। এটা কিন্তু কত সায়েন্টিফিক আমি বলি, এটা হচ্ছে ব্রেনের একটা সীমা নির্ধারণ করে দেয়া, এবং ওই সীমা পর্যন্ত ব্রেন খুব ইজিলি আপনাকে পজিটিভ সাইন দিতে পারবে। কিন্তু আপনি যদি মনে করেন আমার লাইফ লং এটা থেকে দূরে থাকতে হবে, দেন আপনি পাজল হয়ে যাবেন যে সারা জীবন আমি কেমন তোমার ছাড়া দূরে থাকবো। কিন্তু আপনি জাস্ট মনে করেন সন্ধ্যা পর্যন্ত আপনাকে দূরে থাকতে হবে, ঘুমাইলেন, পরের দিন মনে করবেন যে আজকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে, কালকে আমি কনফার্ম নিব। সো ব্রেন আপনাকে এই যে মানে ভাগ ভাগ করে যে এটা আপনাকে খুব সহজেই ইজিলি আপনাকে রিসিভ করতে দিবে। সো ভেরি সায়েন্টিফিক। ওকে, সো এইটা ছিল আমার মেইন লাইক, মানুষ যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি কীভাবে বা কী এইগুলো থেকে বের হইলেন কীভাবে, যে আমি কালকে 100% খাবো, বাট নট টুডে, আজকে আমার মুড নাই। আর যদি একবারে পরেই যাই, মানে আমি ওদের বলছি যে এরকম তো আছে, আমার অনেক বড় বড় ভাই আছে বা যারা ভালো অবস্থায় আছে, তারা যদি আমাকে ডাক দেন তো না করতে পারবো না, বলে হ্যাঁ না করার দরকার নেই, তুমি জাস্ট বলবা নো থ্যাঙ্কস, নট টুডে, মেবি টুমরো। সো এটা হয়েছে আমার সাথে, এটাতে পরে আমি আসতেছি। তো এরকম হওয়ার পরে তো আমি মাকে বললাম যে মা এইভাবে তো হইতে পারে না, তো আমি আবার রুম কেন্দ্রিক হয়ে গেলাম, লাইক আমি বাসায় থাকি কয়েকদিন। তো বাবা বলতেছে দোকানে যাও, তো বাবা ততদিনে শরীরের সামর্থ্য শক্তি কমে যাচ্ছে, তো দোকানে যাও, কর্মচারীদের দোকান চালাচ্ছে, উনি যেতে পারতেছে না কারণ উনি হাঁটতে চলতে ওনার সমস্যা হচ্ছে। তো আমি বললাম যে না,
ওই দোকানে গেলে ওই চেয়ারে বসলে ওই টাকা ধরলে আমার আবার মনে হবে যে আমি আবার একটু এদিক এদিক করি, আমি যাব না। তো ঠিক আছে, যাবো না, তাহলে কিছু তো করতে হবে, সংসার কীভাবে চালাবো, সংসার তো চালাইতে হবে। তো তখন আমার ওই যে প্রেমের ব্যর্থতা এইগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। রিহ্যাব থেকে বেরোর পরে আমার ফোকাস হচ্ছে যে আমি জীবনে কি করব। লাইক আইসি লাইক এটা 2016 এপ্রিল মাসের কথাই আমি, আচ্ছা এটা তো এপ্রিল, হ্যাঁ এপ্রিল মাসের কথাই বলতেছি। আমি বাসা থেকে বেরোচ্ছি না, বাবা এই ধরনের কথা বলার পরে আমার মনে হচ্ছে আমি একটা চাকরি খুঁজে দেখি আমি পাই কি না। আমি সারা বসুন্ধরা মার্কেটটা খুঁজলাম, সারা যমুনা মার্কেটটা খুঁজলাম হেঁটে হেঁটে। আমাকে বাসা থেকে 100 টাকা দিতে চাইছে, তো আমি বলছি আমার 100 টাকা দিয়ে না, আপনি আমার 50 টাকা দেন, 50 টাকা এখন কোনো জায়গায় মাল কিনতে পাওয়া যায় না। ওকে, মানে টাকা বেশি থাকলেও টাকা বেশি থাকলেও আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি কিনে ফেলি, আপনি আমার 50 টাকা দেন অথবা 20 টাকা দেন। তো বলতেছে তুমি 50 টাকা নেয় তুমি কী করবা, 50 টাকা 20 টাকা নেয় তুমি কী করবা। বললাম না আমার এটাতেই হবে। আর তখন আমি সিগারেট খাই, শেক সিগারেট 10 টাকা দিয়ে 3টা পাওয়া যায়। তো আমি 20 টাকা নিয়ে মনে হয় বেরিয়েছিলাম। তো হেঁটে হেঁটে যমুনাতে গেছি, হেঁটে হেঁটে আসছি। তো এই মার্কেটগুলিতে আমি ডোর টু ডোর গেছি এবং বলছি যে ভাই আমার একটা জব দেন, আপনি যা করতে বলবেন আমি করবো। কারণ রিহ্যাব থেকে বের হওয়ার পরে আমার ওই যে একটা গায়ের উপরে যে একটা আমাদের বাংলাদেশে এটা অনেক বেশি, যে আমাদের গায়ের উপর একটা আলাদা চামড়া থাকে, যে চামড়াটার কারণে আমরা মেঝে মুছতে পারি না, যে চামড়াটার কারণে আমরা বাসায় আমার মার থেকে প্লেটটা নিয়ে প্লেটটা আমি ধুইতে পারি না। আমার এটা ইগো, ওই চামড়াটা নাই। রিহ্যাবে তো করছি সব। তো মানুষে গিয়ে বলতে আমার এখন আর লজ্জাটা করে না যে ভাই আমার চাকরি লাগবে, একটা চাকরি দেন বা আমি কাজ করে খেতে চাই, এরকমও বলছি। সো নোবডি জাস্ট লাইক অ্যাকসেপ্টেড মি। 2016 এপ্রিল মাসে, যে এপ্রিলের তো একটা বৈশাখের সিজন, কিছু না কিছু তো পাবো। 12 ঘন্টা দাঁড়ায় থাকবো, যা করতে বলবে করবো, সময়টা আমার পার হয়ে যাবে। আর আমার লাইফে আমি কিছুই করতে পারবো না, আমার লাইফ শেষ, অ্যান্ড আই ক্যানট ডু এনিথিং অ্যাট অল। সো পাইলাম না চাকরি, খুবই হতাশ। পরে নর্থ সাউথের পেছনে একটা গলিতে গিয়ে 10 টাকায় আছে 3টা হলিউড সিগারেট মনে হয় তখন দিয়েছিলাম। তো সিগারেট খাই তখন, মানে রিহ্যাব থেকে বলছে তুই সিগারেট খাইস, খুব বেশি চাপ নিস না, তাহলে আবার কিন্তু আগের মতো হয়ে যাবো, খারাপ লাগলে সিগারেট খাইস, চা সিগারেট তোর লেগে, তোর টাকা না থাকলে তুই রিহ্যাবে আসবি, খায় নিয়ে যাবি আমগর থেকে। ওকে সিগারেট খাচ্ছি। পরে আমার যে ভাই, যে বেসিক্যালি আমার মেন্টর ছিল, উনি মাহমুদ ভাই, উনি এখন উত্তরার একটা রিহ্যাবে উনি পরিচালনা করেন। তো ওনাকে ফোন দিলাম যে ভাই এই অবস্থা, আমি কী করবো। উনি আমার টিচার ছিল এখানের। উনি আমাকে পরে বললো যে আমি দেখতেছি কী করা যায়। তো কিছুদিন আগে ওই যে আপনি দেখছেন কিনা জানি না ভাইয়া, ওই এক ভাই রিহ্যাব নিয়ে একটা স্ক্যান্ডাল হইল না গাজীপুরে, এক ভাইকে ধরলো যে উনি খাইতে দেয় নাই, পরে সবাইকে নিজে ধরলো। আমি ঠিক জানি না, বাট হলেও হতে পারে আর কি। হ্যাঁ কিছুদিন আগে হয়েছে ওটা, ওই রিহ্যাবে আমাকে বেসিক্যালি উনি পাঠাইছিল টিচার হিসাবে। ওকে, তো আমি যাওয়ার পরে 3-4 দিন থাকার পরে আমার কাছে মনে হলো লাইক না 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 না, এটা হইতেই পারে না, লাইক এর তো কোনো মানবিকতাই নাই এই রিহ্যাবে। মানে আমারটা তো যাও একটু ছিল, ওইটা আরও ভয়ঙ্কর। মানে ওটা গাজীপুরে, তো ঢাকার বাইরে, 5,000 টাকা বেতন দিবে, থাকে খাওয়া ওইখানে। আর ওইখানে গিয়ে দেখতেছি ছেলে মেয়ের স্কুইজ করতে করতে আর কিছু রাখে না, খাইতে দিতেছে না, ফালায় দেওয়া খাবার ওরা খাচ্ছে, মুরগির হাড্ডি দিতেছে ফিকা যে নাই খা, মানে এই ধরনের ব্যবহার করতেছে। তাহলে এই একটা পেশেন্ট, এর সাথে যদি আপনি এমন কথায় কথায় থাপ্পড় দিতেছে, কথায় কথায় গায়ে হাত তুলতেছে। তা আমার রামপুরে যে রিহ্যাবে আমি ছিলাম এখানে তো এরকম কিছু হয় না। হ্যাঁ মারতো আনলেস লাইক ইউ ডোন্ট লিসেন এনিথিং, তুমি চেইনটার মধ্যে একটা ঝামেলা তৈরি করে ফেলছো, যে একটা তো একটা অর্গানাইজ ওয়েতে চলতেছে, এটার মধ্যে তুমি একটা ম্যাচ তৈরি করে ফেলছো, তখন তোমার শাস্তি দিত। কিন্তু ওইখানে 19 থেকে 20 হলেই মাইর, 19 থেকে 20 হলেই চর থাপ্পড় দিচ্ছে, গালিগালাজ করতেছে। এবং চলে আসলাম এবং মারে বললাম যে মা আমি কী করবো, আমি বিদেশ যেতে চাই। বললো বিদেশ যাওয়া, কই যাবা। আমি বললাম যে দ্রুত আমার কোনো জায়গায় পাঠায় দেন, আমি দেশে যদি এমনি চলতে থাকে এবং এখন যদি আমি রিহ্যাব, মানে আমার যদি আবার মানে ড্রাগ নেওয়ার অভ্যাস শুরু হয়, এইবার খুব খারাপ হবে, এইবার 2-4 পড়ে যাবে, মানে এইবার আপনারাও আমার রিহ্যাব দিতে পারবেন না। আগে তো রিহ্যাবের টেস্টটা তুমি পাইছি, মানে আমি তো জানি যে রিহ্যাব মানে স্কিপটা করার ওয়েটা কোথায় বা এরপরে আমার কী করতে হবে এটা তো আমি জানি। সো আমার একটু সুযোগ করে দেন, আমি বিদেশে যেতে চাই। তো টাকা পয়সা জোগাড় হচ্ছিল না, তো মা তার গহনা বিক্রি করে দিল আমার নিয়ে তাঁতিবাজারে, যে প্রথমে 50,000 টাকা দেওয়া লাগে মনে হয়। ফার্ম গেটে গেলাম, চিনি না কাউরে, দেখলাম সাইনবোর্ড, একটা সাইনবোর্ড পছন্দ হলো, ঢুকলাম। আপনার কি মালয়েশিয়া পাঠাতে পারবেন আমারে? হ্যাঁ পাঠাতে পারবো, এই সার্টিফিকেট ইন্টার এসএসসি আছে। হ্যাঁ সম্ভব, কোথায় পাঠাবেন? কুয়ালালামপুরে যান। কী নিয়ে যাব? ওই হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যান। আচ্ছা ঠিক আছে দেন, পড়ি। কি এটা পড়াশোনা হচ্ছে ওর ড্রাগ থেকে দূরে থাকা, মোট কথা হচ্ছে সেইজন্য পুরো দেশটা চেঞ্জ করে ফেলা, সার্কেলটা থেকে বের হয়ে যাওয়া। হ্যাঁ কারণ 4 দোকানদার পর্যন্ত টিটকারি মেরে আমার সাথে কথা বলতেছে,
মানে একটা সিম্পল চার দোকানদার যে আমার দেখলে ভাই ভাই ছাড়া কথা বলতো না, সে এখন আমারে কি ভাই শুনলাম কই বলে গেছিলেন। তো এইটা তো আমি নিতে পারতেছি না, মানে আমি তো সুস্থ, তুমি আমার এরকম পোক করতেছো, পিঞ্চ করতেছো কেন? এখানে সোসাইটির একটা অনেক বড় রোল আছে। মানে একটা মানুষ যখন আপনি তাকে আইডেন্টিফাই করে ফেলেন ফর পার্টিকুলার ডিফিটস, দেখেন ও চায়ের দোকানে বলছে ও যে রিহাবে গেছে, ওকে ধরে নিয়ে ওই সারা জীবন ওটা দিয়ে টোকা দিবে। এই যে বিষয়টা, এটাও কিন্তু পুরো সোসাইটি একটা রিহাব সেন্টারের মতো। হ্যাঁ, এটাও একটা মারাত্মক, এবং এটা কিন্তু তোকে বাধ্য করবে যে নেক্সট টাইম আর ঠিক আছে, সারা দুনিয়া যেহেতু খারাপ জানে, দেখ কত খারাপ হইতে পারি। এইগুলো পরে মা দিল টাকা, এরপরে খুব দ্রুতই হয়ে গেল, লাইক দেড় দুই মাসের মধ্যে গিয়ে মালয়েশিয়াতে গেলেন। মালয়েশিয়াতে চলে গেলাম। ওই তখন একটা বার ফোন, খুবই ছোট একটা বার ফোন, আমার যে একটি স্মার্টফোন 2016 নভেম্বরে আমি বেরোইলাম 17 তারিখে বাসার থেকে। তো প্রথম বিমানে উঠলাম, তখনও সব কিছু ঠিক ছিল। যে বিমানটা ধাক্কা দিল তখন বললো আল্লাহ আমি কি চলে যেতেছি, লাইক এখন এখন কী হবে। এবং আমার কাছে মাত্র বাংলাদেশি টাকায় তখন 14,000 টাকা। মালয়েশিয়াতে গিয়ে যে থাকবো, কোথায় বাসা নিব, এর বেশি আর টাকা নেই আমার কাছে। তাই আমি বললাম যে কী হবে, মরেই যাবো, এর বেশি তো কিছু হবে না, লেটস ফেস ইট। আপনার দুই ভাই বোনের বয়স কত তখন? তখন ওরা ইন্টারে পড়ে। ইন্টারে পড়ে? হ্যাঁ, মানে বাবার আমার অবস্থা তো এদিকে ভালো না। না, বাবার অবস্থাও ভালো না, বিজনেসও ভালো না। বিজনেসও ভালো না, দোকান চলে না, বাসায় বাজার থাকে না, এরকম। বাবা নিয়ে গিয়েছিল বিজনেস শেখার জন্য, বাবা কিন্তু ভালো বুদ্ধি করেই নিয়ে গিয়েছিল। ছেলেটা যদি ওই ট্র্যাকেই থাকতো তাহলে এই বিজনেসটার হালটা সে এতদিন ধরে ফেলতে পারতো। ইয়াং অন্টারপ্রেনার, এবং বিজনেসটা কোথায় যেতে পারতো। শুধুমাত্র একটা দিনের ব্যাড কোম্পানি পুরো ফ্যামিলিটাকে কোথায় নিয়ে গেছে। ওনার লাইফটা থেকে তো উনি এই বাংলাদেশটা থেকে এসকেপ করতে চাচ্ছে, বাট পুরো ফ্যামিলির স্ট্রাকচারটা কোথায় নিয়ে গেছে। তারপর কলেজে গেলাম, হাও মাও করে কান্না। ওইখান থেকে কলেজের ওরা বলতেছে তুমি কাঁদতেছো কেন? তাই আমি বললাম যে আমি কাউরে চিনি না, আমি যাবো কোথায়, বাসা কোথায়, মা আমার সাথে একটা ব্যাগ। তো বললো যে তোমার ক্লাসমেটের কাউরে ফোন দাও, দেখো ওরা নিয়ে যাবে কিনা। আপনি ওখানে কি কিসে পড়লেন? ওইখানে হচ্ছে ইনোভেটিভ ইন্টারন্যাশনাল কলেজে গেলাম খুব দ্রুত, মানে সময়ের মধ্যে, এবং ওইটা ছিল হোটেল ম্যানেজমেন্টের উপর ডিপ্লোমা কোর্স, 3 বছরের। তো আসলো, নিয়ে গেল। এরপরে বাসায় ফোন দিলাম, মারে বললাম যে মা আমার এরকম ভালো লাগতেছে না 3 দিন পরে, যে আমি ভয় পাচ্ছি, এবং আমি মনে হয় আপনার আবার অনেকগুলো টাকা নষ্ট করলাম। ওই সময় আমার প্রায় 2,50,000 টাকার মতো খরচ হয়েছিল। মা বললো যে সমস্যা নাই, কোনো সমস্যা নাই, 2,50,000 টাকার জন্য তো আমি তোমার পানিতে ফেলে দিই নাই, সমুদ্রে ফেলে দিই নাই। মানুষ তো ঘুরতেও মালয়েশিয়া যায়, তুমি এক কাজ করো, তুমি এই 14-15,000 টাকা যা আছে এটা দিয়ে ঘুরো, যতটুকু পারো ঘুরে, তুমি কবে আসবা বলো, আমি টিকিট কেটে দিচ্ছি, তুমি চলে আসো। তখন আমার ওকে নাও উই ক্যান টক। তো ঠিক আছে, তাহলে পড়াশোনা যদি করতে হবে না, ঘুরতে চলে যেতে চাইতে বলছে, তাহলে আর সমস্যা নাই। তো 14,000 টাকা যতদিন আছে চলতে থাকুক। তো দেখি কলেজে যাই, তো গেলাম শখ করে কলেজে। তো ক্লাস নেওয়ার পর একজনকে বললাম যে ভাই কাজ আছে নাকি? তো বললো হ্যাঁ কাজ আছে একটা, চলেন। মানে জাস্ট লাইক এক্সপ্লোরিং, মানে আমার থটস হচ্ছে আমি তো চলেই যেতেছি কদিন পরে, সো ওয়াই নট আই এনজয়। কাজ আসতে নিয়ে গেলো। তো টুইন টাওয়ারের ভিতরে ডিশ ওয়াশ, যে কোয়ালালামপুর যে টুইন টাওয়ার, এটার নিচে কনভেনশন সেন্টারে ডিশ ওয়াশের কাজ দিল। ঢুকলাম, করলাম। প্রথম দিন কাজ করলাম 16 ঘন্টা, এবং প্রতি ঘন্টায় ছিল 8 রিঙ্গিত করে। তো 116 রিঙ্গিত আমি পাই প্রথম দিনের কাজে। এবং কাজ যখন করছি, মানে প্রথম 2 ঘন্টা আমি দাঁড়ায় ছিলাম, মানে একে তো আমি মদের থেকে দূরে থাকতে চাই, আমার সামনে বিয়ার, মানে আমি দাঁড়ায় আছি, যে প্রথমে আমরা স্টুয়ার্ডে কাজ করতাম, তো আমার একটা টেবিল দিয়ে দাঁড়ায় দিয়েছিলাম, দাঁড়ায় আছি আর দেখতেছি টুইন টাওয়ার। আমি ভাবতেছি যে আল্লাহ কোন জায়গায় এনে তুমি আমার দাঁড়া করাইছো, আমি তো তোমার কাছে প্রার্থনা করতেছি, আমি তোমার কাছে চাইতেছি, তুমি আমার কেন দিতেছো না? তুমি কি চাও যে আমি এভাবেই আমার জীবনটা কাটাই? তুমি যদি চাও আমি এইভাবেই কাটাবো, কিন্তু আমি এটা শেষ দিকে ছাড়বো। তো দাঁড়ায় এইভাবে আকাশের দিকে তাকায় কথা বলতেছি মনে মনে। তো হঠাৎ করে দেখি একটা চাইনিজ মেয়ে এসে এক ট্রে নিয়ে বললো যে লাইক ক্লিন ইট। আমি বললাম কী ক্লিন করবো, লাইক কী করবো? তো বলতেছে যে এগুলো তুমি নাও, এখানে রাখো। তো 2টা গ্লাস বিয়ার, আমি বললাম গেলে কী করবো? বলে ফালায় দাও। তো পাশে ড্রাম, তো 42 লিটার্স বিয়ার আই জাস্ট থ্রো অ্যাওয়ে। এবং আমার পাশে যারা আছে কয়েকজন বাঙালি দেখছি, এদিক দিয়ে মারতেছে, এরকম মারতেছে, একটু খাইতেছে। বললাম যে এটা জীবনে মানুষ হবে না। তো ওরাও ক্লিন করতেছে আপনার সাথে? হ্যাঁ, ওরাও ক্লিন করতেছে, মানে ওরা অনেক বছর ধরে থাকে, তো আমি নতুন, তো আমি ফালাচ্ছি, ওরা আমার বলছে আর আমি এত ফালান কেন, একটু খান। আমি বললাম যে ভাই অনেক খেয়ে আসছি। তো এটা গেল, ক্লিন করলাম, প্লেট ধুচ্ছি, এসির ভিতরে ধর করে ঘামতেছি, এবং মেশিনের মতো কাজ হচ্ছে। মানে এটা ছিল জীবনের প্রথম এক্সপেরিয়েন্স। ক্লাস করলাম, কাজ করতেছি, টাকা আসতেছে, মানে 1 সপ্তাহ। তো মারে বললাম যে আমি এরকমটা কাজ করছি, টাকা পাইছি, আমি আরও কয়দিন থাকি। হ্যাঁ থাকো, তোমার যদি ভালো লাগে, বাট তুমি মন খারাপ করো না, কান্নাকাটি করো না, তুমি শুধু খাওয়া দাওয়া করো।
ক্লাসে গেলাম, তো 2 সপ্তাহের মধ্যে কুইজ দিল। তো বললো যে এখানে ক্যাপ্টেন হতে চাই কে? তো সবাই তো 1 হাত তুলে, আমি একদম 2 হাত তুলে ফেলছি এরকম যে আমি হতে চাই। তো বললো যে ওকে, তুমি যেহেতু 2 হাত তুলছো, আসো তুমি ক্যাপ্টেন হও। তো সিআর হইলাম। তো এরকমই যে কাজ করতেছি যাইতেছি আসতেছি, তো মোটামুটি টাকা পয়সা দিয়ে মোটামুটি একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে আমার। তো আমার কাছে একটু ভালো লাগতেছে, লাইক বাংলাদেশের থেকে তো ভালোই, বাংলাদেশ যমুনা থেকেও চাকরি দেয় নাই, 5,000 টাকা চাকরি চাইছে, এখন তো একদিনে কাজ করলে 2,000-2,500 টাকা হচ্ছে আমার। ইটস নট ব্যাড। পড়াশোনার পাশাপাশি সময়টা পেলে আমি কাজে চলে যাচ্ছি ওখানে। রেজাল্ট দিল, অ্যান্ড গেস হোয়াট, আই ওয়াজ দ্য টপার। ওয়াও। অ্যান্ড আই ওয়াজ লাইক, যখন আমি বসে আছি রেজাল্ট দিতেছে, তো যে হ্যাঁ ফার্স্ট সেমিস্টারের ফলাফল এসছে, ওইখানে আমরা প্রায় 6টা ন্যাশনালিটির মানুষ ছিলাম, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, বাংলাদেশি, ইন্ডিয়ান, আলজেরিয়ান অ্যান্ড কেনিয়ান, এরকম। তো সবাই আমরা বসে আছি প্রায় 120-25 জন। তো ফার্স্টে নাম বললো যে আবুল কাশেম। তো আমি বললাম আবুল কাশেমকে আরও একটা আছে। তো আমি খুঁজতেছি যে কে ওইটা কে। তো বললো হুইজ আবুল কাশেম। আমি দাঁড়াইলাম, তা আমার তখনও বিশ্বাস হচ্ছে না যে লাইক ইটস মি। তো কংগ্রাচুলেশন, সবাই তালি দিল, আমি সামনে দাঁড়াইলাম, সবাই আমার দেখলো। তো আবার কয়েকজন বলতেছে যে হ্যাঁ আমাদের গ্রুপের ক্যাপ্টেন। ভাই রে ভাই। তো আমি তখন মারে ফোন দিয়ে বললাম যে মা, এরকম তো একটা মনে ঝামেলা হয়ে গেছে। আবার কি ঝামেলা করছো? তোমার জীবনে কি ঝামেলা ছাড়া আর কিছু নাই? বললাম যে মা, ঝামেলা হয়েছে, আমি মনে টপার হয়ে গেছি, বা আমি মনে ফার্স্ট পাইছি রেজাল্ট। তো পরে বললো যে লাইক এটা তো ভালো, খুশি হওয়ার কথা। হ্যাঁ। এরপরে আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলাম, ওই যে রিহ্যাবে যে পলিটিক্সটা আমি শিখছি, তো ওইখানে দেখলাম যে আমার মনে একটু পলিটিক্স করা উচিত। কীরকম? আমার একটু সুসম্পর্ক তৈরি করা উচিত, আমাকে যাতে এখানে সবাই চেনে ভালো হিসাবে, আমার অতীত তো কেউ জানে না। সো এইখানে আমি জিরো, অ্যান্ড আই হ্যাভ টু অ্যাচিভ সামথিং। লাইক এখানে আমি হয়তো খুব বেশি সময় থাকবো না, কিন্তু এখান থেকে আমি একটা সম্পর্ক তৈরি করে যাব, যাতে আমার এই সম্পর্কের কোর ভ্যালুটা আমার কাছে থাকে, ওরা যাতে আমার নামটা শুনলে যে মূল্যায়ন করে। কলেজের সিইও, বিভিন্ন ইভেন্ট, এর মাঝখানে ওরা আমার ইন্টারভিউতে পাঠাইলো ম্যারিওটে। আমরা 37 জন ইন্টারভিউ দিছি, আমরা 3 জন সিলেক্টেড হয়েছি, এর মধ্যে আমি একজন। ম্যারিওটে? হ্যাঁ, প্রথম ওয়েস্টিনে। এটা হচ্ছে ওরা একটা প্রি ওপেনিং হোটেল ছিল, তো হোটেল ম্যানেজমেন্টের আন্ডারে ওরা একটা এরকম প্রোগ্রাম ডিজাইন করলো যে তোমরা 28 মাস কাজ করবা, এবং পাশাপাশি তোমরা পড়াশোনা করবে, এবং তোমাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে এটা দিয়ে তোমরা কোপ আপ করতে পারবা, এবং আমাদের স্যালারি দিবে হচ্ছে $300। আমি বললাম ওকে, যাই দেখি ইন্টারভিউ দিয়ে। তো সব কলেজ থেকেই দিছে পোলাপাইন ইন্টারভিউ, তো বেস্টদের বাইছা নিয়েছে। তো 37 জন 38 জনের মধ্যে আবার 3 জনকে নিয়েছে। তো আমার নাম যখন আসলো, আমি বললাম যে ভাই রে ভাই, এটা তো কি ম্যাজিক দেখাইতেছে আল্লাহ, আমার আল্লাহই ভালো জানে, যে সব জায়গায় রিজেক্টেড, এখানে যেখানে দিতেছে হয়ে যাইতেছে। তো ফার্স্ট জব ফিল্ডে ঢোকা প্রফেশনাল ওয়েতে, আমার অফিস ছিল 54 ফ্লোরে, লাইক 54 তলায়। তো 54 তলায় বসে যখন আমি খাচ্ছি, আর নিচে গাড়ি দেখছি আমি ছোটো লাইক, আমার পাশ দিয়ে মেঘ যাচ্ছে, আপনি হয়তো গেলে দেখবেন যে ইলেমেন ওয়েস্টিন আছে কুয়ালালামপুরে, এটা 3য় সর্ববৃহৎ বিল্ডিং। তো ওদের হোটেলটাই শুরু হয় হচ্ছে 40 তলা থেকে। ওকে। 40 তলা থেকে স্টার্ট, এবং 53rd ফ্লোর পর্যন্ত হোটেল, এরপরে হচ্ছে উপরের ফ্লোরে স্টাফ ক্যান্টিন। খাচ্ছি, ভালো লাগতেছে, 1.5-2 মাস। তো ওইখানে ওরা আমার সাথে বুলিং করতেছে, রেসিজম দেখতেছি, এগুলি আমি তখনও ফেস করি নাই। রেসিজম শব্দটাই তো আমি জানতাম না, না গেলে। তো গিয়ে দেখলাম, ফেস করলাম, এরপরে দেখলাম যে না, ওদের সাথে হচ্ছে না আমার। তো ওরা আমার স্যাক করলো। আমার স্যাক করলো যে তোমার এখানে তুমি কন্টিনিউ করতে পারবো না। বললাম ওকে ফাইন। এরপরে আমার কথা বলছে, আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করছি, এরপরে যদি না হয় ইটস ওকে, লেট ইট বি। বাট ওই নিজেরে খাটো করা যাবে না যে আমারে দিয়ে কিছু হবে না, এই গাটস থেকে আমি বেরোয় আসছি যে লাইক নো, আমার প্রায়োরিটি আমার কাছে অনেক। ইউ ডোন্ট লাইক মি, দ্যাটস ইউর চয়েস। তখন পর্যন্ত মালয়েশিয়াতে কতদিন? 1 বছর। 1 বছর। এর মাঝে ড্রাগের দিকে? নো, ওই যে নট ইভেন এ সিগারেট? নো, আই ওয়াজ স্মোকিং সিগারেট। লাইক তখন 1 টাকা দিয়ে ডানহিল কিনে খাইতাম। তখন ওখানে কম দামি সিগারেটগুলো খাইলে গলা খুশখুশ করতো, তো আমি কম খাইতাম, দিনে 1-2টা সিগারেট খাইতাম, কাজ শেষ করে একটা সিগারেট খাচ্ছি, এরকম। ওকে। বাট কোনো ড্রাগস, কোনো বার, কোনো ক্লাব বার এরকম কোন ধারে কাছেও নেই। আমি যে দেখতেছি এদিকটা নাইট ক্লাব আছে, কারণ ওখানে তো ওপেন, আপনি মুদি দোকানেও আপনি মদ কিনতে পারবেন। তো ওগুলো থেকে আমি দূরে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, তাহাজ্জুদ পড়তেছি, এইভাবে করে আমি চেঞ্জ করতেছি না, আমি পরিবর্তন হইতে আসছি। আমার সুযোগ দেওয়া উচিত আমার নিজেকে, লেটস ট্রাই। 1 বছর যখন হয়ে যায়, তখন কিন্তু আত্মবিশ্বাসটা অনেক বেশি চলে আসে, কজ আমি 1 বছর যেহেতু পারছি, সুতরাং আমি রেস্ট অফ দ্য লাইফ পারবো, তখন কনফিডেন্সটা অনেক বেড়ে যায়। এরপর আরেকটা হোটেলে দিল, সেইখানে ইন্টারভিউ দিলাম, হয়ে গেল।
রেনাইসন্সে, যেটা গুলশানে আছে। হুম। তো রেনাইসন্সে বেসিক্যালি কাজ শুরু করলাম। এবং এটা কি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড? হ্যাঁ, ও হ্যাঁ, এটা international আমার brand। জানা ছিল না আজ পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে গুলশানে আছে আমি জানি, আমার বাসার পাশেই। আচ্ছা, বলতে গেলে। ওকে, হ্যাঁ, সেম ব্র্যান্ড। তো Okay. এইটা হচ্ছে লাইক ওয়ার্ল্ড, মানে ম্যারিওটের হচ্ছে 30টা ব্র্যান্ড। এর মধ্যে প্রথম হচ্ছে জেডাব্লিউ ম্যারিওট এবং দ্বিতীয় চয়েস হচ্ছে রেনাইসন্স। ওকে এবং এরা হচ্ছে ফুল 5 স্টার সার্ভিস দিয়ে থাকে। ওকে আমার প্রথম কাজ ছিল হচ্ছে বেল বয়, আমি দরজা খুলতাম। ওকে মানে শুধু দরজা খোলা, শুধু দরজা আর লাকেজ কেউ আনলে লাগেজগুলো রুমে দিয়ে আসা। পৌঁছে দেয়া। হ্যাঁ, তখনও পড়াশোনা চলতেছে হ্যাঁ, আপনার? পড়াশোনা এটা আমার পার্ট অফ স্টাডি। ওকে 2-2.5 বছর প্রায় ওদের সাথে কাজ করলাম, খুব ভালো সম্পর্ক হইলো, মানে এত ভালো সম্পর্ক, মোর দ্যান ফ্যামিলি। বাহ গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেলো, এর মাঝখানে আমি ভাবতেছিলাম যে এই মালয়েশিয়াতে আসছি, আমি কি কোনো উন্নত দেশে যাইতে পারবো। ট্রাই করলাম ফিনল্যান্ডে, লাইক দেখি হয় কি না। আমার কোথাও কেউ নাই। তো তখন পর্যন্ত আমাদের কারখানা ছিল। এরপর এক দূর সম্পর্কের ভাইকে আমি পাইলাম, যে 2011 সালে আমাকে বলছিল যে তুমি চলে আসো আমার কাছে। আমার বাবাও বলছিল, কিন্তু আমি চাইনি। আমি বলছি আপনি এখানে কত টাকা কামান, আপনার থেকে বেশি টাকা আমি স্যালারি দিই এখানে। ট্রু, তাই করতো ইনফ্যাক্ট ওই সময়টাতে উনি। মানে 2011-তে আমি নিজে হাতে, আমার বাবা আমার স্যালারি দিত 2,35,000 টাকা আমি ক্যাশ স্যালারি পে করতাম প্রত্যেক মাসে এমপ্লয়ীদের। আর সে ওইখানে হয়তো 1.5 লাখ টাকা তখন বা 1 লাখ টাকা পাইতো এরকম। পরীক্ষা দিলাম, হইলো না। 2019-এ লাস্ট, এটা আমার শেষ বছর, যে এই বছরের পরে পড়াশোনা শেষ, এরপর আমার বাংলাদেশে পাঠিয়ে দেবে, নাহলে ওইখানে আমার ওয়ার্ক পারমিট করে থাকতে হবে যদি আমি থাকতে চাই ফিনল্যান্ডে। Okay. মানে ওইখান থেকে আমি ফিনল্যান্ডে মানে হেলসিঙ্কিতে অ্যাডমিশন নেওয়ার জন্য পরীক্ষা দিলাম। তো আমার ওই ভাইয়ার মাধ্যমে, ভাইয়াকে কিসে পড়বেন ওখানে? ব্যাচেলর ব্যাচেলর করবেন, ডিপ্লোমা করার পর আবার ব্যাচেলর করবো। মানে আমি আমার ওইখানে যে এশিয়া প্যাসিফিকের যে হেড ছিল, উনি আসলো, তারপরে ওনাকে বললাম, ওনার সাথে কথা বললাম যে কি করা উচিত আমার ক্যারিয়ার। আমি তো হোটেলের জেনারেল ম্যানেজার হতে চাই, কারণ জেনারেল ম্যানেজারকে দেখতাম যে ওর লাইফটা হচ্ছে প্রিন্সের মতো। লাইক ও আসে, গাড়ি খুলে একজন, ওর ড্রেস নিয়ে যেতেছে একজন, ও বের হইলে 4-5 জন এরকম করতেছে, স্যার আসেন বসেন। আমি বললাম যে হ্যাঁ, জীবন এরকম হওয়া উচিত। তো জেনারেল ম্যানেজার হতে গেলে কী করতে হবে? হ্যাঁ, তোমার অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। ওকে ফাইন। পরে গেলাম, পরীক্ষা দিলাম, হইলো। আমার বললো যে হ্যাঁ, আপনি পাস করছেন, আপনি চাইলে এবার টাকা পয়সা দিয়ে আসতে পারেন। তো তখন তো টাকা নাই, মানে এগুলি যে করছি আমি, এগুলি বাসায় জানাই নেই আমি। মানে আমি নিজেই, আমার তখন ল্যাপটপও ছিল না। মালয়েশিয়াতে যে ছিলাম আমার কোনো ল্যাপটপ ছিল না, আমি বন্ধুর ল্যাপটপ দিয়ে অ্যাসাইনমেন্ট করতাম, ওরটাও করে দিতাম, আমারটাও করতাম। মানে এরকম হয়তো যে ওরটা করতেছি এবং সাথে সাথে আমার স্কিলটাও ডেভেলপ হচ্ছে। পাওয়ার পয়েন্ট এগুলো আমি ইউটিউব থেকে শিখতেছি তখন, যে লাইক আচ্ছা ঠিক আছে, এটা করতে দেখি ইউটিউবে কী আছে। আর ওর কথা হলো যে আপনি আসছেন, আমার ল্যাপটপ ইউজ করবেন, আমারটাও করে দিতে হবে। ওকে ফাইন, করবো, সমস্যা কী। তো এইভাবে করতে করতে যখন আমাকে বললো যে হ্যাঁ টাকা দেন, তো আব্বাকে বললাম টাকা নাই। তো আব্বারে বললাম যে যদি পারেন আমার কারখানাটা বিক্রি করে দেন, আমার উপর একটু আস্থা দিয়ে টাকাটা দেন, আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো আমি যদি যেতে পারি। তো আব্বা কি মনে করেছেন, বিক্রি করে দিল কারখানাটা। ও ভাই, আপনি বাপ মা পাইছেন জীবনে। তো মানে আমি হলেও করতাম না, কারণ আমি তো জানি না মালয়েশিয়াতে সে কী করতেছে, আমি আস্থা রাখতে পারতাম না, টু বি অনেস্ট। হ্যাঁ, তো ফিনল্যান্ডে যাওয়ার পরে ভাই আল্লাহু আকবার, এর মাঝখানে বাবা স্ট্রোক করলো। মানে আমার টাকাটা দেওয়ার পরে আমার ডিসিশন আসতেছিল না। 4 মাস হয়ে গেছে, আমি কিছুই জানি না যে আমি যাইতে পারবো কি পারবো না, বা কী আসে বিষয় আমি কিছু জানি না। তো এরকম নভেম্বরের 21 তারিখে সকালে আব্বা স্ট্রোক করলো। আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এর মাঝখানে আমার বোনকে বিয়ে দেওয়া হয়েছে, এবং আমার বোন জামাই আলহামদুলিল্লাহ লাইক খুবই খুবই ভালো একজন মানুষ। বিউটিফুল, মানে খুবই ভালো, মানে এটা মানে একদম বেস্ট যদি কিছু থাকে এটা। বাহ। মানে সে আমার যে একটা সন্তানের যে দায়িত্বটা সে পালন করতেছে তখন। আমার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া, আমার মার টেক কেয়ার করা, সব কিছু। টাকা পয়সা তো তখন তো আমাদের টাকা নাই। তো টাকা নাই বলতে মানে কি ভাই, ওখানে আমি এত মানে টাকা ইউনিভার্সিটিতে সব পে করেছি। টিউশন ফি হচ্ছে 8 লক্ষ টাকা ওই মালয়েশিয়ার ইউনিভার্সিটি। তো ওইটা আমার পে করতে হইতেছে। আর কিছু টাকা আমি 10,000 টাকা পাইতাম, আমি সাথে সাথে এটা মাকে দিয়ে দিতাম যে মা আমার কাছে এই হাতে এই টাকাই আছে। আর ওইখানে যে দাঁড়ায় থাকতাম, ওইটাতে যদি কিছু টিপস পাইতাম ওইটা দিয়ে খাওয়া জুটতো, আর যদি টিপস না পাইতাম খাওয়া জুটতো না, রাতে না খেয়ে থাকতাম। বাট তারপরে আমার কাছে আস্থা ছিল, মানে আমার ওই লাইফটা মজা লাগতেছিল যে লাইক হ্যাঁ আল্লাহ তো পরীক্ষার মধ্যে নিতেছে, লেট ইট বি। মিড টার্ম দিচ্ছি, তো আমার যে বাইকের যে ফ্রেন্ডটা ছিল, এই পাশে যে বাইকার ফ্রেন্ড ছিল, মানে ওই বাসা নেওয়ার যে বন্ধুটা ছিল, ও আমাকে ফোন দিল যে তুমি কই। আমি বাসায় পরীক্ষা দিচ্ছি। তখন কোভিডও শুরু হয়েছে, লকডাউন সব কিছু। তো আমরা অনলাইনে এক্সাম দিচ্ছি। ও জাস্ট বললো তোমার বাবা মনে হয় নাই। তো 2020-এর মে মাসের 4 তারিখে আব্বা ইন্তেকাল করে।
আপনি তখন আমি জাস্ট তখন ফিনল্যান্ডে গেছি 2-3 মাস হয়েছে, তখন আমার কাছে কোনো জব নাই, বা আমার মাত্র আমি 50,000 টাকা নিয়ে গেছি, সেটাও শেষ হয়ে গেছে, কারণ ওইখানে খরচ এত, মানে ইউরোতে খরচ তো। তো আপনি মান্থলি আপনি খান আর না খান 80,000 টাকা আপনার খরচ হবেই, বাসা ভাড়ায় 50,000 টাকা, একটা রুম, ছোট্ট একটা এই রুমটার ভাড়া হবে ওইখানে মিনিমাম 60,000 টাকা, শুধু এতটুকু রুম, এবং ওইখানে কেউ শেয়ার করেও থাকে না, আপনার এটা নিয়ে থাকতে হবে। তো আসতে পারছিলেন দেশে দেখার জন্য? আহা, না, এখন টাকা ছিল না আসলে। বাবারে যে আমি মানে বাসায় আসছি 3 বছর 3.5 বছর পরে, একটা বাজার করব, একটা ফল কিনে খাওয়াবো, ওই পয়সাও ছিল না আমার কাছে, কারণ আমি জানি আমার বাসার অবস্থা ভালো, টাকা নিয়ে কী করবো। 3,000 টাকা নিয়ে আসছি বাংলাদেশি টাকায়, এসে দেখি যে আমার বাসায় বাজার নাই, এসে দেখি যে আমার বাসায় দিন আনে দিন খায়। এদের যে এত কষ্ট এরা আমারে বলে নাই, মানে আমি ভাবছি যে এরা তো ভালো আছে, কিন্তু আয়সা দেখি যে আমার ছোট ভাই, ওর ঈদে কোনো জামা কাপড় কেনা হয়নি গত 2-3 বছরে, একদম যে আমার রিহ্যাবে যে ভাইটা গেছিলো, তারপরে তাদের মুখে হাসি আছে, তারা হাসতেছে, তারা কথা বলতেছে, তারা বলতেছে কিনবো, এখন না কিনবো কদিন পরে, টাকা হইলে তুমি যাও ফিনল্যান্ডে, তারপরে কিনবো। তো এইগুলো মানে মানে বড় ছেলের উপর দিয়ে এগুলো যে কি যায়, এটা একমাত্র মানে সে বোঝে। এবং যদি বড় ছেলে যদি হালটা না ধরতে পারে কি যে হয় ফ্যামিলির অবস্থা। তো আমি তখন ভালো আছি, কিন্তু আমার মানে পাস্ট লাইফ নিয়ে আমি এত রিগ্রেট ফিল করতেছিলাম, মানে আয়না নিজের চেহারা দেখলে তখন ঘেন্না আসতো যে লাইক আমি কি করছি। এগুলো তো এরকম কিচ্ছু হতো না, আমার যে বিশ্বাসটা করছিল যদি আমি ধরে রাখতে পারতাম, কারণ বিজনেস জিনিসটা এরকম যে ওটা ধরে রাখতে হয়, ধরে রাখার মতো যদি না ক্যাপাবিলিটি না থাকে, কেউ না কেউ ওটা নিয়ে যাবে। ট্রু। তো ওইটা আমাদের সাথে হয়েছে। তো তারপরও এর মধ্যে দিয়ে গেলাম। কি পরিমাণ রিলাই করছে ওকে, মানে চিন্তা করা যায় ওর ফ্যামিলির সাপোর্টটা কী ছিল, ওর বাপ মায়ের সাপোর্টটা কী ছিল। আনথিঙ্কেবল, আনথিঙ্কেবল। যেটা মাঝখানে বলে ফেললাম যে আপনি বাপ মা পাইছেন জীবনে। তো ফিনল্যান্ডের ফিনল্যান্ডের জীবন চলতেছে, 4 বছর পড়াশোনা 1.5 বছরে শেষ করে ফেললাম। মানে ইটস লাইক আই হ্যাভ টু পুশ ইট, লাইক আমার স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, আমার এই জায়গায় নাগরিকত্বের যত সুবিধা আছে আমার এটা পালন করতে হবে, সিন্স লাইক আই এম নট লিভিং উইথ মাই ফ্যামিলি অ্যান্ড আই এম সো অ্যাওয়ে, অ্যান্ড আমি আমার বাবারই দেখতে পারি নাই, সো আই হ্যাভ টু গেট ইট, আই হ্যাভ টু। করা যায় এরকম 1.5 বছর শেষ করা যায়? হ্যাঁ, মানে আপনি যদি একটু বেশি বেশি করে নিয়ে নেন। আমি একদম দ্য হাইয়েস্ট লেভেলে নিছি, আমার লেকচারার বলতেছে যে তুমি এটা করতে পারবে না, এটা কেউ করে নাই, অ্যান্ড আই ডিড ইট। লাইক মানে আমার স্কোর ভালো ছিল না, কিন্তু আমার কথা হচ্ছে আমার ক্রেডিট কমপ্লিট করতে হবে, আমি পড়াশোনা শেষ করতে চাই। থিসিসে গিয়ে আমি প্রায় আমার 4 মাসের মতো লেগে গেছে, ওকে। কারণ ওখানে পড়াশোনার মডিউল এত কঠিন, সব কিছু হার্ভার্ডের মডিউল, এবং আমার কাছে যে মালয়েশিয়ায় পড়াশোনা করছে আমার কাছে মনে হয়েছে যে আমি কিছু পারবো, ওখানে যাওয়ার পর মনে হচ্ছে আমি কিছুই শিখি নাই। ফিনিশ এডুকেশন সিস্টেম এত ডেভেলপড, লাইক মানে এত মানে আপনি মানে বাংলাদেশে যেরকম মুখস্থ আমরা করি, 3-4 পাতা বই মুখস্থ না, ওইখানে একটা ডাক্তার ইংলিশ কথা বলতে পারে না কিবরিয়া ভাই। আমি হসপিটালে গেছি, ডাক্তার সে আমার পেশেন্ট চেক করতেছে, বাট শি ডাজন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, বাট শি ইজ এ ডক্টর। মানে মানে ওদের এইটা নিয়ে মাথা ব্যথা নাই, ওর কথা হচ্ছে তুমি ডাক্তার এটা ঠিক মতো পারো কি না। তুমি ফিনল্যান্ডের ডাক্তার, তুমি ফিনিশ ভাষাতে ডাক্তার শিখো, তোমার ইংলিশ না জানলেও চলবে। তোদের পড়াশোনার মডেলটা হচ্ছে যে তুমি থিসিসটা কীভাবে লিখতে হয়, থিসিসটা তুমি বোঝো কি না, তুমি যে পড়তেছো ইন্টারন্যাশনাল বিজনেস, তুমি একটা ব্যবসা চালাইতে পারবা কিনা, তোমার লেখা তুমি কি লেখলা, তুমি খাতা ভরে লেখলা, ওই গদবাদা গল্প লেখলা, এই গল্পের আমাদের দরকার নাই, তুমি এক পাতায় লেখো কিন্তু এটা বুঝে লেখো। এখানে ওয়ার্ক পারমিটে আমি মুভ করলাম, ব্যাচেলর শেষ করলাম, আমি ওখানে ওয়ার্ক পারমিটে শিফট হলাম। শিফট হওয়ার পরে আমি কাজ করতেছি রেস্টুরেন্ট ম্যানেজার হিসাবে। তো হঠাৎ করে একদিন মনে হলো যে লাইক এই যে টাকার পেছনে যে দৌড়াচ্ছি, এটা তো শেষ হবে না, নিডস তো একটার পর একটা লেগে আছে। তো এর মাঝখানে আমি বাবারে দেখলাম না, মা বুড়ো হয়ে যেতেছে, এক কাজ করে দেশে থেকে ঘুরে আসি। তো জানুয়ারি মাসে একদিন বসে বসে লিখতেছি, তো আপনারই বললাম যে কিবরিয়া ভাই একদিন একটা মেইল করে দেখি কিছু হয় কি না, সবাই তো চায় দেখি রিড করে কি না। এটা লিখলাম, পরে ফেব্রুয়ারিতে আসলাম দেশে, এসে মারে দেখলাম। তো ফেব্রুয়ারি 21 তারিখে আমি এসেছি, এবার মার্চের 16 তারিখে, আমার এপ্রিলের 4 তারিখে চলে যাওয়ার কথা ছিল, মার্চের 16 তারিখে আম্মা মেজর হার্ট অ্যাটাক করলো। এর মাঝখানে আমার বোন জামাই খুব পুশ করতেছে আমারে যে তুমি ভাইয়া আপনি বিয়ে করেন। তো আমি বলতেছি যে আমি একটা হেরে যাওয়া মানুষ, আমার জীবনের যে গল্প, মানে আমার এই কথাগুলি শুনলে আপনিই বলেন, আপনি কি আপনার কোনো বোনরে দিবেন আমার কাছে? কে দিবে মেয়েটা? তো বললো আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন, চেষ্টা করেন, হয়ে যাবে। তো এর মাঝখানে ওর ফুফাতো বোনের একটা ছবি আমাকে পাঠাইছিল, তো আম্মাকে আমি দেখাইছিলাম, তো আম্মা এত বলতেছিল, আমি বলছি যে ঠিক আছে দেখতে যাবো আমরা। ঠিক তার পরের দিনে আম্মা স্ট্রোক করে। তা আম্মা হাসপাতাল থেকে আসলো মার্চের 22 তারিখে, ওদের বললো যে তোমরা আসো বনশ্রীতে, এই গত সপ্তাহে আর কি। ওরা আসলো বনশ্রীতে, তো জীবনে প্রথম মেয়ে দেখা, মানে বিয়ের জন্য। এখন
হাসপাতাল থেকে বেরোয় আমি জাস্ট খালি মারে বলছি যে মা আপনি কী চান, বা যখন সুস্থ যে আপনি আপনি আমার বলেন যে কী করলে আপনার ভালো লাগবে, তুমি বিয়ে করো, আমি তোমার বউ দেখতে চাই। ওকে ফাইন, আজকেই বিয়ে করবো, চলেন কোথায় মেয়ে কোথায় আছে বলেন, এখনই আমি এখনই সাইন করবো। তো বলতেছে যে না আমি মেয়েটাকে দেখতে চাই, তুমি আসতে বলো। তোর বললাম, আসলো 22 তারিখে, দেখা সাক্ষাৎ হলো 30 তারিখ সকালে, বলতেছে যে যাও একটা লাকেজে একটা লিস্ট ধরে দেবো, এগুলি কিনে নিয়ে আসো। তাহলে এগুলো আমি কোথেকে কিনবো, মানে বিয়ের যে যাবতীয়। তা আমি বললাম এগুলো কিনবো মানে বিয়ে কি হয়ে যেতেছে বা বিয়ে কি হচ্ছে আদৌ? বলে তোমার এত কিছু জানার দরকার নেই, তোমার বলছে কিনে নিয়ে আসতে, কিনে নিয়ে আসো। তো আমি নিয়ে আসলাম। 31 তারিখে ওদের বাসায় গেলাম, কিছুই বুঝলাম না। বিয়ে মনে একটা হয়ে গেল। বললো কবুল বলেন, বললাম কি কথাবার্তা বললো, রাতেবেলা ওরে সব আমার মানে ওরে উঠায় নিয়ে আসছে আম্মা। এত দ্রুত হয়েছে, মানে এত দ্রুত হয়েছে, মানুষ যদি পলায়ও বিয়ে করে বা প্রেম করেও মানে কাপঝাপ করেও যদি বিয়ে করে তাও তো 2 দিন সময় পায়। আমি আমার শার্টটা কিনছি, এই শার্টটাই আমি কিনছি ওদের বাসায় যাওয়ার মানে আধা ঘন্টা আগে, এবং আমার কাছে আর কোনো শার্টও নেই, মানে আমি তো টি শার্ট পরি এখানে, এবং ওইখানে জামা কাপড় এখানে আনি নাই। তো এটা হইলো। তো এই 31 তারিখে আমার বিয়ে হয়েছে, এবং একদিন পরে ওকে আমি বলছি এগুলি, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা বলা উচিত, ওর জানা উচিত, এবং ওর থেকে আমি আসলে কোনো কিছু স্কিপ করি নাই। অ্যান্ড উই হ্যাড লাইক এইজ গ্যাপ like 10 years almost, and She accepted? I don't know. I don't know. And then after like একদিন পরেও আমার বলতেছে যে ইটস ওকে, আপনি কি আর কিছু মানে কিছু করছেন বা এরকম কিছু করবেন? And I was just saying like 8 বছর করি না, আর কবে করব? তো হাসতেছে। তো তখনই আপনার মেলটা আমি পাইছি। তো মেলটা আমি বললাম যে তো রেডিও যেতে বলছে, যে আমাকে রেডিওতে যেতে বলতেছে। বলে কী বলবেন রেডিওতে গিয়ে? আমি বললাম যে এগুলি বলবো। মাথায় হাত দিয়ে আল্লাহ, এগুলি সবার কাছে বলবেন? আমি বললাম যে দেখো বিষয়টা এরকম যে আমার গল্পটা শুনে যদি একজন মানুষও সুস্থ হয়, এইটাই হচ্ছে প্রাপ্তি। আর আমার ঘটনা বা এটা প্রত্যেকটা মানুষের জীবনে আছে, এক একজনের স্টোরি এক এক রকম, হয়তো আমারটা একটু খারাপ হয়েছে। আপনার একটা স্বপ্ন ছিল না 5 স্টার হোটেলের কি যেন একটা? হ্যাঁ, জেনারেল ম্যানেজার হওয়ার। তো এটার জন্য আমি এবছর এমবিএতে ভর্তি হয়েছি ওইখানে, কারণ রেসিডেন্স পারমিট পাওয়ার পরে বিষয়টা এরকম যে আপনি ওখানে যদি নাগরিকত্বর যে ফ্যাসিলিটিসটা পায় ওইটা সব পাওয়া যায়। তো আমি প্রথমে ওইটাতে গেছি, ওই স্ট্যাটাসে যাওয়ার পরে আমি এমবিএতে ভর্তি হয়েছি ইন্টারন্যাশনাল বিজনেসে। তো আমার এমবিএ চলতেছে আর কি এখনও। তো এমবিএ শেষ হইলে এরপরে হয়তো আমি আবার হোটেলে জয়েন করব, অথবা হোটেলে জয়েন না করলে আমার কাছে মনে হয় এখন আমি হয়তো এন্টারপ্রেনার হইতে পারি, বা আমি একটু ডিলিমার মধ্যে আছি যে আসলে আমি কি করব। বাট I have to be rich. Like, I have to be rich. এটা হচ্ছে মূল কথা হচ্ছে যে মানুষটা একসময় জানেই না যে তার একটা বছর কিভাবে গেছে, হ্যাঁ, লাইফে সার্ভাইভ করবে কি করবে না ওসব নিয়ে কোনো চিন্তা ছিল না, সেই মানুষটা এখন ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছেন। নট অনলি দ্যাট, আপনি চাইলে ভবিষ্যতে হয়তো বা আপনি ফিনল্যান্ডের সিটিজেনশিপও পেয়ে যেতে পারেন, সেই সুযোগ আপনার হাতে আছে, এবং একই সাথে আপনি একটা বিয়ে শাদী করার জীবনের মধ্যেও ঢুকে গেছেন। দ্যাটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। আমি ওইটাই আবার একটু স্পেসিফিকলি আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে 8 বছর ধরে তো আপনি ওদিকে আর কখনোই যান নাই, এবং আপনার মধ্যে ওই কনফিডেন্সটা রেইজ করেছে যে আপনার কখনোই যাওয়ার ইচ্ছা নাই বা আপনার প্রয়োজন নাই? মানে হয় না মানুষ ধরেন খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনে পড়ে গেল বা খুব একটা ব্যাড কোম্পানিতে আবার চলে গেল, ওইরকমভাবে আবার ড্রাইভ হয়ে যাওয়া, এরকম কোনো সুযোগ কি কখনো হয়েছে? ডেফিনেটলি হয়েছে অনেকবার, কিন্তু আপনি স্কিপ করেছেন ওখান থেকে। ওইখানে ওই ক্রেভিংসটা যখন আসে যে আমার ড্রাগস নিতে হবে, এটা প্রথম 3 বছর হয়েছে, এরপর আর হয় নাই না। তো প্রথম 3 বছর ওইটা হচ্ছে যে থটস যে হ্যাঁ আমার একটু খাওয়া দরকার, বা লেটস আমার একটা সিগারেট খাওয়া দরকার। এই যে সিগারেট খাওয়া দরকার, এটা যখন আসে এই ক্রেভিংসটা 5 থেকে 10 মিনিট থাকে। এই ক্রেভিংসটা যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে দেন ইজ ফাইন। ওর মাথায় রাখতে হবে যে এটা শুধু 5 থেকে 10 মিনিট পরে, এই আগ্রহটা থাকবে না ঠিক 10 মিনিট পরে। কিন্তু এটা যদি ওই স্টিকি থটসে ধরে রাখে, এটা যদি পালন করতে থাকে, এই থটসের 2 দিনও চলতে পারে। ড্রাগসের ক্ষেত্রেও সেম। আর ব্যাড কোম্পানি, খারাপ কোনো সঙ্গের সাথে মিশা যাবে না, কখনোই না। আমার মালয়ের সাথে ভালো বন্ধু দেখছি, ওকে আমি ড্রাগ নিতে দেখছি, ওর শেষ হওয়া দেখছি, আমার সামনেই হয়েছে। কিন্তু আমি ওই ভালোটা যতক্ষণ ছিল ততক্ষণ ওর সাথে ছিলাম, খারাপ সময়টা আমি ওর সঙ্গ দিইনি, আমি ওর ফোন ধরি নাই। একটা ফোন না ধরলে জীবনে কিচ্ছু যাবে আসবে না। একটা মানুষ জীবন থেকে চলে গেলে আপনার কিচ্ছু ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আমরা ভালো থাকবো, আমি ভালো থাকবো। তো আমার কাছে মনে হয় এরকম। এবং দেশে আসার পরে এবার ফাইনালি 8 বছর পরে আমি আমার ওই সকল বন্ধুদের সাথে দেখা করার চেষ্টা করছি, দে আর স্টিল দ্য সেম বোট। মানে এখন আমার ভিতরে ওই কনফিডেন্সটা আমার কাছে আছে যে লাইক এইবার তুই আয়। মানে এতদিন তো আমি বুঝি নাই, এখন তো আমি বুঝতেছি, এখন আমি দেখতে চাই যে তুই কী করিস। তো ফার্স্ট যে ফ্রেন্ড, ওই যে ডিসপেন্সারিতে, ওর সাথে আমি দেখা করছি, ওর সাথে আমার পরশু দিনও কথা হয়েছে ফোনে। হি ইজ স্টিল দ্য সেম। এখনো বেরোতে পারেন না, এখন সে আরও বেশি সোবার, বাট লাইক আমি জানি সে কী করে।
আমার সামনে এসে করছে, এবং সে যখন আমার বলছে তুমি কি পাপ দিবে, আমি জাস্ট তাকাইছি, ও তাকানো, ও আমার চোখের তাকানো দেখে ওর মানে তুই যেমনি তাকাইছস এই তাকানো দেখে আমার নেশাই চলে গেছে। আমি বললাম যে নেশা তো চলে যাওয়ারই কথা, এই বয়সে তো এটা তোর সাথে যায় না। আর তুই আমারে দেখ, আমি এখন যে জায়গায় আছি, এই জায়গাটাতে একটা ছেলের একটা মানুষের, আমি এখন একটা কথা বললে সমাজে এটা গ্রহণযোগ্য। আমি একটা মানুষের সাথে কথা বলে, আজকে আমি আপনার সাথেই কথা বলতেছি, আপনার সাথে তো যে কেউ চাইলে কথা বলতে পারে না না। seriously, আমি কোনো মাঝখানে যখন আমি বারবার মানে রেকর্ড আধা ঘন্টা করে একটা টানা চলে, তারপর আবার নতুন করে, সো মাঝখানে আমাদের যে গ্যাপ হচ্ছিল, গ্যাপের মাঝখানে আমি বলছিলাম যে এই রেকর্ডটা আমি এখন যখন আমি একদম টাইমটা বলছি আপনাকে, থাকবে 2 ঘন্টা 22 মিনিট রানিং, 2 ঘন্টা 22 মিনিট রানিং চলতেছে রেকর্ডিং। এটা আপনার ডেফিনেটলি 2 ঘন্টা 22 মিনিট দেখবেন, আরও শর্ট করে আমি প্রেজেন্ট করবো। এই যে 2 ঘন্টা 22 মিনিট উনি আমাকে আমার এত কর্মব্যস্ততার জীবনের বাইরে পুরোটাই সেন্ট্রিক করে ফেলছে ওনার দিকে। খুব সাদামাটা একটা গল্প, কিন্তু আপস অ্যান্ড ডাউনের জায়গা থেকে খুব চমৎকার করে ধরে রাখা, এই যে ব্যাপারটা, এটা তো সবাই পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কেন জানি মনে হচ্ছিল যে আপনি যে বের হয়ে আসবেন, এই বের হয়ে আসাটা কতটা শক্তিশালী। কারণ বের হয়ে এসে নিজেকে ধরে রাখাটা খুব কঠিন, খুবই কঠিন। এবং আমরা দিন শেষে তো মানুষের বন্ধুত্বই চাই, দিন শেষে একটু কোম্পানি চাই, নিজের একটা রিল্যাক্স চাই। আপনার ওটা থেকে দূরে থাকতে হচ্ছে, কারণ ওখানে গেলেই আপনার ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। সেটার জন্য আপনাকে কী করতে হলো, দেশই ছেড়ে দিতে হলো। এবং দেশ ছেড়ে দিয়ে আমার মনে হচ্ছিল যে আপনি মালয়েশিয়া থেকে যদি বাংলাদেশে ব্যাক করেন, তাহলে তো আপনি আবার ডুবে যাবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেখানেও কিন্তু একটা ডুবি সম্ভাবনা, যে কোনো মুহূর্তেই ব্যাক করবেন, যে কোনো মুহূর্তেই ব্যাক করবেন। সো ফ্যাক্ট হচ্ছে যে আমি লাস্ট আপনার কাছ থেকে একটা পরামর্শ চাইবো, যে আপনি কি বলবেন যারা যেসব ছেলেমেয়েরা ড্রাগ নিচ্ছে, অভিভাবকদের কি বলবেন, আর যারা ড্রাগ নিচ্ছে তাদের কি বলবেন? ফার্স্ট অফ অল আমি যারা গার্জিয়ান তাদেরকে বলতে চাই যে সারাক্ষণ সন্দেহ যাতে না করে। হ্যাঁ, ভুল হইতে পারে, ড্রাগ নিতে পারে বা স্পয়েল হয়ে যেতে পারে, খোলামেলা আলোচনা করতে, বন্ধুর মতো হাতটা ধরে যে বাবা কি হয়েছে তুমি আমাকে বলো, তোমার কি লাগবে। বাংলাদেশের সন্তানদের মধ্যে এখনও ওই অনুভূতিটা আছে যে বাবা মা যদি একটু সুন্দর করে কথা বলে, ওই সন্তানটা বাবা মার কাছে সব কিছু স্বীকার করবে, যেটা ওয়েস্টার্নে করে না। আর যারা ড্রাগ অ্যাবিউজ করে, ফর হ্যাভেন সেক, লাইক আপনার বাবা মা ভালো হোক খারাপ হোক, দে আর ইয়োর প্যারেন্টস, অ্যান্ড তারা যা বলবে, যা সিদ্ধান্ত নেবে সেটা আপনার আমার মানে আপনার জন্য ভালোর জন্যই করবে। আপনি শুধু ব্যাড কোম্পানিটা অ্যাভয়েড করবেন। যদি দেখেন কোনো বন্ধু খারাপ কিছু করতেছে, কোনো বন্ধু আপনাকে পুশ করতেছে, জাস্ট ইগনোর, অ্যাভয়েড। আর ধর্মীয় অনুশোচনা থেকে কেউ যদি হিন্দু ধর্মের হয়, সে হিন্দু ধর্ম ফলো করতে পারে, কেউ যদি খ্রিস্টিয়ান হয়, সে খ্রিস্টিয়ান ফলো করতে ধার্মিক পারে। হোক, মূল কথা হচ্ছে এটা। there is someone লাইক, মানে আপনি যদি মনে করেন যে কেউই নাই, এই দুনিয়াটা এমনিই চলতেছে, আকাশটা এমনিই ভাসতেছে, নো, there is someone. So you just trust and you just ask anything from him, you'll get it. আমি পাইছি, মানে আমি যে এইভাবে করে পাবো, আমার যে বিয়ে হয়েছে, মানে আমি আজকে সকালে আসতেছিলাম, ও আমার বলতেছে যে আমি শুনবো আপনার গল্পটা ওইখান থেকে। কারণ আমি তো বলতে পারতাম কী বলবো এখানে, মানে ধুম করে সব কিছু হয়ে গেল, এবং মায়ের সেকেন্ড সার্জারি হইলো। তো আমার জীবন যে এই জায়গায়, বা আমি যে জায়গায় আজকে এসে বসবো, এটাও আমি জানতাম না। তো সব কিছুই একটা প্রি প্ল্যান করা থাকে, যেটা আপনার আমার উপরে আমরা জানি না, আমরা জাস্ট এটার ভিতর দিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় ফেইথ থাকা উচিত, এবং নিজেকে সবসময় সব কিছুর ক্ষেত্রে নিজেকে মানে প্রায়োরিটি দেওয়া উচিত, যে হ্যাঁ হইতে পারে আপনি ভালো না, হইতে পারে আমি ভালো না, একটা মানুষ সব কিছু ভালো পারে না। তো আপনি যেটা ভালো পারেন সেটা আপনি নিজে খুঁজে বের করেন, যে আপনি এটা ভালো পারেন। এটা হতে পারে রান্না করা, এটা হতে পারে বই লেখা, এটা হতে পারে আপনি শুধু গান শুনতে ভালোবাসেন, সেটা হতে পারে। আই ডু এগ্রি। সো দিন শেষে একটা কথাই বলতে চাই, যারা বিলিভার, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ফ্রি উইল দিয়েছেন, এবং তার কাছে আপনি খুবই মূল্যবান এই জন্যে উনি আপনাকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং এই জীবনটাকে আপনাকে ফ্রি উইল দিয়েছে বলেই আপনি নষ্ট করে দিয়েন না। হ্যাঁ, এবং আপনার কিছু না কিছু পৃথিবীতে করে যাওয়া উচিত। আমি মাঝে মাঝেই বলি, আঁচড় কাটার যদি সম্ভাবনা থাকে আঁচড় কাটেন, দাগটা থাকুক পৃথিবীতে, এবং সেটা গুড ওয়ে, ঠিক আছে? এবং যারা আজকের এই গল্প শুনে ফিরে আসবেন ওই দুনিয়াটা থেকে, তাদের জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো, এবং অ্যাটলিস্ট আপনার বাবা মাকে আর পেইন দিয়েন না। কারণ তারা যে কষ্টে আছে, তারা তো বলতে পারে না, তারা তো ফেলতেও পারে না। এটা তো ক্যান্সার না, এটা ক্যান্সারের চেয়েও ভয়াবহ, কিন্তু কেটে ফেলা যায় না।